হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরা কিন্তু ফ্রমের সিজন 3 পর্যন্ত দেখেছিলাম, আর আজকে আমরা এই ভিডিওতে ফ্রমের সিজন 4 এর 5টা এপিসোড একসাথে দেখবো। তো একটা মিম আছে না, যে আমি হয়তো পারবো না কিন্তু ও পারবে। তো আমার যদি বয়স হয়ে গিয়েছে, আগের মতো কাজ করতে পারি না, শারীরিক সক্ষমতা বা মানসিক সক্ষমতা এরকম নেই, তো এর জন্য আমরা খুবই ট্যালেন্টেড কিছু এনার্জেটিক নিউ জেনারেশনের টিম তৈরি করেছি। তো আমি পারি বা না পারি, তাদের মাধ্যমে যত নতুন সিরিজ রয়েছে সবগুলো সিরিজ আমরা এক ভিডিওতে বা 2 ভিডিওতে কমপ্লিট করার চেষ্টা করবো। তো যাই ফ্রমের ভিডিওতে যাওয়ার পূর্বে তোমাদের জন্য একটা সুখবর দিই। আমরা কিন্তু একটা ওয়েবসাইট লঞ্চ করেছি, নাম হচ্ছে savageon.com। ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ। তো এইখানে তুমি কিন্তু ওয়ার্ল্ড কাপের জার্সি পাচ্ছ, প্লেয়ার্স এডিশন মাত্র 990 টাকায়, ফ্যান্স এডিশন মাত্র 750 টাকায়। এবং আমার মনে হয় না বাজারে এর চেয়ে কম মূল্যে কেউ বিক্রি করছে। ইভেন এখন আরো দাম বেড়েছে, কিন্তু আমরা সেম মূল্যে রেখেছি, কারণ আমরা সরাসরি তোমাদের কাছে সেল করছি, যার জন্য আমাদের বাড়তি বুস্টিং কস্টটা লাগছে না। সেই টাকাটা আমরা কম নিতে পারছি, 150 টাকা কম নিতে পারছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু অনেক অ্যানিমে টি শার্ট এবং জুতা এবং চাইলে যে মজার যে ফিচারটা আমরা রেখেছি, তোমার যদি কোনো প্রোডাক্ট থাকে, তুমি যদি কোনো কিছু সেল করো, ধরো তোমার একটা দোকান রয়েছে, তুমি চাইলে এখানে স্টল খুলে তুমি নিজেও কিন্তু তোমার প্রোডাক্ট শোকেস করতে পারবে এবং আমাদের মাধ্যমে সেল করতে পারবে। এবং শুধুমাত্র বিক্রি হলে তখন তুমি আমাদেরকে একটা নির্দিষ্ট কমিশন দেবে। আবার ওইদিকে আমাদের যারা অডিয়েন্স রয়েছে তারাও কিন্তু নিশ্চিন্তে এখান থেকে ক্রয় করতে পারো। এখান থেকে তুমি যদি প্রোডাক্ট ক্রয় করো, মাঝখানে আমরা রয়েছি তোমার সেফটির জন্য, কোনোভাবেই তোমাকে ঠকাতে পারবে এরকম কোনো সিস্টেম নেই। এবং তোমার যদি মনে হয় প্রোডাক্ট কেনার পরে তোমার পছন্দ হয়নি, তুমি ইনস্ট্যান্টলি রিটার্ন দিয়ে দেবে এবং প্রয়োজনে আমরা সেলারকে মনে করে ব্যান করে দেবো। তো যাই হোক, তোমরা অন্তত একবার হলেও ওই ওয়েবসাইটটা ঘুরে আসো এবং যারা জার্সি এখনো কিনোনি সেখান থেকে জার্সি কিনতে পারো এবং কাউকে গিফট করতে পারো। এছাড়াও আমাদের কাছ থেকে কিন্তু জার্সি তুমি কিনে তোমার পছন্দের নাম এবং নাম্বার লিখে নিতে পারবে, এর জন্য মাত্র 100 টাকা খরচ হবে। তো এবার চলো আমরা ফ্রমের সিজন 4 এর 5টা এপিসোড দেখি। তবে এখানে একটা বিষয় নিয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমরা হয়তো বলতে পারো যে ভাই, আপনি ভিডিওর আগে এত বাড়তি বিজ্ঞাপন কেন দিলেন? কারণ তোমার এই ভিডিও বানাতে যে টাকা খরচ হয়, এইটুক না দিলে চ্যানেল চলবে না। তো যাই হোক, তোমরা দেখবে খালি কন্টেন্ট আছে নাকি। আমি যে কোনো ভাবে এই চ্যানেলটাকে সার্ভাইভ করে রাখার চেষ্টা করব। তোমরা জাস্ট দেখবে যে কন্টেন্ট আসলে কিনা, ভালো ভালো কন্টেন্ট আসলো কিনা, এটাই। তো আমি ফ্রমের 5টা এপিসোড প্লে করে দিচ্ছি। সিজন 4 ঠিক সেখান থেকেই শুরু হয় যেখানে লাস্ট সিজন শেষ হয়েছিল। আগের সিজনে আমরা দেখেছিলাম যে ইয়েলো ম্যান জিমের গলা পুরো ছিঁড়ে ফেলেছিল। ঠিক তখনই জুলি, যে কিনা পাশেই দাঁড়িয়েছিল, সে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। তাকে ওভাবে চিৎকার করতে দেখে ইয়েলো ম্যান বলে, আসলে মানুষ মাঝে মাঝে এমন সব কাজ করে যে কারণে আমরা নিজেরাই বাধ্য হয়ে তাদেরকে থামাই। আর জুলি, তুমি এইরকম সময় প্লিজ পালিয়ে যাওয়ার চেষ্টা করো না, কারণ এতে কাজের কাজ কিছুই হবে না। তুমি কোনোভাবেই পালাতে পারবে না, আর তোমার পালিয়ে যাওয়ার কারণেও কোনো কিছু বদলাবে না। কিন্তু তখনই ইয়েলো ম্যান খেয়াল করে যে জুলি আবারও সেখান থেকে গায়েব হয়ে গেছে। এরপরে ইয়েলো ম্যান জিমের বডির কাছে আসে এবং বলে, এখন শুধু আমরা দুজনেই বেঁচে আছি, আর সত্যি বলতে তোমাকে আমি বেশ পছন্দও করতাম। কিন্তু জিম মরার আগে শেষবারের মতো তাকে চিৎকার করে বলে, তুই জাহান্নামে যা। তখনই ইয়েলো ম্যান আবারও বলে, তুমি সবসময়ই অনেক বেশি খাটনি করতে, আর তুমি জীবনে অনেক বেশি কষ্টও পেয়েছো। এরপরে কি হতে চলেছে সেটা যদি তুমি নিজের চোখে দেখে যেতে না পারো, তবে তোমার সাথে সত্যি অনেক অন্যায় করা হবে। কারণ এরপরে ঠিক যা যা হতে চলেছে সেটা কিন্তু আমার সবচেয়ে বেশি ফেভারিট পার্ট। কিন্তু ইয়েলো ম্যানের এই সকল কথা শেষ হওয়ার আগেই জিম এখানে মারা যায়, আর এটা দেখে ইয়েলো ম্যান অনেক জোরে জোরে হাসতে থাকে। এর পরের সিনের শুরুতে আমরা একটা নতুন লোককে দেখতে পাই, যে ভুল করে ঠিক সেই অভিশপ্ত জায়গাটায় চলে এসেছে, যেখানে এসে বাকি সব মানুষ ফেসে যায়। হ্যাঁ, একদম ঠিক ধরেছ, এটা সেই ভাঙা ব্রিজেরই কাছে। এখন এই লোকটার সাথে সামনে কি কি হবে সেটা তোমরা ভালোভাবেই আন্দাজ করতে পারছো, মানে যারা সিজন 1, 2, 3 দেখছো তারা। যাই হোক, ওই লোকটা তখন ওই জায়গাটা থেকে নিজের গাড়ি ঘুরিয়ে ব্যাক করার চেষ্টা করে। তবে এই লোকটা আসলে কে সেটা আমরা গল্পের শেষের দিকে জানতে পারবো। এর পরের সিনে আমাদের দেখা হয় ফাতিমা, অ্যালিস আর কেনির সাথে। তখনই ফাতিমা বলে, আমি যখন ওই মনস্টারগুলোকে ফার্স্ট টাইম দেখেছিলাম তখনই বুঝতে পেরেছিলাম যে ওরা একসময় আমাদের মতোই সাধারণ মানুষ ছিল, কিন্তু পরে ওরা শয়তানের মতো ভয়ঙ্কর জিনিসের সাথে কোনো ডিল বা চুক্তি করেছিল, আর চুক্তি করার কারণেই তাদের এরকম অবস্থা হয়েছে। কথাটা বলতে বলতেই সে ব্যথায় ছটফট করতে থাকে। তখন সে মোটামুটি ভয় পেয়ে সবাইকে জিজ্ঞাসা করে, বয়েড কোথায়? কেনি তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে, আমি এখনই তাকে খুঁজে আনছি, তোমরা দুজনও প্লিজ তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। এরপরে কেনি সেখান থেকে অ্যালিস আর ফাতিমাকে বাইরে পাঠিয়ে দেয়। ওরা চলে যাওয়ার পর কেনি একাই সামনের দিকে এগিয়ে যেতে থাকে এবং আস্তে আস্তে নিচের দিকে নেমে যায়। বেশ খানিকটা সময় নিচে নামার পর সে তার সামনে একটা গুহা দেখতে পায়। সে তখন এই গুহার ভেতরেই বয়েডকে খুঁজতে থাকে। সে বারবার বয়েডের নাম ধরে ডাকছিল। বেশ কিছুটা ভেতরে যাওয়ার পর বয়েড হঠাৎ করেই পেছন থেকে এসে তাকে জাপটে ধরে এবং ফিসফিস করে তাকে বলে, এখানে একদমই কোনো শব্দ করো না। ঠিক তখনই কেনির নজর পড়ে স্মাইলি মনস্টারের উপর। সে তখন চুপচাপ নিজের জামা কাপড় পরছিল। সে কেনির দিকে তাকিয়ে বলে, কেনি, কতদিন পর তোমার সাথে আমার দেখা হলো, এবার হবে আসল মজা। এই কথাটা শুনে কেনি অনেক বেশি ভয় পেয়ে যায়। বয়েড তখন একটুও দেরি না করে তাকে তখন সেখান থেকে নিয়ে বেরিয়ে আসে। তারা তখন কোনো রকমে উপরে চলে আসে এবং বেসমেন্টের দরজা শক্ত করে বন্ধ করে দেয়। তখন কেনি অনেক শক্ট হয়ে জিজ্ঞাসা করে, আরে আমরা তো তাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছিলাম, তাহলে সে আবার
আবারও কিভাবে বেঁচে উঠলো। বয়েড তখন তাকে আসল সত্যিটা জানায়। এইমাত্র তারা যে স্মাইলি মনস্টারটাকে দেখেছে এটা আসলে একটা বেবি বা বাচ্চা ছিল, আর এখন ওই বাচ্চাটাই বড় হয়ে এই স্মাইলি মনস্টার হয়ে গেছে। আর এই পুরো ঘটনাটা আমার নিজের চোখের সামনেই হয়েছে। এটা শুনে কেনি অনেক অবাক হয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, তার মানে ফাতিমাই কি তাকে জন্ম দিয়েছে? বয়েড তখন তাকে উত্তর দেয়, হ্যাঁ, ফাতিমাই তাকে জন্ম দিয়েছে। অন্য সিনে দেখা যায় ডোনা ক্রিস্টিকে নিয়ে ওই কমিউনিটি হাউসের ভেতরে ঢুকে। আসলে ক্রিস্টি জানতে চাইছিল যে এখানে ঠিক কি কি ঝামেলা হয়েছিল। তখনই তাদের নজর পড়ে সারার উপরে। ডোনা তখন তাকে জিজ্ঞাসা করে বয়েড কোথায়। সারা উত্তর দেয়, আমি সত্যি জানি না যে সে কোথায় গেছে, আর এখন তো বাকি সবাই ফিরে এসেছে, তাই আমরা এখান থেকে এখনই চলে যাব। ডোনা বলে, হ্যাঁ, এটাই তোমার জন্য সবচেয়ে বেশি ভালো হবে। সারা সেই জায়গাটা থেকে চলে যাওয়ার পর ডোনা ক্রিস্টিকে নিয়ে ঘরের ভেতরে আসে, কিন্তু ভেতরে ঢুকতেই ড্যানি হঠাৎ করেই তাদের দিকে বন্দুক তাক করে, মানে তাদেরকে গান পয়েন্টে নিয়ে নেয়। ডোনা তখন একটুও ভয় না পেয়ে ঠান্ডা মাথায় তাকে জিজ্ঞাসা করে, আমি খুব ভালো করেই জানি তোমার এই বন্দুকে কোনো গুলি নেই, তাই ফালতু এখানে নাটক করো না, এই বন্দুকটাকে নিচে নামিয়ে রাখো। ডোনার কথা শুনে ড্যানি শান্ত হয়ে বন্দুকটাকে নিচে নামিয়ে রাখে, কিন্তু তারপরেও সে এই লোকগুলোকে একটুও ভরসা করতে পারছিল না। এরপর ডোনা ক্রিস্টিকে সাথে করে নিয়ে এলজিনের কাছে আসে। এলজিন তখন ব্যথায় ছটফট করছিল এবং মারাত্মক জখম অবস্থায় ছিল, কারণ সারা তার মুখ থেকে আসল সত্যি কথাটা বের করার জন্য তার চোখে একটা স্ক্রুড্রাইভার ঢুকিয়ে দিয়েছিল। এদিকে ক্রিস্টি নিজেও কিছুটা আঘাত পেয়েছিল, কিন্তু তারপরেও সে এলজিনের চিকিৎসা করতে রাজি হয়। ঠিক তখনই সেখানে আরেকটা মেয়ে চলে আসে। এই মেয়েটাকে দেখে ডোনা তাকে ঘরের বাইরে নিয়ে যায় আর ক্রিস্টিকে বলে, তুমি মন দিয়ে এলজিনের ট্রিটমেন্ট করো। অন্যদিকের একটা সিনে দেখা যায় সেই হলুদ জ্যাকেট পরা লোকটা জঙ্গলের রাস্তা দিয়ে একা একা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর সে একটা জায়গায় থামে। সে নিজের সাথে আনা সেই সুটকেসটা বের করে এবং শরীর থেকে নিজের জামা কাপড় খুলতে শুরু করে। এই লোকটা আসলে চরম রহস্যময় একটা ক্যারেক্টার, যার আসল সিক্রেটটা আমরা গল্পের পরের দিকে জানতে পারবো। পাশাপাশি সেই স্ট্রেঞ্জার লোকটা, যাকে দেখতে পুরো একটা প্রিস্টের মতো লাগছিল, সে নিজের গাড়ি ড্রাইভ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তার একটুও আইডিয়া ছিল না যে এই অদ্ভুত টাউনটা তাকে গোল গোল ঘুরিয়ে আবারও ঠিক আগের জায়গাটাতেই ফিরিয়ে নিয়ে আসবে, মানে তাকে এই শহরটা বাইরে বের হতে দিবে না। পরের সিনে আমরা ড্যানি আর বয়েডকে দেখতে পাই। তারা ততক্ষণে আবারও পুলিশ স্টেশনে ব্যাক করেছে। ড্যানি তখন বয়েডকে জিজ্ঞাসা করে আমাদের নেক্সট প্ল্যান কি বা আমাদের নেক্সট স্ট্র্যাটেজি কি। তখন বয়েড তাকে প্রচুর পরিমাণে বুলেট দেখায়। সে এতদিন সবার চোখের আড়াল করে এই গুলিগুলোকে লুকিয়ে রেখেছিল। আসলে বয়েড এতদিনে খুব ভালো মতোই বুঝে গিয়েছিল যে তারা কোনোদিনও এই টাউন থেকে বাইরে বের হতে পারবে না, আর আজ বেসমেন্টের ভেতরে ওই ভয়ঙ্কর জিনিসটা দেখার পর সে 100% বিশ্বাস করতে শুরু করেছে যে এই মনস্টারগুলোকে মেরে ফেলা একেবারেই অসম্ভব। অর্থাৎ এখানে টিকে থাকতে হলে নিজেদের সার্ভাইভালের জন্য তাদের প্রতিদিন প্রতি মুহূর্তে নিজেদের জীবন বাঁচাতে হবে। বয়েড তখন ড্যানিকে গভীর গলায় বলে, এই টাউনে যতজন মানুষ বেঁচে আছে আমাদের যে কোনো উপায়ে তাদের সবাইকেই বাঁচাতে হবে, তাই এখন থেকে আমাদের এই মিশনে বা রাস্তায় যেই আসুক না কেন তাকে সরাসরি আমরা মেরে ফেলবো। ড্যানির এই আইডিয়াটা প্রথম অবস্থায় একটুও ভালো লাগেনি, কিন্তু এই জাহান্নামে বেঁচে থাকার জন্য তাদের কাছে আর দ্বিতীয় কোনো অপশন ছিল না। এরপরে ড্যানি বয়েডকে হিসাব করে জানায় যে এখানে আমাদের সবাইকে মিলিয়ে মোট 47 জন মানুষ বেঁচে আছে। এই সংখ্যাটা শুনে বয়েড কিছুটা অবাক হয়ে যায়। এরপরে দেখা যায় ক্রিস্টি যখন খুব সাবধানে এলজিনের চিকিৎসা করছিল, ঠিক তখনই এলজিন তাকে ফিসফিস করে বলে, তোমার হয়তো মনে হতে পারে যে আমি খুব খারাপ একটা লোক, কিন্তু ক্রিস্টি তখন তাকে সান্ত্বনা দিয়ে অনেক চমৎকার একটা কথা বলে। সে বলে, না, একদমই আমার এরকম কিছু মনে হয় না, আসলে এই অভিশপ্ত জায়গাটাই এমন, এই জায়গাটা ভালো মানুষদেরকেও খারাপ হয়ে যেতে বাধ্য করে। এরপরে ক্রিস্টি এলজিনের চিকিৎসা পুরোপুরি কমপ্লিট করার জন্য তার চোখে স্প্রে করে, মানে অ্যানেস্থেশিয়া স্প্রে আর কি। তখন এলজিন ক্রিস্টিকে আশার আলো দেখিয়ে বলে সেই বাচ্চাটার জন্ম হয়ে গেছে, আর এবার আমরা সবাই যার যার নিজেদের বাড়িতে ফিরে যেতে পারবো। কিন্তু ক্রিস্টি এই জাহান্নামের থেকে থেকে বাস্তবতাটা বুঝে গিয়েছিল, তাই সে এলজিনকে কোনো মিথ্যা সান্ত্বনা দিতে চায় না। সে তাকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে আমাদের সাথে এখানে আগেও বহুবার এরকম ধোঁকা হয়েছে, তাই এবার তুমি যাই করো না কেন খুবই ভেবেচিন্তে করো। এই কথা বলতে বলতে ক্রিস্টি খুবই সাবধানে এলজিনের ক্ষত বিক্ষত চোখটাকে সেলাই করতে শুরু করে। অন্যদিকে ট্যাবিথা জঙ্গলের পথে হেঁটে হেঁটে আবারও সেই ডাইনারের কাছে ফিরে আসে। নিজের মাকে অক্ষত অবস্থায় ফিরে আসতে দেখে ইথান আর জুলি অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু তখনই ট্যাবিথা খেয়াল করে যে তাদের সাথে জিম নেই। সে অবাক হয়ে ওই দুজনকে জিজ্ঞাসা করে, জিম কোথায়? মায়ের মুখ থেকে এই প্রশ্নটা শুনেই ছেলে মেয়ে দুজনের মুখের হাসি গায়েব হয়ে যায়। তারা তখন খুবই টেনশনে পড়ে যায়, কারণ তারা ভেবেছিল যে জিম হয়তো ট্যাবিথার সাথেই আছে। এখন জুলি খুবই ভালোভাবে আন্দাজ করতে পারছিল যে কোনো একটা বড়সড় গন্ডগোল নিশ্চয়ই হয়েছে, কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ট্যাবিথা তাদেরকে আশ্বস্ত করে বলে, আরে না, কোনো সমস্যা হয়নি, চলো এখন আমাদের বাড়ি ফেরা উচিত। পরের সিনে আমরা সেই প্রিস্টকে দেখতে পাই। তিনি তখন প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গিয়েছিলেন, এই কারণে তার একরকম প্যানিক অ্যাটাক হয়, আর এই গাড়িটা সরাসরি পুলিশ স্টেশনের দেয়ালে সজোরে ধাক্কা খায়। এই এত জোরে শব্দ শুনে বয়েডের ড্যানি তখনই বাইরে বেরিয়ে আসে এবং এই প্রিস্টের এরকম
এরকম অবস্থা দেখে। গাড়ির ভেতরে তাদের সাথে আরো একটা মেয়ে ছিল যার নাম ছিল সোফিয়া। সোফিয়া আর ওই প্রিস্ট দুজনেই দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ির ভেতরেই ফেসে গিয়েছিল। অবস্থা খারাপ দেখে বয়েড একটুও সময় নষ্ট না করে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকার কথা বলে। এরপরে বয়েডের কথা শুনে ড্যানি তাড়াতাড়ি করে হার্ডওয়্যারের জিনিসপত্র আনার জন্য দৌড় দেয়, কারণ এই ক্র্যাশের কারণে গাড়ির দরজাটা পুরোপুরি জ্যাম হয়ে গিয়েছিল। ঠিক তখনই ট্যাবিথা সেখানে এসে সোফিয়াকে বাঁচানোর চেষ্টা করছিল। তখন সোফিয়া কান্নাকাটি করতে করতে নিজের পরিচয় দিতে শুরু করে। আসলে সোফিয়া হলো ওই প্রিস্টের মেয়ে। সে তখন তার বাবাকে জোরে জোরে চিৎকার করে ডাকছিল, কারণ অ্যাক্সিডেন্টের পর থেকে তার বাবা একটুও নড়াচড়া করেনি, অর্থাৎ তার জ্ঞান হারিয়ে গিয়েছিল। পরিস্থিতি দেখে বয়েড একটা ধারালো চাকু বের করে এবং তাড়াতাড়ি করে এই সিট বেল্টটাকে কেটে দেয়। অন্যদিকে ড্যানি যখন হার্ডওয়্যারের দোকান থেকে জিনিসপত্র নিয়ে আসছিল, ঠিক মাঝ রাস্তায় তার সাথে জেডের দেখা হয়। জেড তাকে ওভাবে দৌড়াতে দেখে জিজ্ঞাসা করে, কি হয়েছে ভাই, এত তাড়াহুড়া কিসের? ড্যানি তখন তাকে দ্রুত পুরো ঘটনাটা বুঝিয়ে বলে। তারপর তারা দুজনে একসাথে এই স্পটের দিকে দৌড় দেয়। এদিকে বয়েড কোনো রকমের টেনে টুনে সোফিয়াকে গাড়ি থেকে বাইরে বের করে নিয়ে আসে। গাড়ি থেকে বের করার পর ট্যাবিথা তখন তাকে ধরে সামলায়। ঠিক তখনই জেড আর ড্যানিও এখানে এসে পৌঁছায়। জেড যখন জানতে পারে যে এই নতুন লোক দুটোর সাথে এই টাউনের কি অদ্ভুত কানেকশন তৈরি হয়েছে, তখন সে অনেক বেশি অবাক হয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যে সেখানে অ্যাম্বুলেন্সটাও চলে আসে। বয়েড তখন নার্স ম্যারিয়েলকে পুরো কেসটা বুঝিয়ে বলে। সব শোনার পর ম্যারিয়েল গাড়ির ভাঙা কাচের টুকরোগুলোর মাঝখান থেকে খুবই সাবধানে সেই প্রিস্টকে বাইরে বের করার চেষ্টা করতে থাকে। আর এদিকে ট্যাবিথা সোফিয়াকে অ্যাম্বুলেন্সের ভেতরে নিয়ে বসায়, যাতে মেয়েটার মনের উপর থেকে চাপ কিছুটা কমে আর সে একটু শান্ত হতে পারে। সবচেয়ে ভালো ব্যাপার এটাই ছিল যে অত বড় দুর্ঘটনার পরেও এই প্রিস্ট এখনো বেঁচে ছিল। কিছুক্ষণ পর সেখানে অত মানুষের ভিড় জমে থাকতে দেখে ভিক্টরও অনেক বেশি আগ্রহী হয়ে এগিয়ে আসে। এরপরে ম্যারিয়েল ভেতরে সোফিয়ার একটা কুইক চেক আপ শুরু করে দেয়। আর অন্যদিকে বাইরে দাঁড়িয়ে বয়েড আর ড্যানি মিলে নিজেদের গায়ের জোরে জ্যাম হয়ে থাকা গাড়ির দরজাটা পুরো খুলে ফেলে। এরপর একটু শান্ত হয়ে সোফিয়া তাদের সবাইকে তাদের এখানে আসার গল্পটা শোনায়। আসলে সোফিয়া আর তার প্রিস্ট বাবা ভুল করে এই অভিশপ্ত রাস্তায় চলে এসেছিল। সামনের রাস্তা ব্লক থাকার কারণে তারা গাড়িটাকে ব্যাক করে পেছনের দিকে নিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ করে ড্রাইভিং সিটে বসে থাকা প্রিস্টের শরীরে অদ্ভুত কিছু একটা হতে শুরু করে। সোফিয়া একদমই কিছু বুঝে উঠতে পারছিল না যে তার বাবার হঠাৎ করে কি হয়ে গেল। ঠিক সেই মুহূর্তেই গাড়িটার স্পিডও অদ্ভুত আর মারাত্মকভাবে বেড়ে যায় এবং শেষমেশ তারা সোজাসুজি এই পুলিশ স্টেশনে এসে ধাক্কা খায়। এই কাহিনীটা শোনার মাঝেই বাকি সবাই মিলে এখন এই প্রিস্টকে গাড়ি থেকে পুরোপুরি বের করে ফেলে এবং তাকে অ্যাম্বুলেন্সের ভেতরে শুইয়ে দেওয়া হয়। ম্যারিয়েল তখন চেক আপের পর বয়েডকে বলে প্রিস্টের সম্ভবত বড় সড়ো কোনো একটা মৃগী রোগের মতো খিচুনি অ্যাটাক হয়েছিল। এরপর তারা আর দেরি না করে এই প্রিস্টকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দেয়। এই সময়ে ট্যাবিথার দুজন সন্তান তাদের বাবা জিমকে নিয়ে অনেক বেশি টেনশনে পড়েছিল, কিন্তু ট্যাবিথা তাদের মন রাখার জন্য এবং শান্ত করার জন্য বলে, তোমরা একদমই চিন্তা করো না, রাত হওয়ার আগেই তোমাদের বাবা ফিরে আসবে। মায়ের কথা শুনে তারা দুজনেই কিছুটা স্বস্তি পায়। ঠিক তখনই জেড ট্যাবিথার পিছু পিছু আসে এবং বলে, আমাদের এই বিষয়ে একটু সিরিয়াসলি কথা বলা দরকার। আসলে ট্যাবিথা তার ছেলে ইথানকে নিয়ে ভেতরে ভেতরে মারাত্মক ইনসিকিউরিটি ফিল করছিল এবং কোনো অবস্থাতেই সে কোনো তাড়াহুড়া করতে চাইছিল না। তারা বছরের পর বছর ধরে এই অদ্ভুত জায়গাটায় আটকে আছে, অথচ তারা নিজেরাও জানে না যে এই জায়গাটার আসল রহস্যটা কি। ট্যাবিথা তখন জেডকে নিজের থিওরি বুঝিয়ে বলে। সে বলে, আমাদের এখানে যে বাচ্চাদের আত্মা বা ভূতগুলো বারবার দেখা যায়, কিংবা আমার আর তোমার এই পুনর্জন্মের যে ফিলিংস, এই সবগুলোই আসলে একটা মায়াজাল বা ইলিউশন। আর এই সব কিছু মূলত এই অভিশপ্ত শহরটার কারণেই হচ্ছে। যাই হোক, এখন টেবিথা আর জেড দুজনেই চুপচাপ জিমের ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে, কারণ জিম আসলেই তারা তাদের পরবর্তী পদক্ষেপ নিতে পারবে। এদিকে বয়েড যখন সেখান থেকে কমিউনিটি হাউসে যায়, তখন সেখানে গিয়ে সে দেখতে পায় মিরান অনেক বেশি পরিমাণে রেগে আছে। সে বয়েডকে দেখা মাত্রই বলে, তুমি আসলেই একটা মনস্টার, আমি ওই বাচ্চাটার ব্যাপারে সবকিছুই জেনে গেছি। এরপরে বয়েড গিয়ে দেখা করে ডোনার সাথে। সেখানে ডোনা তাকে অ্যালজিনের এখনকার কন্ডিশন বা শারীরিক অবস্থা কেমন তা ডিটেলসে জানায়। সব শুনে সবার সাথে ডিসকাশনের জন্য বয়েড আর ডোনা উপরতলার সবার সাথে কথা বলতে চলে যায়। এরপরে দেখা যায় মিরান আবারও সেই ডাইনারে ব্যাক করেছে। এই মুহূর্তে সে প্রচুর পরিমাণে রেগেছিল, কিন্তু তখনই হঠাৎ করেই সেখানকার রেডিওতে একটা অদ্ভুত গান বাজতে শুরু করে। এই গানটা শুনে মনে হচ্ছিল হয়তো কোনো অদৃশ্য শক্তি এই রেডিওর মাধ্যমে সরাসরি মিরানের সাথেই কথা বলছে। এই অলৌকিক ঘটনাটা দেখে মিরান আরো অনেক বেশি প্যানিকড হয়ে যায়। তখনই খুঁজতে খুঁজতে সে ওই বেসমেন্টের মেঝেতে একটা রহস্যময় কাপড় খুঁজে পায়। অন্যদিকে ফাতিমাও ততক্ষণে চিকিৎসার পর পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিল। সুস্থ হওয়ার পর ক্রিস্টি তাকে কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা এবার বলো তো তোমার ওই বাচ্চাটা আসলে দেখতে কেমন ছিল? ক্রিস্টির এই প্রশ্নটা শোনা মাত্রই ফাতিমা অনেক বেশি রেগে যায়, কারণ সে অলরেডি নিজের সন্তানকে হারিয়ে এক মারাত্মক মানসিক ট্রমা আর দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছিল, আর তার উপরে ছিল সেই বাচ্চাটা আসলে একটা মনস্টার। ঠিক তখনই সেখানে বয়েড আর ডোনা চলে আসে। ফাতিমা তখন সরাসরি বয়েডকে চেপে ধরে আর
জিজ্ঞাসা করে, আমাকে বলো ওই ডাইনি বা ভুতুরে মহিলাটা আমার বাচ্চার সাথে আসলে কি করেছিল। তখন বয়েড আর কোনো কিছু লুকায় না, সে তাকে সব সত্যিটা খুলে বলে। সে তাকে বলে যে কিভাবে ফাতিমার পেটে থাকা বাচ্চাটা আসলে একটা মনস্টারে কনভার্ট হয়েছিল, আর সেই মনস্টারটাকে আর কেউ না, সেই মনস্টারটাকে বয়েড নিজেই নিজের হাতে মেরে ফেলেছিল। এই মারাত্মক সত্যিটা শুনে যখন সবাই থমকে গেছে, ঠিক তখনই ডোনার কানে বাইরে থেকে একটা অদ্ভুত আর রহস্যময় আওয়াজ ভেসে ওঠে। এরপরে ডোনা বাইরে গিয়ে দেখে ভিক্টর ওখানকার সবগুলো জিনিস এক এক করে সরাচ্ছে। ডোনা অবাক হয়ে ভিক্টরকে জিজ্ঞাসা করে, আরে তুমি এগুলো কি করছো? ভিক্টর তখন উত্তর দেয়, আমি আসলে আমার বাবার থাকার জন্য একটা জায়গা রেডি করছি। ঠিক তখনই হেনরি এসে ডোনার কাছে হাত জোর করে ক্ষমা চায়। এরপর ডোনা আর সেখানে না দাঁড়িয়ে সোজা ভেতরে চলে যায়। ভেতরে এসে ডোনা আবার বয়েডকে জিজ্ঞাসা করে, আচ্ছা ওটা কি সত্যি একটা মনস্টার ছিল? বয়েড বলে, হ্যাঁ, আমি আর ড্যানি দুজনেই নিজের চোখে দেখেছি। এরপরে বয়েড ফাতিমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, তুমি ওখানে ঠিক কি দেখেছিলে বলতো? তখন ফাতিমা তাকে পুরো ঘটনাটাকে খুলে বলে। আসলে ফাতিমার বিন্দুমাত্র আইডিয়া ছিল না যে সে নিজের পেটের ভেতরে ভয়ঙ্কর একটা মনস্টারকে বড় করে তুলছে। ওই বাচ্চাটার জন্ম হওয়ার সাথে সাথেই সেই ডাইনি মহিলাটা ওটাকে ফাতিমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে যায়, আর তারপরে কি হয়েছে সেটা তো বয়েড নিজেই জানে। তবে বয়েডের মনে হচ্ছিল যে ফাতিমা হয়তো এখনো তাদের কাছ থেকে বড় কোনো একটা সত্যি লুকাচ্ছে। কিন্তু বয়েডের এই সন্দেহের কথা শুনে ফাতেমা অনেক রেগে যায়। সে তখন আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি বাথরুমে চলে যায় গোসল করার জন্য। অন্য সিনে দেখা যায় সেই নতুন প্রিস্ট এখনো হাসপাতালের বেডে অ্যাডমিট হয়েছিল। সেখানে সোফিয়া তার বাবার পাশে বসে সৃষ্টিকর্তার কাছে প্রেয়ার করছিল যাতে তার বাবা দ্রুত ঠিক হয়ে যায়। তখনই ড্যানি নার্স ম্যারিয়ালকে জিজ্ঞাসা করে, আচ্ছা উনি কি সত্যি ঠিক হয়ে যাবে? ম্যারিয়াল তখন চিন্তিত মুখে বলে, ঠিক বুঝতে পারছি না, কারণ এতক্ষণে তো ওষুধের অ্যাকশন শুরু হয়ে যাওয়ার কথা ছিল। ঠিক তখনই সোফিয়া ড্যানির কাছে এসে ফোন চায়, কারণ সে তার মায়ের সাথে কথা বলতে যাচ্ছিল। ড্যানি তখন সোফিয়াকে আসল সত্যিটা জানায় যে এই অভিশপ্ত জায়গাটাতে কোনো ফোন বা নেটওয়ার্কের সিগন্যালই কাজ করে না, আর এখানে কোনো ফোন নেই। সোফিয়া তো এটা শুনে অনেক বেশি শকড হয়ে যায়। সে বুঝতেই পারছিল না যে এখানে আসলে কি হচ্ছে। এরপরে ড্যানি তাকে শান্ত করার জন্য ঘরের বাইরে নিয়ে যায় এবং এই অদ্ভুত টাউনের সকল সত্যি তাকে বুঝিয়ে বলে। এদিকে ডাইনারে ট্যাবিথা, জুলি আর ইথান তিনজনেই জিমের জন্য মারাত্মক টেনশন করছিল। ট্যাবিথা নিজেও বুঝতে পারছিল না যে জিম হঠাৎ করেই কোথায় গায়েব হয়ে গেল, কিন্তু তারপরেও সে নিজের মনকে শক্ত করে বাচ্চাদেরকে সান্ত্বনা দিয়ে বলে, তোমরা চিন্তা করো না, তোমাদের বাবা খুবই তাড়াতাড়ি ফিরে আসবে। ঠিক তখনই জুলি আর ট্যাবিথার মধ্যে হালকা কথা কাটাকাটি শুরু হয়ে যায়, কারণ ট্যাবিথা তাদের আসল সত্যিটা বলতে চাইছিল না। তখন ছোট ইথান নিজেই এগিয়ে আসে আর তাদের দুজনের ঝগড়া থামায় এবং ট্যাবিথাকে সে সরাসরি জিজ্ঞাসা করে, মা, বাবা কি সত্যি মারা গেছে? জবাবে ট্যাবিথা তাকে জড়িয়ে ধরে বলে, আরে না, একদমই না, জিম হয়তো ওই কলোনি হাউসের মধ্যে আর্মিতে জয়েন করেছে আর সে খুবই তাড়াতাড়ি ব্যাক করবে। মায়ের কথা শুনে ইথান তাও ভেতরে কিছুটা সাহস পায়, কিন্তু তখনই তার বোন জুলি তাকে আগলে ধরে বলে, দেখো, আমরা যেমনই চিন্তা করব এই জায়গাটা ঠিক তেমনই হয়ে যাবে, তাই আমাদের সব সময় পজিটিভ আর ভালো জিনিস ভাবতে হবে। ইথান তখন তার বড় বোন জুলির কথাটা মেনে নেয়। ততক্ষণে ড্যানি বাইরে গিয়ে সোফিয়াকে এই শহরের সমস্ত রহস্যের কথা ডিটেইলি বুঝিয়ে দেয়, আর এগুলো শোনার পর সোফিয়া পুরো আকাশ থেকে পড়ে, মানে সে অনেক বেশি শকড হয়ে যায়। তখনই সোফিয়ার নজর পড়ে ওখানকার একটা রহস্যময় পাথরের উপরে, কিন্তু ড্যানির সাথে সাথেই সোফিয়াকে অনেক কড়া ওয়ার্নিং দিয়ে বলে, ভুল করেও এই পাথরটাকে স্পর্শ করবে না, এই জিনিসটা অনেক বেশি ডেঞ্জারাস। আসলে সত্যি বলতে ওই পাথরটা দিয়ে কি হয় সেটা ড্যানি নিজেও জানে না, কিন্তু তারপরেও সে সোফিয়াকে নিষেধ করে, কারণ এই পুরো শহরটা এইরকম হাজার হাজার মায়াজাল বা রহস্যে ঘেরা। তবে সোফিয়ার মনে পুরো বিশ্বাস ছিল যে সৃষ্টিকর্তা সব জায়গায় আছে, আর সৃষ্টিকর্তা এই নরকেও তাদেরকে বাঁচানোর জন্য অবশ্যই আসবে। অন্যদিকে ফাতিমা যখন গোসল করছিল তখন সে ভয়ে ভয়ে নিজের পেটে হাত দিয়ে ফিল করার চেষ্টা করছিল। সে তখন ভাবছিল যে এই পেটের ভেতর থেকেই একটা ভয়ঙ্কর মনস্টার জন্ম হয়েছিল, আর এই পুরো ফিলিংসটাই তাকে ভেতর থেকে কুকড়ে কুকড়ে খাচ্ছিল। এদিকে এই শহরের বাকি সবাই এখন একটা জায়গায় জড়ো হয়ে জানতে চাইছিল যে আসলে বেসমেন্টের ভেতরে কি হয়েছিল, কিন্তু বয়েড তাদেরকে এই বিষয়ে কিছুই বলে না। উল্টো সে সেই নতুন মেয়েটা আর প্রিস্টের কথা জানায় যারা একটু আগেই এই শহরে এসে ফেসে গেছে। বয়েড তখন তাদের সবাইকে বলে ওই মেয়েটার বাবার একটা মারাত্মক সিজার বা খিচুনি অ্যাটাক হয়েছে, আর এই টাইপের খিচুনি অ্যাটাক কিন্তু এই শহরের বাকি লোকদের সাথেও আগে বা অতীতে হয়েছিল। আর এখন ড্যানি ওই নতুন মেয়েটাকে এই টাউনের আসল সত্যিটা বোঝাচ্ছে। বয়েডের কথা শুনে সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। একসময় বয়েডের মনে একটা আশা ছিল যে হয়তো কোনো না কোনো দিন তারা এই শহরের বন্দি দশা থেকে বাইরে বের হতে পারবে, কিন্তু আজকে ওই গুহার ভেতরের ভয়ঙ্কর এক্সপেরিয়েন্সের পর তার মনে 100% বিশ্বাস হয়ে গেছে যে এই শহর থেকে বাইরে বের হওয়া কোনোভাবেই সম্ভব না। ওই মনস্টারগুলোকে কোনোভাবেই তারা মেরে ফেলতে পারবে না, আর ওরা এক এক করে এই শহরের সবাইকেই মেরে ফেলবে। এই কথাগুলো বলতে বলতে বয়েড ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়ে, কিন্তু তখনই ক্রিস্টি তার হাত ধরে বলে, তুমি এভাবে নিজের সাহস হারিয়ে ফেলো না। এই শহরের অর্ধেকের বেশি মানুষের বেঁচে থাকার আশা
আশা আর ভরসা শুধুমাত্র তোমার উপরেই টিকে আছে। ক্রিস্টি নিজে এখানে শত শত মানুষের চিকিৎসা করে, তাই সে খুবই ভালোভাবে জানে যে এখানকার মানুষ বয়েডকে কত বেশি রেসপেক্ট আর কত বেশি ভরসা করে। এরপরে অ্যালিস বয়েডের সাথে পার্সোনালি বা একা একা কিছু কথা বলতে চায়, এ কারণে বাকি সবাই সেখান থেকে চলে যায়। অ্যালিসও বয়েডকে পিঠ চাপড়ে বোঝায় যে আমাদের কোনো অবস্থাতেই হাল ছাড়লে চলবে না, কারণ এখানকার মানুষ তোমাদের নিজেদের লিডার ভাবে। জবাবে বয়েড অনেক বেশি ইমোশনাল হয়ে অ্যালিসকে বলে, ওই গুহার অ্যাক্সিডেন্টটা দেখার পর থেকে সবকিছুই শেষ হয়ে গেছে, আর অতীতে আমি অনেক বড় ভুল করেছি। কথা বলতে বলতে বয়েডের চোখে পানি চলে আসে, তখন অ্যালিস তাকে জড়িয়ে ধরে সামলায়। পরের সিনে আমরা দেখতে পাই ট্যাবিথাকে, যে ততক্ষণে ইথানকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল। ঠিক তখনই আচমকা তাদের কিচেন থেকে অদ্ভুত একটা আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছিল। আওয়াজটা পাওয়া মাত্রই তারা তিনজনে সাবধানে কিচেনের ভেতরে ঢুকে যায়। ভেতরে গিয়ে তারা দেখতে পায় কিচেনের সমস্ত জিনিসপত্র এদিক ওদিকে পুরো বিক্ষিপ্তভাবে বা ছিটিয়ে পড়ে রয়েছে। মনে হচ্ছিল এখানে হয়তোবা কিছুক্ষণ আগেই কেউ তাণ্ডব চালিয়েছে, কিন্তু তারা কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করেই সব জিনিসপত্র বাতাসে নিচে নিজেই কাঁপতে শুরু করে। এই অলৌকিক আর ভয়ঙ্কর জিনিসটা দেখার পর ট্যাবিথা অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায়, সে অনেক বেশি প্যানিকড হয়ে যায় আর কি। অন্যদিকে হাসপাতালে ড্যানি যখন চেয়ারে বসে ঘুমিয়ে পড়ে, সেই সুযোগে সোফিয়া পা টিপে টিপে প্রিস্টের বেডের কাছে চলে যায়। সে তখন প্রিস্টের শরীরের উপরে নিজের হাত রাখে এবং বিড়বিড় করে অদ্ভুত একটা মন্ত্র পড়তে শুরু করে। আর এই অলৌকিক উপায়ে মন্ত্রটা শেষ হতেই প্রিস্ট হঠাৎ করেই নিজের চোখ খুলে ফেলে। সোফিয়া তখন তার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জবাবে প্রিস্ট কোনো কথা না বলে জাস্ট দুইবার নিজের চোখের পলক ফেলে। তখন সোফিয়া অদ্ভুত একটা হাসি হেসে এই প্রিস্টকে বলে, তুমি এখন নিশ্চয়ই অনেক বেশি কনফিউজড হয়ে আছো, তাই না? এই টাউনের সব খেলায় তুমি অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার। সোফিয়ার এই কথা বলা মাত্রই গল্পের সিন সোজা ফ্ল্যাশব্যাক বা পাস্টে চলে যায়। সেখানে আমরা সেই রহস্যময় বুড়ো লোকটাকে দেখতে পাই, যে জঙ্গলের ভেতরে নিজের জামা কাপড় পাল্টাচ্ছিল। আসলে আসল সত্যিটা ছিল, প্রিস্ট যখন ফার্স্ট টাইম নিজের গাড়ি নিয়ে এই টাউনে ঢুকেছিল, তখন তার সাথে গাড়িতে কোনো মেয়েই ছিল না। যখন রাস্তার মাঝখানে সেই বড় গাছটা ভাঙা অবস্থায় দেখে প্রিস্ট নিজের গাড়ি ব্যাক করে ফিরে যাচ্ছিল, ঠিক তখনই ওই রহস্যময় বুড়ো লোকটা নিজের রূপ বদলে একটা কম বয়সী মেয়ের ছদ্মবেশ ধরে মাঝ রাস্তায় দাঁড়িয়ে প্রিস্টের কাছে লিফট চায়। সে কান্নার অভিনয় করে প্রিস্টকে বলেছিল, প্লিজ আমাকে বাঁচান, আমি এই জঙ্গলে হারিয়ে গিয়েছি। আর এই প্রিস্টটা অনেক বেশি দয়ালু ছিল, এই কারণে সে অন্য কিছু না ভেবে সরাসরি তাকে নিজের গাড়িতে লিফট দেয়। ব্যাস, গাড়িতে বসার পর থেকেই এই ছদ্মবেশী সোফিয়া ধীরে ধীরে প্রিস্টকে নিজের কালো জাদুর বশে নিয়ে নেয়, যার কারণে মাঝ রাস্তায় প্রিস্টের ওই অদ্ভুত খিচুনি অ্যাটাক হয়েছিল এবং গাড়িটা সজোরে এই পুলিশ স্টেশনে ক্র্যাশ করেছিল। আর এখান থেকেই মূলত শুরু হয় সোফিয়ার আসল ভয়ঙ্কর খেলা। বর্তমানে হাসপাতালের বেডে সোফিয়া ওই প্রিস্টের দিকে তাকিয়ে অনেক বাজেভাবে হেসে বলে, তুমি এর পরের গল্পটা আর নিজের চোখে দেখে যেতে পারবে না, কারণ এখন আমি তোমাকে ধীরে ধীরে মেরে ফেলবো, আর এই শহরে থাকা প্রত্যেকটা মানুষকেই ধীরে ধীরে বেছে বেছে শেষ করে দিব। এতটুকু বলেই সোফিয়া এক ঝটকায় এই প্রিস্টের মুখ চেপে ধরে এবং তাকে শ্বাসরোধ করে মেরে ফেলতে শুরু করে। এখানেই মূলত ফার্স্ট এপিসোডটা শেষ হয়ে যায়। সেকেন্ড এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই ড্যানিকে। মাঝরাতে হঠাৎ করেই ড্যানির ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠেই সে চারিদিকে তাকিয়ে দেখে যে সোফিয়া ঘরের মধ্যে নেই, তার বেড পুরো খালি। এখন এরকম রাতে এই মেয়েটাকে ঘরে না দেখে ড্যানি অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সে ভালো মতোই জানে যে এই শহর রাতের বেলা কত বেশি ডেঞ্জারাস। রাতের বেলা এখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর মনস্টাররা ঘুরে। ড্যানি একটুও সময় নষ্ট না করে সরাসরি বাইরে গিয়ে সোফিয়াকে খুঁজতে শুরু করে। ভাগ্যবশত বাসার খুব কাছেই সে সোফিয়াকে পেয়ে যায়, তাই ড্যানি তাকে মাঝ রাস্তা থেকে ধরে প্রায় টেনে হিসড়ে ঘরের ভেতরে নিয়ে আসে। সে তখন রেগে গিয়ে তাকে বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? রাতের বেলা ভুলেও কখনো বাড়ি থেকে বাইরে বের হবে না। তখন সোফিয়া কোনো উত্তর না দিয়ে উল্টো নাটক করে ড্যানির বুক জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে শুরু করে। সে তখন তাকে বলে, আমার বাবা আর এই দুনিয়াতে বেঁচে নেই। মানে একটু আগে কিন্তু আমরা দেখেছি সে নিজেই তার বাবাকে মেরে ফেলেছে, আর এখন সেরকম নাটক করতেছে। মাঝরাতে সোফিয়ার এইরকম কান্নার শব্দ পেয়ে নার্স ম্যারিয়েলও ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ড্যানি তখন ম্যারিয়েলের দিকে তাকিয়ে তাকে ইশারায় বলে, তুমি একদমই টেনশন করো না, সবকিছু ঠিক আছে। ড্যানি বলে, আমি সোফিয়াকে সামলে নিব, তুমি যাও। যাওয়ার পর ম্যারিয়েল ওখান থেকে গিয়ে প্রিস্টের কন্ডিশন চেক করতে শুরু করে। পরের সিনে আমরা দেখতে পাই বয়েডকে। সে তখন এলজিনের ঘরে তার সাথে কথা বলতে এসেছে। বয়েড এলজিনকে বুঝিয়ে বলে, দেখো ভাই, আমি তোমাকে এই অবস্থায় একদমই একা ফেলে যেতে চাই না, আর আমি এইটাও চাই না যে এখানকার মানুষ খেপে গিয়ে তোমাকে মেরে ফেলুক। এলজিন প্রথমে বয়েডের কথার আসল মানে বুঝতে পারে না। তখন বয়েড তাকে আইডিয়া দিয়ে বলে যে, শোনো, যদি টাউনের কেউ তোমাকে এই চোখের জখমের ব্যাপারে জিজ্ঞাসা করে, তাহলে তুমি তাদেরকে জানিয়ে দিবে যে ফাতিমাকে বাঁচাতে গিয়ে তুমি তোমার চোখে আঘাত পেয়েছো। এলজিনও বুদ্ধিমানের মতো বয়েডের এই কথাটা মেনে নেয়। এরপর বয়েড নিজের ঘরে গিয়ে ঘুমাতে চলে যায়। পরের দিন সকালে যখন বয়েড
বয়েড ঘুম থেকে উঠে বাড়ি থেকে বাইরে যাচ্ছিল, তখনই সে বাইরে অদ্ভুত একটা জিনিসকে ঝুলে থাকতে দেখতে পায়। বয়েড আর দেরি না করে দ্রুত নিজের দূরবীনটা বের করে আর নিজের চোখের সামনে ধরে। দূরবীন দিয়ে ফোকাস করতেই সে দেখে ওই পারে মস্ত বড় একটা বস্তা ঝুলছে, আর সেই বস্তার ভেতর থেকে টপ টপ করে তাজা রক্ত পড়ছে। ওই রক্তাক্ত বস্তাটা দেখে বয়েডের বুকের ভেতরটা হঠাৎ করে কেঁপে ওঠে, তার হার্টবিট অনেক বেশি বেড়ে যায়, কারণ এই মুহূর্তে পুরো টাউনে শুধুমাত্র একটা লোকই নিখোঁজ আছে, আর সেই লোকটা হচ্ছে জিম। এর কিছুক্ষণের মধ্যেই সেখানে মিরান, জেড, ডোনা এবং টাউনের বাকি সকল মানুষ এক এক করে জড়ো হয়ে যায়। ট্যাবিথা যখন দূর থেকে ওই ঝুলন্ত বস্তাটা দেখে তখন তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে পুরো শক্ট হয়ে যায়, কিন্তু তাও সে নিজের মনকে শক্ত করে কোনো রকমে নিজেকে সামলায় এবং বাচ্চাদের যেন কোনো ট্রমা না হয় তাই তাদেরকে দ্রুত ঘরের ভেতরে পাঠিয়ে দেয়। কিন্তু ছোট ইথান ততক্ষণে আন্দাজ করে ফেলেছিল যে বাইরে মারাত্মক কোনো একটা গন্ডগোল হচ্ছে। সে মায়ের হাত ছাড়িয়ে দৌড়ে বাইরে চলে আসে, কিন্তু ট্যাবিথা তাকে মাঝ রাস্তায় আটকে দেয় এবং জুলিকে ইশারায় বলে তুমি ইথানকে নিয়ে এখান থেকে ভেতরে যাও। জুলি অনেক বেশি বুদ্ধিমান আর ম্যাচিওর একটা মেয়ে ছিল, তাই সে এই কঠিন পরিস্থিতিতেও সাহস দেখিয়ে ইথানকে নিয়ে ঘরের ভেতরে চলে যায়। এরপর ট্যাবিথা নিজের চোখের পানি মুছতে মুছতে কাঁপতে কাঁপতে ওই ঝুলন্ত বস্তার কাছে এগিয়ে যায় এবং ওইটার বাঁধন খুলে ভেতরে দেখে। কিন্তু বস্তা খুলতেই সেখানে অদ্ভুত আর অবাক করার মতো একটা ঘটনা ঘটে। আসলে ওই বস্তার ভেতরে জিমের বডি ছিল না, বরং তার মধ্যে ছিল একটা মরা আর পোড়া ভেড়া। অন্যদিকে ঘরের ভেতরে জুলি ছোট ইথানের মন ভালো করার জন্য আর তার মন অন্যদিকে ঘোরানোর জন্য তাকে নিয়ে পাশের ফার্ম হাউসের দিকে রওনা দেয়। কিন্তু তারা দুজন যখনই ওই ফার্মের মেইন দরজাটা খুলে তখনই তারা হঠাৎ করে অনেক জোরে চিৎকার করা শুরু করে। বাইরে দাঁড়িয়ে থাকা ট্যাবিথা আর বয়েড বাচ্চাদের ওই কলিজা কাঁপানো চিৎকারের আওয়াজ শোনা মাত্রই সময় নষ্ট না করে সরাসরি সেই ফার্ম হাউসের দিকে দৌড়াতে শুরু করে। ফার্ম হাউসের ভেতরে ঢুকতেই তাদের চোখের সামনে ভেসে ওঠে একটা ভয়ঙ্কর দৃশ্য। আসলে ফার্ম হাউসের ভেতরে সিলিং থেকে জিমের ডেড বডি ঝুলছিল, আর শুধু বডি না, তার পাশের দেয়ালেই রক্তাক্ত কোনো একটা ভয়ঙ্কর মেসেজ লেখা ছিল। আর ওই মেসেজে লেখা ছিল কোনো কিছু জানার বদলে তার মাসুল বা দাম তো অবশ্যই চোকাতে হবে, মানে তোমাদের যদি কোনো কিছু জানতে হয় তাহলে তার দাম তোমাদের অবশ্যই দিতে হবে। নিজের স্বামীর ওই ঝুলন্ত বিভৎস লাশ দেখে ট্যাবিথা আর নিজেকে ধরে রাখতে পারে না, সে কান্নায় ভেঙে পড়ে পুরো ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে থাকে। এই চরম শোকের মুহূর্তে বয়েড এগিয়ে এসে ট্যাবিথাকে জড়িয়ে ধরে সামলায় এবং তাকে কিছুটা সাহস দেওয়ার চেষ্টা করে। অন্যদিকের সিনে দেখা যায় ড্যানি যখন হাসপাতালে সোফিয়ার সাথে কথা বলছিল ঠিক তখনই সোফিয়া তাকে বেশ মিষ্টি মুখে বলে, জানেন আমার চশমাটা পুরো নষ্ট হয়ে গেছে। ড্যানি তখন তাকে হেল্প করার জন্য বলে, আচ্ছা কোনো ব্যাপার না, চলো আমি তোমাকে আমার স্টোর রুমে নিয়ে যাই, ওখানে এরকম সাইজের অনেক লেন্স আছে। আসলে মনে মনে কোথাও না কোথাও ড্যানি এই নতুন মেয়ে সোফিয়াকে ভালোই পছন্দ করতে শুরু করেছিল, কিন্তু বেচারা জানতোই না এই সোফিয়া কোনো সাধারণ মেয়ে না, সে আসলে মিষ্টি চেহারার আড়ালে লুকিয়ে থাকা একটা মনস্টার বা শয়তান। এদিকে বয়েড ফার্ম হাউসের ওখান থেকে বেরিয়ে ট্যাবিথা আর তার বাচ্চাদের বুঝিয়ে সুঝিয়ে সুরক্ষিতভাবে নিজের ঘরে পাঠিয়ে দেয়। ঘরে ফেরার পর থেকে ইথান মারাত্মক পরিমাণে রেগে আগুন হয়েছিল, কারণ ট্যাবিথা শুরু থেকেই সবকিছু জানতো। সব সত্যি জানা সত্ত্বেও সে বাচ্চাদের কাছ থেকে এই বড় সত্যিটা লুকিয়ে রেখেছিল। ট্যাবিথা কান্নাকাটি করে ইথানকে জড়িয়ে ধরে তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু এতে লাভের লাভ কিছুই হয় না। ইথান আর জুলি দুজনেই চরম ক্ষোভ আর অভিমানে মাকে সেখানে একা রেখে ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। এরপরের সিনে দেখা যায় বয়েড, জেড আর অ্যালিস মিলে অনেক কষ্টে জিমের বডিটাকে ওখান থেকে নিচে নামিয়ে চার্জের ভেতরে নিয়ে এসেছে, কারণ জিমের শেষকৃত্য বা ফিউনারেল করার আগে তার শরীরের ক্ষতবিক্ষত অংশগুলো বা কাটা ছেঁড়ার অংশগুলোকে ঠিকঠাক করে গুছিয়ে নিতে হবে। বয়েড তখনও মাথায় হাত দিয়ে বসে ভাবছিল যে ওই দেয়ালে লেখা রক্তমাখা মেসেজটার আসল মানে কি হতে পারে। বয়েডকে ওভাবে ভেঙে পড়তে দেখে জেড বলে, তুমি বডিটা রেডি করো, আমি মেসেজটার ধাঁধা সলভ করার চেষ্টা করছি। এটা বলেই জেড সেই রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করতে থাকে। অন্যদিকে ড্যানি যখন সোফিয়াকে সাথে করে নিয়ে স্টোর রুমের দিকে যাচ্ছিল ঠিক মাঝ রাস্তায় তাদের সাথে সারার দেখা হয়। সারা তখন ড্যানিকে থামিয়ে দিয়ে বলে, ড্যানি তুমি নিজের বাকি কাজগুলো গিয়ে দেখতে পারো, সোফিয়াকে নতুন চশমার লেন্স আমি নিজেই খুঁজে দিয়ে দিব। ড্যানি আসলে মনে মনে সোফিয়ার সাথেই থাকতে চাইছিল, কিন্তু পরিস্থিতির চাপে বাধ্য হয়ে তাকে সারার কথা মেনে নিতে হয়। এরপর সারা সোফিয়াকে নিজের সাথে নিয়ে স্টোর রুমের ভেতরে চলে যায় এবং সেখানে তাকে আলাদা আলাদা ডিজাইনের অনেকগুলো লেন্স দেখাতে শুরু করে। চশমা পছন্দ করা শেষ হলে সারা খেয়াল করে মেয়েটার অনেক ক্ষুধা লেগেছে, তাই সে সোফিয়াকে খাবার খাওয়ানোর জন্য ডাইনারের দিকে নিয়ে যায়। এরপরে বয়েড আর জেডকে দেখা যায়, তারা তখনও ওই রহস্যময় মেসেজটা নিয়ে সিরিয়াস ডিসকাশন করছিল। আসলে জেড শেষমেশ নিজের তুখর বুদ্ধি দিয়ে দেয়ালে লেখা মেসেজটার ধাঁধা পুরোপুরি সলভ করে ফেলেছে। সে গম্ভীর গলায় বয়েডকে বলে, বয়েড জিমের এই ভয়ঙ্কর মৃত্যুর পেছনের আসল কারণটা আর অন্য কিছুই না, তার মৃত্যুর কারণ আমরা নিজেরাই। সে কথাটার ব্যাখ্যা দিয়ে বলে, আসলে অতীতে আমি আর ট্যাবিথা মিলে ওই বোতল ঝোলানো গাছের কাছে গিয়েছিলাম আর ওখানকার ওই চিরকুট বা চিঠিগুলো রহস্য ভেদ করে এই টাউন থেকে বের হওয়ার একটা রাস্তা খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু এই অভিশপ্ত শহরের অলৌকিক ডার্ক পাওয়ার কখনোই চাইতো না যে মানুষরা এই শহর থেকে বাইরে
জীবিত হয়ে বের হয়ে যাক। আর সেই কারণেই ট্যাবিথার করা ওই ভুলের মাসুল আজকে জিমকে দিতে হলো, তাও নিজের জীবন দিয়ে। জেডের এই লজিক্যাল কথা আর থিওরিটা শোনার পর বয়েডেরও মনে হয় যে সে একদম ঠিক কথাই বলেছে। পরিস্থিতি আসলে এখন হাতের বাইরে চলে গেছে, আর এটা বুঝতে পেরে তারা দুজনেই অনেক বেশি চিন্তিত হয়ে যায়। এরপর জেড সরাসরি ট্যাবিথার কাছে চলে যায় যাতে সে তাকেও এই আসল সত্যিটা বুঝিয়ে বলতে পারে। এদিকে ঘরের ভেতরে জুলি ছোট ইথানকে ঘুম পাড়িয়ে চুপচাপ র্যান্ডেলের কাছে চলে যায়, কারণ এই মুহূর্তে তার র্যান্ডেলের সাহায্য বা হেল্পের অনেক দরকার ছিল। আসলে জুলির মনে পুরো বিশ্বাস ছিল যে ওই জঙ্গলের ভেতরে নিশ্চয়ই কিছু না কিছু অলৌকিক পাওয়ার আছে, যার কারণে সে নিজে টেলিপোর্ট হয়ে অন্য দুনিয়ায় চলে গিয়েছিল। আর এখন জুলিকে যে কোনো উপায়ে ওই একই জায়গায় ফিরে যেতে হবে যাতে সে সেখানে গিয়ে তার বাবাকে ওই মনস্টারের হাত থেকে বাঁচাতে পারে। কিন্তু র্যান্ডেল পরিস্থিতি বুঝে জুলিকে বোঝানোর চেষ্টা করে। সে বলে তোমার এরকম পাগলামি করা একদমই উচিত না, কারণ ওই জঙ্গলটা পুরো রহস্য আর বিপদের ঠাসা। কিন্তু জুলি তখন কোনো কথা শোনার অবস্থায় ছিল না। জুলি যে কোনো ভাবে নিজের বাবা জিমকে বাঁচাতে চায়। অন্যদিকে ট্যাবিথা যখন দেয়ালে লেখা ওই রক্তমাখা মেসেজটা মুছে পরিষ্কার করছিল, ঠিক তখনই জেড সেখানে চলে আসে। ট্যাবিথা জেডকে দেখার সাথে সাথেই তাকে সেখান থেকে চলে যেতে বলে, কারণ এই মুহূর্তে তার মানসিক অবস্থা এতটাই খারাপ ছিল যে সে এখন কারোর সাথেই কথা বলতে চাইছিল না। কিন্তু জেড জোর করে ট্যাবিথাকে বোঝাতে শুরু করে জিমের এই আকস্মিক মৃত্যুর পেছনে আসলে তারা নিজেরাই দায়ী, কারণ তারাই এই টাউনে লুকিয়ে থাকা ডার্ক সিক্রেট বা রহস্যগুলো জানার চেষ্টা করেছিল। জেডের এই খোটা দেওয়া কথা শুনে ট্যাবিথা আরো অনেক বেশি রেগে যায় এবং ক্ষোভের মাথায় তাকে বলে, জিমের এই চলে যাওয়া দেখে আমি কিন্তু এই টাউনের ভয়ঙ্কর শক্তির কাছে মোটেও হার মানব না। আমি অবশ্যই এই শহর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব। এতটুকু বলেই ট্যাবিথা রাগের মাথায় সেখান থেকে হন হন করে চলে যায়। জেড প্রথমে ভাবে তার পেছনে গিয়ে তাকে আটকানো উচিত, কিন্তু এরপরেই সে নিজেকে থামিয়ে নেয়, কারণ সে জানতো ট্যাবিথা এখন অনেক বেশি পরিমাণে কষ্টের মধ্যে আছে, তাই এখন কিছু সময়ের জন্য তাকে একা ছেড়ে দেওয়াই ভালো। পরের সিনে আমাদের মিরানকে দেখানো হয়। সে তখন একা একা বসে গভীর কোনো একটা চিন্তায় মগ্ন ছিল। সত্যি বলতে মিরান এই অভিশপ্ত শহর আর এখানকার মানুষদের আজব ব্যবহার দেখে অনেক বেশি বিরক্ত হয়ে উঠেছিল, আর সেই কারণেই সে চরম একটা ডিসিশন নেয়। সে চুপচাপ অ্যাম্বুলেন্স স্টার্ট করে এই জাহান্নাম থেকে বা এই শহর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ঠিক তখনই ক্রিস্টি আর ম্যারিয়ালের নজর তার উপরে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে ক্রিস্টি আর এক সেকেন্ডও না ভেবে জোর করে মিরানের সাথে ওই চলন্ত অ্যাম্বুলেন্সের ভেতরে গিয়ে বসে এবং তাকে বলে, তুমি যদি এই শহর থেকে পালাতে চাও তাহলে আমি তোমাকে একা পালাতে দিব না, আমিও তোমার সাথেই যাব। ক্রিস্টি খুব ভালো করেই জানতো যে এই শহরের সীমানার বাইরের প্রত্যেকটা মুহূর্তে চরম বিপদ লুকিয়ে আছে, এ কারণেই সে মূলত মিরানকে একা ছাড়তে চায়নি। এদিকে বাইরে দাঁড়িয়ে থাকা ম্যারিয়েল তাড়াতাড়ি করে বয়েড আর ড্যানির কাছে ছুটে যায় এবং তাদেরকে এই পুরো ঘটনাটা খুলে বলে। সবকিছু শুনে বয়েড, ড্যানি আর ম্যারিয়েল তিনজনে মিলে মাঝ রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে মিরানকে গাড়ি থামাতে বলে, কিন্তু মিরান তখন জেদের বসে কারো কথাই কানে নেয় না এবং অ্যাম্বুলেন্সের স্পিড বাড়িয়ে সেখান থেকে ঝড়ের গতিতে বেরিয়ে যায়। গাড়ির ভেতরে ক্রিস্টি তাকে বোঝানোর চেষ্টা করে, আরে তুমি কি পাগল হয়ে গেছো? তুমি আসলে ঠিক কি করতে চাইছো বলো তো? জবাবে মিরান স্টিয়ারিং শক্ত করে ধরে রাগের সাথে বলে যে আমি আর তোমাদের এই ফালতু বকবক শুনতে পারবো না। আমি একজন রেসপন্সিবল পুলিশ অফিসার, তাই এই শহর থেকে বের হওয়ার পারফেক্ট রাস্তা আমাকেই খুঁজে বের করতে হবে। ক্রিস্টি তখন তাকে বোঝানোর চেষ্টা করে বলে, এই পুরো জিনিসটাই ইম্পসিবল, কারণ এই শহরটা আমাদেরকে গোলক ধাঁধার মতো বারবার একই জায়গায় গোল গোল করে ঘুরাচ্ছে, তাই আমরা চাইলেও এখান থেকে বাইরে বের হতে পারবো না। কিন্তু মিরান এতটাই মরিয়া হয়ে উঠেছিল যে সে ক্রিস্টির কোনো কথাই শুনে না। তার এখন জাস্ট একটাই মিশন ছিল, আর সেটা হচ্ছে যে কোনো উপায়ে এই শহর থেকে বাইরে বের হওয়া। অন্যদিকের সিনে দেখা যায় ট্যাবিথা চার্চের ভেতরে জিমের নিথর বডির পাশে বসে পুরো ভেঙে পড়েছে এবং সেখানেই ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে, কারণ সে স্বপ্ন কখনো ভাবেনি যে তাদের দুজনের সুন্দর সংসারটা এভাবে মাঝপথে তছনছ হয়ে যাবে এবং তারা চিরতরে আলাদা হয়ে যাবে। এরপর ট্যাবিথা নিজের চোখের পানি মুছে জিমের ডেড বডির হাত শক্ত করে ধরে প্রতিজ্ঞা করে। সে বলে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আমাদের দুই সন্তান ইথান আর জুলির কোনো ক্ষতি হতে দিব না, আমি ওদের পুরো খেয়াল রাখবো। ওইদিকে রাস্তায় মিরান যখন অ্যাম্বুলেন্স নিয়ে বারবার গোল গোল ঘুরে একই মেইন রাস্তায় ফিরে আসছিল, তখন বয়েড মাঝ রাস্তায় দাঁড়িয়ে বেশ কয়েকবার গাড়ি থামানোর জন্য হাত দেখায়, কিন্তু যখন সে দেখে মিরান কোনোভাবেই গাড়ি থামানোর মুডে নেই, তখন বয়েড আর রিস্ক নেয় না। সে তখন ড্যানিকে বলে রাস্তার উপরে ধারালো কাটাওয়ালা মেটাল স্ট্রিপ বিছিয়ে দিতে, যাতে গাড়িটা ওটার উপর দিয়ে যাওয়া মাত্রই টায়ার পাঞ্চার হয়ে যায়। কিন্তু ঠিক যখন মিরান আর ক্রিস্টি অ্যাম্বুলেন্স নিয়ে ওই মেটাল স্ট্রিপের দিকে যাচ্ছিল, তখনই হঠাৎ জঙ্গলের ধারের ঝোপের কাছ থেকে তাদের ছোট্ট ইথানকে দেখতে পাওয়া যায়। ইথান পিঠে একটা ব্যাগ নিয়ে একাই কোনো একটা অজানার উদ্দেশ্যে হেঁটে যাচ্ছিল, কিন্তু আচমকা অ্যাম্বুলেন্সের আওয়াজ আর আলো দেখতে পেয়ে সে ভয় পেয়ে পাশের বড় ঝোপের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। এটা দেখে ক্রিস্টি প্রচন্ড প্যানিকড হয়ে মিরানকে চিৎকার করে বলে, আরে গাড়িটা রাখো, আগে আমাদের ইথানকে বাঁচাতে হবে। কিন্তু মিরান তখনও নিজের যেতে এতটাই অন্ধ হয়েছিল যে সে ক্রিস্টির এই জরুরি কথাটাও শুনে গাড়িটা থামায় না, সে গাড়িটা নিয়ে এগিয়ে যেতে থাকে। পরের সিনে আমরা দেখতে পাই জুলি আর র্যান্ডেলকে। তারা ততক্ষণ
ততক্ষণে হেঁটে হেঁটে ঠিক সেই রহস্যময় পাথরগুলোর জায়গায় এসে পৌঁছে গেছে, যে পাথরগুলোর মধ্যে দিয়েই পাস্ট বা ফিউচারে যাওয়া যায়, অর্থাৎ যে পাথরগুলোর মধ্যে দিয়ে টাইম ট্রাভেল করা যায়। জুলি একটু ভয় পেয়ে গিয়ে র্যান্ডেলকে বলে, ঝুঁকি নেওয়ার আগে ফার্স্ট তুমি নিজে একবার ওই পারে গিয়ে দেখো যে সবকিছু ঠিক আছে কিনা। জুলির কথা শুনে র্যান্ডেল গভীর দীর্ঘশ্বাস ফেলে বুক শক্ত করে ওই পাথরগুলোর সীমানা পার হয়ে ওপারে চলে যায়। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয়টা ছিল ওই পাথরগুলোর ওপারে যাওয়ার পরেও র্যান্ডেলের কোনো রকম ক্ষতি বা শারীরিক পরিবর্তন হয় না। তার মানে এই অভিশপ্ত জায়গার ডার্ক পাওয়ার কেবল সেই সব লোকেদের উপরেই কাজ করে যাদের তারা নিজেরা কোনো বিশেষ উদ্দেশ্যে সিলেক্ট করেছে। ঠিক যেমন ওই রহস্যময় বাচ্চার আত্মাগুলোকে কেবল টেবিথা আর জেডের চোখেই দেখা যায়, মানে শুধুমাত্র যেমন টেবিথা আর জেডের চোখেই ওই আত্মাগুলো চোখে পড়ে, মানে ঠিক ওইভাবে এই পাথরগুলো কাজ করে আর কি। এরপরে জুলি আর সময় নষ্ট না করে র্যান্ডেলকে তাদের পুরো অ্যাকশন প্ল্যানটা বুঝিয়ে বলে। প্ল্যান অনুযায়ী জুলি ওই পাথরগুলোর মাঝখান দিয়ে গিয়ে টাইম ট্রাভেল করবে এবং ওপারে গিয়ে যদি তার সামান্য কোনো বিপদ বা গন্ডগোল মনে হয় তবে র্যান্ডেল তাকে গায়ের জোরে টেনে আবারও এই বাস্তব দুনিয়ায় ফিরিয়ে নিয়ে আসবে। র্যান্ডেল বুদ্ধিমানের মতো জুলির এই প্ল্যানটা ভালো করে মাথায় ঢুকিয়ে নেয়। সব রেডি হতেই জুলি পাথরগুলোর সীমানা পার হয় এবং চোখের পলকে সে ঘুটঘুটে অন্ধকার রাতের পরিবেশে গিয়ে ল্যান্ড করে। সেখানে ফোকাস করতেই সে দেখতে পায় তার বাবা জিম সাথে বয়েড আর ডোনা একদল রক্তপিপাসু মনস্টারের হাত থেকে নিজেদের বাঁচানোর জন্য ছোট্ট টেন্টের ভেতরে ঘাপটি মেরে লুকিয়ে আছে। বয়েড তখন নিজের বন্দুক থেকে ওই মনস্টারগুলোর উপরে একটানা ফায়ারিং করে যাচ্ছিল, কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে এতগুলো বুলেটের পরেও এই মনস্টারের শরীরে সামান্য আঁচড় বা স্ক্র্যাচ লাগছিল না। এদিকে অন্য প্রান্তে দাঁড়িয়ে জুলি যখন দেখে এই দুনিয়ায় তার বাবা এখনো বেঁচে আছে তখন সে অনেক বেশি সারপ্রাইজড আর অনেক খুশি হয়ে যায়। সে আর নিজের আবেগ ধরে রাখতে পারে না, সে সোজা তাদের পেছনে দৌড়াতে শুরু করে। কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে একটা ভয়ঙ্কর মনস্টার পেছন থেকে এসে জুলিকে শক্ত করে জাপটে ধরে এবং তার গলা টিপে তাকে মারার চেষ্টা করে। মনস্টারের ওই লোহার মতো হাতের চাপে জুলির দম একদম বন্ধ হয়ে আসছিল এবং তার শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে আটকে যাচ্ছিল। অবস্থা অনেক খারাপ বুঝতে পেরে সে নিজের শেষ শক্তিটুকু দিয়ে চিৎকার করে বলে উঠে, র্যান্ডেল আমাকে জলদি বাইরে টানো। জুলির এই চিৎকার শোনা মাত্রই পাথরের ওই পার থেকে র্যান্ডেল এক সেকেন্ডও দেরি না করে নিজের শক্তি দিয়ে টেনে হিসড়ে এই পাথরের সীমানা থেকে বাইরে বের করে নিয়ে আসে জুলিকে। আর তখনই জুলি আবারও বর্তমান দুনিয়ায় বা বাস্তব দুনিয়ায় ফিরে আসে। এই দুনিয়ায় ফিরে আসার পরেও জুলি পাগলের মতো আবারও ওই পারে যেতে চাইছিল, কারণ সে নিজের চোখে দেখে এসেছে যে ওই পারে তার বাবা এখনো বেঁচে আছে। কিন্তু র্যান্ডেল তাকে শক্ত করে ধরে আটকে রাখে, কারণ সে জানতো জুলি যদি এবার ওই পারে যায় তাহলে জুলি আর বেঁচে থাকতে পারবে না। শেষমেশ কোনো উপায় না দেখে জুলি তার বাবার এই করুণ অবস্থার কথা ভেবে র্যান্ডেলের বুকে মাথা রেখে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। পরের দৃশ্যে দেখা যায় সেই ধারালো মেটাল স্ট্রিপের উপর দিয়ে অ্যাম্বুলেন্সটা যাওয়া মাত্রই ওইটার সামনের চাকাগুলো বিকট শব্দে ব্লাস্ট হয়ে ফেটে যাচ্ছে এবং গাড়িটা মাঝখান থেকে লক হয়ে দাঁড়িয়ে পড়ে আছে। গাড়ি থামতেই বয়েড এক মুহূর্ত দেরি না করে রেগে গিয়ে গাড়ির দরজা খুলে মিরানকে টেনে হিসড়ে বাইরে বের করে এবং লোহার হাতকড়া পরিয়ে দেয়, কারণ আজকে শুধুমাত্র এই লোকটার বোকামির কারণেই নার্স ক্রিস্টির জীবন হারিয়ে যেতে পারতো, মানে ক্রিস্টি মারা যেতে পারতো। এরপরে আমরা ইথানকে দেখতে পাই। সে তখন একা একা হেঁটে সেই ভাঙা আরভি বা গাড়ির ভেতরে ঢুকছিল একটা ছোট্ট রেডিও সেট নেওয়ার জন্য। কিন্তু ইথান যখন রেডিওটা হাতে নিয়ে আরভির দরজা খুলে বাইরে পা রাখে তখনই তার চোখের সামনে দৃশ্য দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। সে পুরো পাথর হয়ে দাঁড়িয়ে থাকে, কারণ তার ঠিক সামনেই একটা কাঠের গুড়ির উপরে তার বাবা জিম একদম অক্ষত অবস্থায় বসেছিল। ইথান নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে এক দৌড়ে গিয়ে তার বাবা জিমকে শক্ত করে জড়িয়ে ধরে। তখন জিম তাকে আলতো করে আদর করে অত্যন্ত গভীর গলায় বলে, শোনো ইথান, আমি চলে যাওয়ার পর তুমি তোমার নিজের মা টেবিথা আর তোমার বোন জুলির খেয়াল রাখবে, তুমি ওদেরকে আগলে রাখবে। কথাগুলো বলার সময় জিম বারবার পেছনে ঘন জঙ্গলের দিকে তাকাচ্ছিল, মনে হচ্ছিল সে খেয়াল করার চেষ্টা করছে যে অন্ধকার থেকে কোনো ভয়ঙ্কর শক্তি এগিয়ে আসছে কিনা। এরপরে জিম হঠাৎ ইথানের চোখের দিকে তাকিয়ে তাকে একটা অদ্ভুত প্রশ্ন করে। সে জিজ্ঞাসা করে, আচ্ছা ইথান, তোমার কি মনে আছে যখন আমরা ফার্স্ট টাইম এই শহরে এসেছিলাম তখন তুমি রাতে অদ্ভুত একটা স্বপ্ন দেখেছিলে যেখানে মানুষের চোখের পানি দিয়ে তৈরি হওয়া একটা মস্ত বড় লেক বা হ্রদ ছিল? জিমের মুখ থেকে এই স্বপ্নের কথাটা শুনতেই ইথানের আবারও সেই ভয়ঙ্কর স্মৃতির কথা মনে পড়ে যায়। এরপর জিম তাকে বলে যে ওই স্বপ্নের একটা গভীর মানে ছিল আর এখন তোমাকে যে কোনো উপায়ে ওই লেক বা ওই হ্রদটাকে খুঁজে বের করতে হবে। ঠিক তখনই ট্যাবিথা, বয়েড আর বাকি সবাই হন্তদন্ত হয়ে সেখানে চলে আসে। আর তারা সেখানে আসা মাত্রই জিম হঠাৎ করেই সেখান থেকে উধাও হয়ে যায়, অর্থাৎ গায়েব হয়ে যায়। ট্যাবিথা তখন ইথানকে দেখা মাত্রই তাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে, কারণ সে নিজে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু এখন সবচেয়ে বেশি ভাবার ব্যাপারটা ছিল জিম হুট করে ইথানকে এরকম অদ্ভুত প্রশ্ন কেন করলো, আর এটা কি সত্যি আসলে জিম ছিল যে ইথানকে দিয়ে একটা কাজ করাতে চায়, আর এটার পেছনে আসলে রহস্য কি সেটা আমরা মেইনলি জানতে পারবো 3 নম্বর এপিসোডে, মানে 2 নম্বর এপিসোড এখানেই শেষ হয়ে যায়। 3rd এপিসোডের শুরুতেই আমরা ফাতিমাকে দেখতে পাই যে একটা গ্লাস নিয়ে কিচেনে
কিচেনে গেছে পানি খেতে, কিন্তু সেখানে গিয়েই সে সেখানে এলজিনকে দেখতে পায়। এলজিন সেখানে অনেক মন খারাপ করে বসেছিল, কারণ বয়েড আর সবাই মিলে তাকে অনেক বেশি মানসিক টর্চার করেছিল। তখন ফাতিমা এগিয়ে গিয়ে এলজিনকে শান্ত করে বুঝায় যে দেখো, এখানে যা কিছুই হচ্ছে বা যা কিছু হতে চলেছে সেটাতে আমাদের কোনো হাত নেই বা আমরা কিছুই করতে পারবো না, কারণ এই টাউনটা আসলে আমাদের সবার বোঝার বাইরে। এলজিন ভাবছিল যে ফাতিমাও হয়তো তার উপরে অনেক বেশি রেগে আছে, কিন্তু তখনই ফাতিমা তাকে আশ্বস্ত করে বলে, আরে না, এরকম একদমই না, আমি তোমার উপরে রেগে নেই। আসলে এই মুহূর্তে ফাতিমা নিজেও ভেতরে ভেতরে মারাত্মক ভেঙে পড়েছিল, আর তার নিজেরও অনেক বেশি মন খারাপ ছিল, কারণ এই শহরে তার মনের অবস্থা বোঝার মতো কেউই ছিল না। এরপর সেখান থেকে যাওয়ার আগে ফাতেমা এলজেনকে ফিসফিস করে বলে, আমার একটা বিশেষ কাজে তোমার একটু সাহায্য লাগবে, কিন্তু সেই কাজটা আসলে কি ওইটা আমরা একটু পরে জানতে পারবো। পরের সিনে আমরা বয়েডকে দেখতে পাই, যে ঘুমের মধ্যে একটার পর একটা ভয়ঙ্কর আর নোংরা সব স্বপ্ন দেখছিল। বয়েড স্বপ্ন দেখছিল যে কিভাবে এই অভিশপ্ত শহরটা এক এক করে তার চোখের সামনে থেকে তার নিজের স্ত্রী এবং এই জায়গায় আসা বাকি সমস্ত আপন মানুষদেরকে কেড়ে নিয়েছে। হঠাৎ করেই এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে বয়েডের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে ওঠার পর সে নিজেকে সামলায় এবং মিরানের সাথে কথা বলার জন্য সোজা লকআপের সেলের দিকে রওনা দেয়। আসলে বয়েড কিন্তু মিরানের উপরে রেগে ছিল না, আর না তার সাথে মিরানের কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল। সে শুধুমাত্র বড় ভাইয়ের মতো মিরানকে একটু বোঝাতে এসেছিল যে এই শহর থেকে বাইরে যাওয়ার আশা বা পাগলামি করাটা বন্ধ করে দাও, কারণ তুমি যতই চেষ্টা করো না কেন তুমি এই শহর থেকে বাইরে যেতে পারবে না। এরপর সে মিরানের চোখের দিকে তাকিয়ে তাকে কড়া গলায় বলে, তুমি কাল রাতে যা করেছো ওটা কোনো ভুল ছিল না, ওইটা আসলে ছিল একটা বড় অপরাধ বা ক্রাইম। কারণ কালকে তোমার কারণে যদি নার্স ক্রিস্টির সামান্যতম কোনো ক্ষতি হয়ে যেত, তাহলে আজকে হয়তো তোমার এই লকআপের কন্ডিশন অন্যরকম হতো, আমি নিজেও তোমাকে ছেড়ে দিতাম না। মিরান তখন বয়েডের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, তুমি যদি সত্যিই পারো তাহলে আমাকে একটা গুলি এনে দাও আর একটা বুলেট এনে দাও, আর তারপর যা করার আমি নিজেই করে নিব, আর তোমরা সেটা দেখতেই পাবে। মিরানের মুখে এই কথাটা শুনে বয়েড অনেক বেশি রেগে যায়, তবে সে এখানে কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই টাউনের বাকি সব মানুষ একটা জায়গায় জড়ো হয়ে ডিসাইড করে যে এবার সোফিয়ার ফাদারের ফিউনারেল বা শেষকৃত্যটা করে ফেলা উচিত। যার পর সোফিয়া আর ম্যারিয়েল মিলে প্রিস্টের ডেড বডিটা একটা সাদা কাপড়ে খুব ভালোভাবে জড়িয়ে নেয়। এরপর সোফিয়া কান্নার ভান করে বাকিদের বলে যে সে শেষবারের মতো তার বাবার সাথে একান্তে কিছুটা সময় কথা বলতে চায়। তার এই কথা শুনে সবাই তাকে সম্মান প্রদর্শন করে এই ঘর থেকে বাইরে বেরিয়ে যায়, কিন্তু ঘরের দরজা বন্ধ হয়ে যাওয়ার পরেই সোফিয়া, মানে ওই ইয়েলো ম্যান আর কি, যে নিজের আসল রূপ বদলে সোফিয়া সেজে আছে, সে সোজা লাশের কাছে এগিয়ে যায় এবং মৃত প্রিস্টের মুখের দিকে নিজের হাত ঢুকিয়ে দেয়। সে এই প্রিস্টের মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে তার একটা দাঁত টেনে বের করে আনে, যে দাঁতটা আসলে নিচ থেকে আগেই পচে গিয়েছিল। অন্যদিকে বয়েড তখন জেডের সাথে দেখা করতে গেছে, কারণ এই রহস্যময় টাউনের গোলক ধাঁধা মেলাতে গিয়ে জেড নিজের মাথার চুল ছিঁড়ছিল, মানে সে আসলে অনেক বেশি টেনশনে পড়ে গেছিল। জেড বয়েডকে দেখা মাত্রই অনেক রেগে গিয়ে বলে, আমার মাথায় কিছুই ঢুকতেছে না ভাই, এই বোতল ঝোলানো গাছটা, দেয়ালে রক্ত দিয়ে লেখা ওই মেসেজটা, আর ট্যাবিথার বাড়ির ওই ভেঙে পড়া, এই সবকিছু মিলে আমার মগজটা পুরো জ্যাম হয়ে গেছে, আমি লিটারালি পাগল হয়ে যাচ্ছি। তখন বয়েড এগিয়ে গিয়ে জেডকে শান্ত করে এবং কাঁধে হাত দিয়ে বোঝায় যে দেখো, এবার আমরা যাই করব সেটাই আমরা খুবই ভেবেচিন্তে এবং বুঝে শুনে করব, কারণ দেয়ালের ওই মেসেজটা আসলে একটা কড়া ওয়ার্নিং ছিল। ওখানে যদি আমরা বেশি খোঁড়াখুড়ি বা ঘাটাঘাটি করতে যাই, তবে তার বদলে আমাদের সবাইকে এর অনেক বড় কোনো একটা মাসুল দিতে হবে। কিন্তু জেড তখনও নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে সে বয়েডের কথাগুলোকে একটুও গুরুত্ব দিয়ে শোনে না, এবং সে তখন নিজের মাথা ঠান্ডা করার জন্য সেখান থেকে অন্যদিকে চলে যায়। এর কিছুক্ষণ পরেই শহরের সমস্ত মানুষ ফিউনারেলের নির্দিষ্ট জায়গায় এসে এক এক করে জড়ো হতে থাকে। এরপরে বয়েড সামনে দাঁড়িয়ে মৃত প্রিস্টের উদ্দেশ্যে কিছু ভালো ভালো কথা বলে এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যাতে তার আত্মার শান্তি মেলে। কিন্তু ঠিক তখনই এক অদ্ভুত আর অলৌকিক ঘটনা ঘটে। হঠাৎ করেই আকাশ কালো হয়ে যায় এবং ঝাঁকে ঝাঁকে সেখানে অনেকগুলো কাক উড়ে আসে। এই কাকগুলো এই প্রিস্টের ডেড বডির কাছে গোল হয়ে চক্কর কাটতে থাকে। হুট করে এতগুলো কাক একসাথে দেখে তারা সবাই অনেক বেশি অবাক হয়ে যায়, তবে তারা এটা বুঝে গিয়েছিল যে এটা মারাত্মক অশুভ কোনো একটা সংকেত। কাকগুলো যেন তাদের উপরে আক্রমণ করতে না পারে, তাই তারা দেরি না করে সরাসরি ডাইনারের ভেতরে ঢুকে পড়ে। ডাইনারের ভেতরে ট্যাবিথা, ইথান আর জুলি একসাথে চুপচাপ বসেছিল। ঠিক তখনই ভিক্টর সেখানে আসে এবং ইথানের হাতে একটা ছবি দেয়, যা সে নিজের হাতে এঁকেছিল। এই ছবিটাতে জিমের পুরো হ্যাপি ফ্যামিলির একটা সুন্দর ছবি আঁকা ছিল, যা দেখে ট্যাবিথা আর ইথানের মুখে অনেকদিন পর হাসি ফুটে ওঠে। তারা অনেক খুশি হয়। এরপর ভিক্টর খুবই ভদ্রভাবে ট্যাবিথা আর ইথানকে জিজ্ঞাসা করে, আমি কি ইথানকে আমার সাথে একটু বাইরে নিয়ে যেতে পারি? ট্যাবিথা তখন ভিক্টরকে ভরসা করত, তাই সে হাসি মুখে তাকে পারমিশন বা অনুমতি দিয়ে দেয়। মায়ের সম্মতি পেয়ে ভিক্টর ছোট ইথানকে নিয়ে ওখান থেকে চলে যায়। অন্যদিকে ড্যানি তখন একা পেয়ে সোফিয়ার কাছে গিয়ে বসে এবং তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলার চেষ্টা করতে থাকে, কারণ ওই কাকগুলোর কারণে সোফিয়া নিজের বাবার ফিউনারেলটাও ঠিক মতো করতে পারেনি। ড্যানি তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি একদমই মন খারাপ করো না, আজকের আগে এই শহরে এরকম অদ্ভুত ঘটনা কখনোই ঘটেনি, মনে হয় ওই কাকগুলো জঙ্গল থেকে ভুল করে এখানে
সেখানে চলে এসেছিল। তখন সবিতা কায়দা করে নিজের মুখটাকে ইনোসেন্ট বানিয়ে ড্যানিকে জিজ্ঞাসা করে ট্যাবিথা তার পুরো ফ্যামিলি জেড বা এই শহরে যারা যারা আছে তারা কি সবাই একসাথে এই শহরে এসেছিল? ড্যানি তখন সরল মনে উত্তর দেয়, না না, ওরা সবাই একসাথে এখানে আসেনি। তবে অদ্ভুত বিষয় কি জানো, ওরা এক এক করে এই শহরে পা রাখার পর থেকে এখানকার পরিস্থিতি দিন দিন আরো অনেক বেশি খারাপ হয়ে গেছে। আসলে ড্যানি এই কথাটা এইভাবে বলতে চায়নি, কিন্তু কথার চলে হঠাৎ করে তার মুখ থেকে এইভাবে এই সত্যি কথাটা বেরিয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যেই বয়েড সেখানে আসে এবং ড্যানিকে জরুরি কাজের জন্য সেখান থেকে নিয়ে যায়। তারা চলে যাওয়ার পর জুলি সেখানে সোফিয়ার কাছে আসে এবং তার সাথে কথা বলতে শুরু করে। তখন সোফিয়া ঠিক ওই একই কথাটা ঘুরিয়ে জুলিকেও বলে, কিন্তু এই কথাগুলো শুনতেই জুলি প্রচন্ড পরিমাণে রেগে যায়। তার মনে হচ্ছিল যে সোফিয়া সবার সামনে তার ফ্যামিলিকে অপমান করছে, সে আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে তখন সোফিয়াকে উল্টাপাল্টা অনেক কথা শুনিয়ে দেয় এবং এই ডাইনার থেকে হনহন করে বেরিয়ে যায়। বাইরে এসে ট্যাবিথা জুলির পিছু পিছু যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে তুমি সোফিয়াকে ভুল বুঝো না, ও আসলে এইভাবে এই জিনিসটা বলতে চায়নি। কিন্তু জুলির এই কথাটা অনেক বেশি লেগেছিল। সে চিৎকার করে ট্যাবিথাকে বলে আসল প্রবলেমটা ওই সোফিয়ার মধ্যেই আছে, কারণ ও এই শহরে পা রাখার পরেই বাবা হঠাৎ উধাও হয়ে গিয়েছিল। আর আজকে ফিউনারেলের সময় ওই কাকগুলো দেখে স্পষ্ট মনে হচ্ছিল যে ওই কাকগুলো এই মৃত্যুটাকে অনেক বেশি সেলিব্রেট করছে। তবে ট্যাবিথা কোনো রকমে বুঝিয়ে শুনিয়ে জুলিকে শান্ত করে এবং তাকে সাথে করে নিয়ে যায়। পরের সিনে আমরা ভিক্টরকে দেখতে পাই যে ইথানকে নিয়ে জয়েন্ট বা শেয়ারিং রুম ঘুরে দেখছিল, যে রুমটায় সে এখন মূলত তার বাবার সাথে শেয়ার করে থাকে। নিজের বাবা হেনরিকে ফিরে পেয়ে ভিক্টর মনে মনে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, কারণ এখন আর তার একা একা ফিল হয় না, তার একাকিত্ব পুরোপুরি কেটে গেছে। তার বাবাও ভিক্টরকে অনেক বেশি ভালোবাসতো, কারণ এই ভিক্টর এখন আর আগের মতো স্যাড বা দুঃখী হয়ে থাকে না, সে সবসময় এখন হ্যাপি মাইন্ডে থাকে। কথা বলতে বলতেই হঠাৎ ইথান ভিক্টরকে জিজ্ঞাসা করে, আচ্ছা এখানে আশেপাশে কি কোনো লেক বা হ্রদ আছে? ইথানের মুখে এই অদ্ভুত প্রশ্ন শুনে ভিক্টর অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ আজ থেকে আগে ইথান কোনোদিনও এরকম লেকের ব্যাপারে জানতে চায়নি। ভিক্টর কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে, হঠাৎ তুমি লেকের কথা কেন জিজ্ঞাসা করছো? তোমার ওখানে কি কাজ? জবাবে ইথান বলে, তুমি জাস্ট আমাকে একবার ওই লেকের কাছে নিয়ে চলো, তারপর আমি নিজেই তোমাকে খুলে সবকিছু বলবো, আর আমি তোমাকে এটাও বলবো যে ওখানে আমার কি কাজ আছে। ভিক্টর তখন ইথানের এই কথাটা মেনে নেয় এবং তারা দুজন মিলে একসাথে সেই লেকের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে ট্যাবিথা যখন ভিক্টরের আঁকা সেই ফ্যামিলি স্কেচ বা ছবিটা ড্রয়ারের ভিতরে গুছিয়ে রাখছিল, ঠিক তখনই তার হাতে ওই রহস্যময় লাইট হাউসের ছবিটা পড়ে যায়। লাইট হাউসের ছবিটা দেখা মাত্রই ট্যাবিথার মনে নতুন একটা আইডিয়া আসে। তার মনে হয় যে তার আরো একবার চেষ্টা করে দেখা উচিত, কারণ লাস্ট টাইম সে এই লাইট হাউসের মাধ্যমেই এই অভিশপ্ত টাউন থেকে বের হতে সাকসেসফুল হয়েছিল, তাই এবারও সে নিশ্চিত কোনো না কোনো রাস্তা খুঁজে পেয়ে যাবে। ট্যাবিথা ওই স্কেচটা নিজের সাথে নিয়ে নেয় এবং লুকিয়ে ওইটাকে কলোনি হাউসের ভেতরে চেনা একটা জায়গায় রেখে আসে, যাতে ডোনা ওই ছবিটা দেখা মাত্রই বুঝে যায় যে ট্যাবিথা আবারও ওই লাইট হাউসের দিকেই গেছে। ছবিটা রেখে ট্যাবিথা যখন সেখান থেকে চলে যাচ্ছিল, ঠিক তখনই হেনরি তাকে দেখে ফেলে। হেনরি তাকে পথ আটকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি এই সময় কোথায় যাচ্ছ? ট্যাবিথা ওই সময় কোনো ঝামেলায় জড়াতে চায়নি, তাই সে মিথ্যা বানিয়ে বলে। সে বলে, আমি জাস্ট নিজের ঘরে ফিরে যাচ্ছি। কিন্তু হেনরি অনেক বেশি অভিজ্ঞ একটা মানুষ, তিনি সেকেন্ডের মধ্যেই বুঝতে পারে যে ট্যাবিথা মূলত মিথ্যা কথা বলছে, তাই সে কথা না বাড়িয়ে ট্যাবিথার সাথে হাঁটতে শুরু করে। ট্যাবিথা তাকে থামার জন্য বলে। সে বলে, আপনার আমার পেছনে আসার কোনো দরকার নেই, আমি একাই যেতে পারবো। কিন্তু হেনরি কোনো কথাই শুনে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ট্যাবিথা আসল সত্যিটা স্বীকার করে নেয় এবং বলে, আমি আবার সেই লাইট হাউসের দিকে যাচ্ছি, আর এবার আমি শুধু নিজে একলা পালাবো না, এবার আমি আমার দুই সন্তানকেও এই শহর থেকে যে কোনো উপায়ে বের করে নিয়ে যাব। সব শোনার পর হেনরি তাকে সাবধান করে বলে, তুমি যে ডিসিশনই নাও না কেন, তোমাকে খুব ভেবেচিন্তে কাজ করতে হবে, কারণ এর আগে ডেল ও ঠিক এই একই ভুলটা করেছিল, আর এটার কারণে সে মারাও গিয়েছিল। কিন্তু ট্যাবিথা তখন জেদের বসে কোনো ওয়ার্নিং শুনতে রাজি হয়নি, কারণ সে যে কোনো উপায়ে এই শহর থেকে বেরোতে চাইছিল। পরিস্থিতি বুঝতে পেরে হেনরি বলে, তাহলে আমি তোমাকে একলা ছাড়বো না, আমিও তোমার সাথেই যাব। এদিকে জুলি একটা শক্ত দড়ি হাতে নিয়ে একা একা জঙ্গলের সেই অভিশপ্ত পাথরগুলোর দিকেই যাচ্ছিল, কারণ সে যে কোনো উপায়ে তার বাবাকে ওই পার থেকে উদ্ধার করে নিয়ে আসতে চাইছিল। কিন্তু মাঝ রাস্তায় হঠাৎ র্যান্ডেল তার সামনে চলে আসে এবং তার পথ আটকায়। র্যান্ডেল জুলির কাঁধ ধরে তাকে বোঝানোর চেষ্টা করে, তোমার ওখানে যাওয়া উচিত হবে না, কারণ ওই স্পটটা মারাত্মক লেভেলের ডেঞ্জারাস। কিন্তু জুলি তার কথায় পাত্তা দেয় না। সে র্যান্ডেলকে নিজের আসল প্ল্যানটা খুলে বলে। সে বলে, আমাকে যে কোনো উপায়ে আমাদের ওই পুরনো ভেঙে যাওয়া বাড়িটার ভেতরে একবার ঢুকতেই হবে, কারণ ওই ধ্বংসস্তূপের নিচে ইথানের একটা গল্পের বই চাপা পড়ে আছে, যে বইগুলোর মধ্যে এই শহরের অলৌকিক বা রহস্যময় জিনিসের ব্যাপারে অনেক ডিটেইল লেখা আছে। ইথান ওই বইয়ের ক্যারেক্টারগুলোকে বা ওই বইয়ের জিনিসগুলোকে স্টোরি ওয়াকিং বলে ডাকতো। এরপর জুলি সোজা র্যান্ডেলের চোখের দিকে তাকিয়ে তাকে জিজ্ঞাসা করে, এখন তুমি বলো, এই মিশনে তুমি কি আমার সাথে আছো? জবাবে র্যান্ডেল আর কোনো তর্ক না করে এক ঝটকায় জুলির হাত থেকে ওই দড়িটা নিজের হাতে নিয়ে নেয় এবং তার সাথে এই মিশনে চলে যায়। কিছুক্ষণ পর তারা দুইজনে জুলিদের সেই পুরানো ভাঙা বাড়ির সামনে এসে পৌঁছায়, যেখানে এসে র্যান্ডেল অনেক কষ্ট করে ভাঙা জানালার মধ্যে দিয়ে এই বাড়িটার মধ্যে ঢুকে পড়ে। এরপর সে এই বাড়িটার মধ্যেই সেই
বইটাকে খুঁজতে শুরু করে। এদিকে ভিক্টর ছোট ইথানকে নিয়ে সেই লেকের পাড়ে এসে পৌঁছায়, কিন্তু সেখানে পৌঁছানো মাত্রই তাদের চোখের সামনে একটা অদ্ভুত দৃশ্য ভেসে ওঠে। তারা সেখানে জেটকে দেখতে পায়, যার শরীরে কোনো জামা কাপড় ছিল না। সে সেখানে ঘুমাচ্ছিল। ভিক্টর তখন জেটকে জিজ্ঞাসা করে, আরে তুমি এখানে কি করছো, আর তোমার জামা কাপড় কোথায়? জেট তখন তাকে বলে, এখন আমাকে ডিস্টার্ব করো না, আমি এখানে নিজের মনের শান্তি খুঁজছি। এদিকে ইথান ততক্ষণে সেই লেকের পাড়ে চলে গিয়েছিল। সেখানে গিয়ে সে তেমন বিশেষ কিছু দেখতে পায় না। তার বাবা কিন্তু তাকে একটা বিশেষ লেক খুঁজে বের করতে বলেছিল, তবে এই লেকটাকে দেখতে একদমই সাধারণ লাগছিল। তখন ভিক্টর সন্দেহ প্রকাশ করে ইথানকে চেপে ধরে বলে, এবার সত্যিটা তুমি আমাকে বলো, তুমি কেন আমাকে এখানে নিয়ে এসেছো? তখন ইথান আর কোনো কিছু না লুকিয়ে লেক অফ টিয়ার্স বা চোখের পানির লেকের থিওরিটা খুলে বলে। ইথানের মুখে এই আজব স্বপ্নের কথা শুনে ভিক্টর আর জেড পুরো আকাশ থেকে পড়ে এবং অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ তারা এই টাউনে এত বছর ধরে আছে, অথচ আজ পর্যন্ত তারা এই আজব লেকের ব্যাপারে কিছুই শোনেনি। এই নতুন ক্লুটা পাওয়ার পর জেড এক সেকেন্ডও সময় নষ্ট না করে নিজের কাপড় পরে দ্রুত ইথানকে নিয়ে জঙ্গলের আরো গভীরে সেই লেক অফ টিয়ার্স খুঁজতে বেরিয়ে পড়ে। অন্য সিনে দেখা যায় ড্যানি তখন হাসপাতালের বাইরে সোফিয়ার মন ভালো করার চেষ্টা করছিল। সে তাকে বোঝায়, তোমার ফালতু টেনশন নেওয়ার কোনো দরকার নেই, জুলি আসলে মেয়ে হিসেবে খুব ভালো, দেখবে খুবই তাড়াতাড়ি সে রাগ ভুলে গিয়ে সবকিছু নর্মাল করে নিবে। তখন সোফিয়া খুব অসহায় মুখ বানিয়ে ড্যানিকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমি এখন থেকে কোথায় থাকবো? ড্যানি তখন উত্তর দেয়, কেন, তুমি অনায়াসে এই কলোনি হাউসের ভেতরে গিয়ে থাকতে পারো। কিন্তু সোফিয়া বললেন, না আমি সেখানে থাকতে পারবো না, ওখানে অলরেডি অনেক মানুষ থাকে, ওখানে গেলে আমার দম বন্ধ লাগবে। এরপর সে নিজেই বুদ্ধি খাটিয়ে ড্যানিকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমি কি ওই সারার সাথে তার ঘরে গিয়ে থাকতে পারি? ওই মেয়েটা অনেক বেশি সুইট আর সে অনেক ভালো। সোফিয়ার মুখ থেকে সারার নাম শুনতেই ড্যানি অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে, কারণ সে খুব ভালো করেই জানতো যে সারার পাস্ট বা অতীত ইতিহাস আর সেটা কত ভয়ঙ্কর বা ডার্ক ছিল। কিন্তু সোফিয়া যখন তাকে বারবার এটা রিকোয়েস্ট করছিল তখন সে আর তাকে না করতে পারে না, সে তখন রাজি হয়ে যায়। এদিকে লকআপের সেলে বয়েড আবারও সেই পুলিশ অফিসার মিরানের সাথে দেখা করতে যায়। সে খুবই শান্ত গলায় মিরানকে বোঝায়, দেখো তুমি যদি এরকম অবুঝের মতো বিহেভিয়ার করো তাহলে তো এটা হবে না, তুমি নিজে একজন রেসপন্সিবল পুলিশ অফিসার, আর তুমি নিজেই যদি মানুষের জীবনকে বিপদের মুখে ফেলে দাও তাহলে এই শহরের বাকি লোকেরা কি করবে, তুমি কিভাবে তাদের সামনে গিয়ে দাঁড়াবে? এরপর বয়েড তাকে একটা ডিল অফার করে। সে বলে, তুমি যদি চাও তবে লকআপে বন্দি না থেকে বাইরে এসে আমাদের কিছু দৈনন্দিন কাজে সাহায্য করতে পারো, এতে আমাদের কাজের প্রেশারটাও কিছু কমবে। আর এই কাজ করার পরেও যদি তোমার মনে হয় যে তুমি বাঁচতে চাও না, তাহলে তুমি যে একটা সিঙ্গেল বুলেট চেয়েছিলে তাহলে আমি নিজে তোমাকে ওটা এনে দিব। বয়েডের এই প্র্যাকটিক্যাল কথাগুলো শোনার পর মিরানের মনে হয় সে এতদিন ভুল করছিল। যাই হোক, ডিল ফাইনাল করে বয়েড শান্তিতে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা অ্যালিসকে দেখতে পাই। সে তখন ফাতেমাকে নিয়ে একটা স্পেশাল বা বিশেষ জায়গায় এসেছে, যাতে ফাতিমার নিজের ভেতরে জমে থাকা সমস্ত রাগ আর হতাশা বাইরে বের করে দিতে পারে। আসলে এই জায়গাটা আর অন্য কোনো কিছুই না, এটা হচ্ছে এই শহরের সবচেয়ে বড় জাঙ্কিয়ার্ড, যেখানে একের পর এক পুরনো গাড়ি বা নষ্ট গাড়িগুলো লাইনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। অ্যালিস তখন ফাতিমার হাতে একটা শক্ত লোহার ব্যাট তুলে দেয় এবং তাকে বলে, এই নাও, এই গাড়িগুলোর উপরে নিজের ইচ্ছা মতো ভাঙচুর চালিয়ে যাও এবং নিজের মনের ভেতরের সবগুলো রাগ বের করে দাও, নিজের ফ্রাস্ট্রেশন গুলোকে পুরো শেষ করে দাও। ব্যাটটা হাতে পাওয়া মাত্রই ফাতেমা একটু দেরি না করে এই পুরনো গাড়িগুলোর উপরে ঝাঁপিয়ে পড়ে এবং একের পর এক এখানে থাকা সকল গাড়িগুলোকে আঘাত করে এই গাড়িগুলোকে ধ্বংস করে দিতে থাকে বা চুরমার করে ভেঙে ফেলতে থাকে। অন্যদিকে জঙ্গলে ইথান, জেড আর ভিক্টর সেই অশ্রুর হ্রদ বা চোখের পানির হ্রদটা বা লেকটাকে খুঁজছিল। হাঁটতে হাঁটতে জেড একটু বিরক্ত হয়ে ইথানকে বলে, আরে ভাই, এটা তো তোমার জাস্ট একটা স্বপ্ন, এটা অবশ্যই কাল্পনিক কিছু একটা, বাস্তবে লেক অফ টিয়ার্স বা চোখের পানির লেক থাকা ইম্পসিবল। জবাবে ইথান তখন কনফিডেন্সের সাথে বলে, তুমি এটাকে অসম্ভব বলছো, কিন্তু তুমি নিজের চোখে কিন্তু রেড রক্স দেখেছো, তাই এই শহরে কোনো কিছুই অসম্ভব না। প্রথমে তো সে এটা মানতে চাইছিল না, কিন্তু পরে বাধ্য হয়ে সে এটা মেনে নেয়। তারা দুইজনে যখন এটা নিয়ে তর্ক করছিল ঠিক তখনই হঠাৎ করে ভিক্টর মাঝপথে থমকে দাঁড়িয়ে যায়। ভিক্টর লক্ষ্য করে যে জঙ্গলে একটা নির্জন কোণায় সেই রহস্যময় ইয়েলো ম্যান বা হলুদ জামা পরা লোকটা বসে আছে। এটা দেখার পরেই ভিক্টরের শরীরের মধ্যে অদ্ভুত একটা অনুভূতি আসতে থাকে। তার মনে হচ্ছিল সে যেন এই কাপড়ের আসল রহস্য আগে থেকেই খুবই ভালো মতো জানে। তার এইরকম থমকে যাওয়া দেখে জেড আর ইথান অনেক অবাক হয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, কি হলো ভিক্টর, এভাবে দাঁড়িয়ে গেলে কেন? কিন্তু ভিক্টর তাদের প্রশ্নের কোনো উত্তর দেয় না। সে তখন প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে সেখান থেকে সোজা দৌড় দিয়ে পালায়। এদিকে আমরা দেখতে পাই র্যান্ডেল তখনও ইথানের বলা সেই রূপকথার বইগুলোকে খুঁজছিল। চারিদিকের আবর্জনাগুলো এদিকে ওদিকে সরানোর পর অবশেষে তার ভাগ্যটা কিছুটা ভালো হয়। সে একটা পুরাতন ব্যাগ খুঁজে পায় যার ভেতরে ওই স্টোরি ওয়াকিং এর এই বইগুলো সুন্দরভাবে রাখা ছিল। বইয়ের ব্যাগটা হাতে নিয়ে র্যান্ডেল যখনই ওই ভাঙা বাড়ি থেকে বাইরে বের হতে নেয় ঠিক তখনই তার চোখে পড়ে মেঝেতে পড়ে থাকা একটা লাশের উপরে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল দেখে মনে হচ্ছিল যে ওই লাশটা নিজের জিভ বের করে র্যান্ডেলকে ভেঙাচ্ছে। দৃশ্যটা দেখা মাত্রই র্যান্ডেল এখানে অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায়, কিন্তু এরপরেই ভালো মতো দেখার পর র্যান্ডেল বুঝতে পারে যে এইটা আসলে
এই লাশের জীব না, এটা আসলে এই লাশের ভেতরে ঢুকে থাকা একটা ইঁদুর। সত্যিটা বুঝতে পেরে র্যান্ডেলের মনে কিছুটা সাহস ফিরে আসে, সে হাঁপ ছেড়ে বাঁচে। এরপর সে একটু দেরি না করে ওই বইয়ের ব্যাগগুলোকে ধরে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে আসে। এরপরের সিনে দেখা যায় অ্যালিস তখন ফাতিমাকে গাড়ি ভাঙচুরের পর শান্ত করে কলোনি হাউসের সামনে ড্রপ করতে এসেছে। ফাতিমা তখন কৃতজ্ঞতা ভরা চোখে অ্যালিসকে অনেক বড় ধন্যবাদ জানায়, কারণ অ্যালিসের কারণে ফাতিমা আজকে নিজের ভেতরের চেপে রাখা সব রাগ বাইরে বের করতে পেরেছে। এরপর অ্যালিস তাকে বাই বলে সেখান থেকে চলে যায়। ফাতিমা তখন সোজাসুজি কলোনি হাউসের ভেতরে ঢুকে পড়ে। এরপর সে এলজিনের সাথে দেখা করে এবং তাকে আস্তে আস্তে জিজ্ঞাসা করে সবকিছু ঠিকঠাক প্ল্যান মতো চলছে কিনা। আসলে ফাতিমার কথা মতো এলজিন গোপনে জঙ্গল থেকে অনেক কালো মাটি সংগ্রহ করে এনেছিল। এখন এই কালো মাটিগুলো দিয়ে এই দুজন আসলে কি করবে এটা নিয়ে এই মুহূর্তে কারোরই কোনো ধারণা নেই। অন্য রাস্তায় ট্যাবিথা আর হেনরি হাঁটতে হাঁটতে সেই রহস্যময় বোতলওয়ালা গাছের সামনে এসে পৌঁছায়। হেনরি ওই কাচের বোতল ঝুলানো গাছটা দেখা মাত্রই বুঝে যায় যে ঠিক এইরকমই গাছ অনেক বছর আগে তার নিজের স্ত্রীও তাদের বাড়ির পেছনে তৈরি করেছিল। তবে দুইটা গাছের মধ্যে অনেক বড় একটা পার্থক্য ছিল, তা হলো এই গাছের মধ্যে একটা বড় গর্ত। আসলে এই গর্তটাই কোনো একটা মানুষকে এই দুনিয়া থেকে অন্য দুনিয়ায় টেলিপোর্ট করে নিতে পারত। ট্যাবিথা আর সময় নষ্ট না করে যেই না ওই বোতল গাছের গর্তের ভেতরে ঢুকতে যাবে অমনি পেছন থেকে হেনরি তার হাত চেপে ধরে তাকে আটকায়। তিনি তখন তাকে বুঝায় যে তুমি যদি এই ঝুঁকিটা নাও তাহলে তোমার সন্তানদের সবচেয়ে বেশি ক্ষতি হবে। কিন্তু ট্যাবিথা তার কোনো কথাই শুনে না। সে রেগে গিয়ে বলে দয়া করেন আমার রাস্তা থেকে সরে যান। কিন্তু হেনরি তখনও তাকে আটকায়, তাকে এই গাছের ভেতরে যেতে দেয় না। তারা দুজন যখন এই ব্যাপারটা নিয়ে তর্ক করছিল ঠিক তখনই তাদের চোখের সামনে হঠাৎ করেই সেই সাদা পোশাক পরা অদ্ভুত বাচ্চাটা চলে আসে, যে বাচ্চাটা লাস্ট টাইম ট্যাবিথাকে গাইড করে সেই লাইট হাউসের ওপারে নিয়ে গিয়েছিল। ট্যাবিথার আসার আলো দেখতে পেরে দ্রুত ওই বাচ্চাটার দিকে এগিয়ে যায় এবং তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে আগের বারের মতো এবারেও ওই পারে নিয়ে যাবে? তবে এই বাচ্চাটা এবার গভীর গলায় উত্তর দেয় যে আগের বারের মতো এবারে তোমার ওই পারে যাওয়া একদমই উচিত হবে না, কারণ অলরেডি অনেক দেরি হয়ে গেছে। ঠিক তখনই ট্যাবিথা আর হেনরির কানে জঙ্গলের ওই পার থেকে কারো জোরে জোরে ছুটে আসার আর চিৎকারের আওয়াজ ভেসে আসে। তারা আর দেরি না করে সাবধানে ওই আওয়াজটা লক্ষ্য করে এগিয়ে যায়। আসলে এই আওয়াজটা আর কারো না, এটা ছিল জেড, ইথান আর ওপারে ভয় পেয়ে পালিয়ে আসা ভিক্টরের, যারা পাগলের মতো দৌড়াতে দৌড়াতে ওই বোতল গাছের সামনে এসে হাজির হয়। হেনরি নিজের ছেলে ভিক্টরকে প্রচন্ড পরিমাণে প্যানিকড অবস্থায় দেখে অনেক টেনশনে পড়ে যায়। সে তখন জিজ্ঞাসা করে কি হয়েছে। ভিক্টর তখন কোনো উত্তর না দিয়ে বাচ্চাদের মতো দুই হাত কানে দিয়ে জোরে চিৎকার করতে শুরু করে। ঠিক তখনই জেডের নজর মাটির দিকে পড়ে। সে দেখতে পায় ওখানকার মাটির উপরে একটা অদ্ভুত ধরনের মাশরুম জন্মেছে। এই মাশরুমগুলোর অদ্ভুত প্যাটার্ন দেখে সে অনেক বেশি পরিমাণে অবাক হয়ে যায়। পরের সিনে দেখা যায় বয়েড তখন তার মৃত স্ত্রীর কবরের পাশে একদম চুপচাপ দাঁড়িয়ে তার আত্মার সাথে কথা বলার চেষ্টা করছিল। সত্যি বলতে এই সময় এসে বয়েড অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল আর সে এই কোনো কিছুই মেনে নিতে পারছিল না। সে অনেক ইমোশনাল হয়ে কবরের দিকে তাকিয়ে বলে আমি জানি না ওই জেড আর ট্যাবিথার মধ্যে কি কানেকশন আছে বা তারা আসলে কি লুকাচ্ছে, তবে আমার মন বলছে তারা দুইজন এই শহরের রহস্য ভেদ করার একদম কাছাকাছি পৌঁছে গেছে। এই কথাগুলো বলতে বলতে বয়েড আর নিজেকে ধরে রাখতে পারে না, সেখানে কান্না করে দেয়। কিন্তু ঠিক তখনই একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। হঠাৎ করেই কবরের মাটির নিচ থেকে একটা পচা গলা কুৎসিত হাত বাইরে বেরিয়ে আসে এবং শক্ত করে বয়েডের পা চেপে ধরে। এরপরে এই হাতটা বয়েডকে মাটির নিচে টানতে শুরু করে। বয়েড তখন কোনো রকমে নিজেকে বাঁচিয়ে লাথি মেরে এই হাতটার থেকে নিজেকে মুক্ত করে এবং পেছনের দিকে ছিটকে যায়। তবে এই জিনিসটা দেখে বয়েড প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল। বয়েড বুঝে গিয়েছিল যে এই শহরের মনস্টারগুলো শুধুমাত্র রাতের বেলা মাটির উপরেই ঘুরে বেড়ায় না, তারা মাটির নিচেও স্বয়ংক্রিয়ভাবে অ্যাক্টিভ। আর এই জিনিসটা আসলে অনেক বেশি শকিং ছিল। আর এখানেই এই টুইস্টের সাথেই 3 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। এখন আমরা 4 আর 5 নম্বর এপিসোডের কাহিনী সম্পর্কে জানবো। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই বয়েড, ডোনা আর এই শহরের বাকি সব লোকগুলো একটা জায়গায় গোল হয়ে বসে সিরিয়াসলি আলোচনা করছে যে এই জঙ্গলে খুঁজে পাওয়া ওই হলুদ রঙের আজব জামা কাপড়গুলো আসলে কার হতে পারে। এদিকে ভিক্টরের মনে বারবার একটা চেনা কিন্তু ভয়ঙ্কর একটা মুখ ভেসে উঠছিল, কিন্তু সে এক অজানা ভয়ে ওই মুখের ব্যাপারে কাউকেই কোনো কিছু বলতে পারছিল না। সে এই জিনিসটাকে সিক্রেট রাখছিল। এই মুহূর্তে শহরের সবাই মূলত দুইটা বড় প্রশ্ন নিয়ে আটকে ছিল। প্রথমটা হচ্ছে ওই রহস্যময় হলুদ জামা কাপড়গুলো আসলে কার, আর দ্বিতীয়টা ছিল ওই কাপড় যারই হোক না কেন সেই মানুষটা তো এখনো জীবিত অবস্থায় এই শহরের মধ্যেই আছে, কিন্তু সে কোথায় লুকিয়ে আছে। মিটিং শেষ হতেই হেনরি তার ছেলে ভিক্টরকে একা পেয়ে তার কাছে যায় এবং তাকে কিছুটা বোঝানোর চেষ্টা করে, কারণ সে জানতো এই মুহূর্তে তার ছেলের মানসিক সাপোর্ট অনেক বেশি প্রয়োজন। অন্যদিকে কলোনি হাউসের খাবারের স্টক বা রেশন দিন দিন ফুরিয়ে আসছিল, তাই ডোনা আর অ্যালিস একটা
বড় ব্যাগ নিয়ে খাবারের খোঁজে সাবধানে জঙ্গলের দিকে যেতে থাকে। পরের সিনে দেখা যায় সারা চুপচাপ সোফিয়ার ঘরে আসে এবং তার মুখোমুখি দাঁড়িয়ে সরাসরি তাকে জিজ্ঞাসা করে, তুমি হুট করে এই শহরে এত মানুষ থাকতে আমার ঘরে কেন থাকার জন্য এলে? এই শহরের বাচ্চা থেকে বড় সবাই তো জানে আমার ডার্ক পাস্টের কথা। এটা শুনে সোফিয়া কিছুটা নিষ্পাপ আর মায়াবী একটা হাসি দেয়, আর সে তখন বলে, মানুষকে কি বললো এতে আমার কিছুই যায় আসে না। আমি যেদিন প্রথম এই অভিশপ্ত শহরে এসেছিলাম সেদিন তুমি আমাকে সবচেয়ে বেশি কেয়ার করেছিলে, আর এই কারণেই আমার পার্সোনালি তোমাকে অনেক ভালো লাগে। সারা বেচারি এতদিন পর কারো মুখ থেকে নিজের নামে এরকম প্রশংসা শুনে ভিতর থেকে অনেক খুশি হয়। এরপর সারা যখন মুচকি হেসে ওখান থেকে চলে যাওয়ার জন্য অন্যদিকে ঘুরে, ঠিক তখনই পেছনে থাকা সোফিয়ার চোখের মনি পুরো ডার্ক হয়ে যায় এবং সে বিড়বিড় করে কোনো একটা মন্ত্র বা স্পেল পড়তে থাকে। তখনই দেখা যায় চোখের পলকে সারার মনে হয় যে তার কানের দুই পাশ বিকট শব্দে ফেটে যাচ্ছে। অনেক তীব্র আর জোরালো একটা শব্দ বারবার তার কানে এসে বাজছিল, আর এই ভয়ঙ্কর শব্দটা সারাকে দিয়ে কিছু একটা করাতে চাইছিল। তবে সে সারাকে দিয়ে কি করাতে চাইছিল সেটা গল্পের সামনের দিকে আমরা জানবো। অন্যদিকে ঘরের ট্যাবিথা বেশ চিন্তিত হয়ে জেডকে জিজ্ঞাসা করছিল যে আজকাল ইথানের কি হয়েছে। সে সারাদিন নিজের বানানো ওই আজব রূপকথার দুনিয়াতেই কেন মগ্ন থাকে। এটা শুনে জেড তাকে আশ্বস্ত করে হাসতে হাসতে বলে যে, আরে ট্যাবিথা, তুমি ওই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে এখনো কেন এত প্যানিক করছো? বাচ্চারা তো প্রায়ই নিজের মনের মধ্যে এই ধরনের কত দুনিয়াই বানায়, আর সবগুলো তো আর সত্যি না। তবে বাচ্চারা এগুলোকে সত্যি মনে করবে এটাই সত্যি। এই জিনিসগুলোর বাস্তবে কোনো অস্তিত্ব থাকে না। কিন্তু জেড এই জিনিসটাকে এত সহজে উড়িয়ে দিলেও ট্যাবিথা নিজের মনকে কিছুতেই শান্ত করতে পারছিল না, কারণ সে মা হিসেবে তার ছেলে ইথানকে খুবই ভালো করে চেনে। সে জানে ইথান আর যাই করুক না কেন সে এরকম মন গড়া গল্প বানাবে বা বলবে না। তার মন বলছিল নিশ্চয়ই ওই লেক অফ টিয়ার্স বা চোখের পানির লেকের পেছনে নিশ্চয়ই বড় কোনো একটা রহস্য লুকিয়ে আছে, যে রহস্যটা তারা বড়রা মিলেও ভেদ করতে পারছে না। এরপর ট্যাবিথা নিজের ঘরে ফিরে আসে এবং ইথানকে একা পেয়ে তার সাথে কথা বলতে যায়। সেই সময় দেখা যায় ইথান একটা পুরানো রেডিও ব্যবহার করে বারবার তার বাবা জিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু দরজায় মাকে দেখা মাত্রই সে দ্রুত ওই রেডিওটাকে টেবিলের নিচে লুকিয়ে ফেলে। ইথান এখন তার মায়ের চোখের দিকে তাকিয়ে জেদ ধরে তাকে বলে যে, মা, আমি সত্যি সত্যি বাবাকে দেখেছি, আর সে তখন বেঁচে ছিল। তার মায়ের মন তখন গলে যায়। ট্যাবিথা আলতো করে ইথানকে কাছে টানে এবং বলে, সবকিছু ঠিক আছে, তুমি দ্রুত তোমার ব্যাগ গুছিয়ে নাও, আমরা খুবই তাড়াতাড়ি বড় একটা ট্রিপে বাইরে যাচ্ছি। এরপরে আমরা জুলি আর র্যান্ডেলকে দেখতে পাই। তারা তখন একটা কোনায় বসে স্টোরি ওয়াকিং এর বইটা উল্টাপাল্টা করে পড়ছিল এবং এই ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি আলোচনা করছিল। আসলে র্যান্ডেলের মনে হচ্ছিল এই বইয়ে লেখা প্রত্যেকটা জিনিসই ফালতু, কিন্তু জুলির পুরো বিশ্বাস ছিল যে এই স্টোরি ওয়াকিং গল্পের লাইনের পেছনে নিশ্চয়ই কোনো না কোনো ক্লু লুকিয়ে আছে, কারণ সে নিজে দেখেছে তার মা ট্যাবিথাও ঠিক একই বইয়ের পাতাগুলো নিজের স্বপ্নে বারবার দেখতে পেত, যা কোনো সাধারণ কাকতালীয় ঘটনা হতে পারে না। তারা দুজনে যখন এই বিষয়টা নিয়ে কথা বলছিল ঠিক তখনই ট্যাবিথা সেখানে চলে আসে এবং জুলির দিকে তাকিয়ে বলে, জুলি, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা একটা ট্রিপে যাচ্ছি। কিন্তু জুলি তার মায়ের সাথে যেতে না করে দেয়, কারণ তার এখন একটাই লক্ষ্য ছিল, আর সেটা হচ্ছে ওই স্টোরি ওয়াকিং এর আসল সিক্রেট ভেদ করা। উপায় না দেখে ট্যাবিথা তখন জুলিকে একটু আড়ালে রেখে সোজা র্যান্ডেলের সামনে গিয়ে দাঁড়ায় এবং তার চোখে চোখ রেখে অত্যন্ত ইমোশনাল গলায় বলে, শোনো র্যান্ডেল, আমার মেয়ে কিন্তু এই শহরে একমাত্র তোমার উপরেই সবচেয়ে বেশি বিশ্বাস আর ভরসা করে, তাই মা হিসেবে আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, তুমি ওর বিশ্বাসটা কখনোই ভেঙো না। ট্যাবিথার এরকম কথা শুনে র্যান্ডেলেরও কিছুটা খারাপ লাগে। সে তখন অত্যন্ত নরম গলায় ট্যাবিথাকে আশ্বস্ত করে বলে যে, আপনি একদমই চিন্তা করবেন না, আমি আপনার মেয়ে জুলির খেয়াল রাখবো। এরপর ট্যাবিথা জুলিকে বাই বলে নিজের ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ডোনা আর অ্যালিস যখন জঙ্গলের দিকে খাবারের খোঁজে রওনা দিচ্ছিল ঠিক তখনই ডোনা আড়ালে ড্যানিকে ডেকে বলে, ফাতিমার উপরে একটু নজর রেখো। আসলে তার বারবার মনে হচ্ছিল ফাতিমা নিশ্চয়ই বড় কোনো একটা কিছু লুকাচ্ছে। যদিও অ্যালিসের মনে এরকম কোনো চিন্তা বা সন্দেহই ছিল না, সে ফাতিমাকে কখনোই সন্দেহের চোখে দেখতো না, সে তাকে অন্ধের মতো ভালোবাসতো, আর হয়তো এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। এরপর অ্যালিস, ডোনা, ট্যাবিথা আর ছোট ইথান সবাই মিলে খাবারের খোঁজে জঙ্গলের গভীরে চলে যায়। ওরা কলোনি হাউস থেকে বের হওয়া মাত্রই ফাতিমা চট করে নিজের ঘরে ঢোকে এবং সেখানে লুকিয়ে থাকা এলজিনকে জিজ্ঞাসা করে, কি রে, আমি তোকে যে কাজটা দিয়েছিলাম সেটা কি কমপ্লিট হয়েছে? জবাবে এলজিন মাথা নেড়ে বলে, হ্যাঁ, পুরো কাজটা হয়ে গেছে, সব ঠিক আছে। সবকিছু ঠিক আছে দেখে ফাতিমা আর রিস্ক না নিয়ে তাকে জলদি সেখান থেকে চলে যেতে বলে। তোমাদের মনে হইতেই পারে যে ফাতিমা এলজেনকে দিয়ে জঙ্গলের মধ্যে থেকে ওই কালো মাটি কেন আনিয়েছিল, এই মাটি দিয়ে সে আসলে কি করতে চাইছে সেটা আমরা আর কিছুক্ষণ পরেই জানতে পারবো। এদিকে অন্য একটা রুমে হেনরি বেশ কিছুক্ষণ ধরেই ভিক্টরের সাথে মন খুলে কথা বলছিল, যাতে তার ছেলের মাথার উপর থেকে মানসিক প্রেশারটা কমে যায়, সে একটু হালকা হতে পারে। কিন্তু ভিক্টর তখনও নিজের মাথায় ঘুরতে থাকা ওই অদ্ভুত ধাঁধার জালে পুরো ফেসেছিল। সে তার বাবাকে কিছু ড্রয়িং আর নকশা দেখায়, যা সে নিজের বুদ্ধি খাটিয়ে তৈরি করেছিল। এরপর ভিক্টর তাকে নিয়ে বাইরে যায়, কারণ সে তাকে স্পেশাল কিছু একটা লাইভ দেখাতে চাইছিল।
ছিল। অন্যদিকে ড্যানি যখন নিজের কাজে ফাতিমার ঘরের নিচতলা দিয়ে হেঁটে যাচ্ছিল তখনই তার মাথায় কয়েক ফোঁটা পানি এসে পড়ে। সে উপরের দিকে তাকাতেই দেখে ছাদের দেয়াল চুইয়ে পানি টপ টপ করে নিচে ড্রপ হয়ে পড়ছে। এটা দেখা মাত্রই ড্যানির মনে খটকা লাগে। সে এক প্রকার নিশ্চিত হয়ে যায় যে উপরের ঘরে ফাতিমা নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু একটা করছে। সে আর একটু সময় নষ্ট না করে দৌড়ে উপরে গিয়ে ফাতিমার ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ে। আর সেখানে ঢুকতেই তার চোখ পুরো ছানা ভরা হয়ে যায়। সে দেখে ফাতিমা ওই জঙ্গল থেকে আনা মাটিগুলোকে পানি দিয়ে পুরো কাদা বানিয়ে মেঝেতে বসে অদ্ভুত এক মূর্তি তৈরি করছে। এই ভয়ঙ্কর সিন বা দৃশ্যটা দেখা মাত্রই ড্যানির বুকের ভেতরে অজানা একটা আতঙ্ক বা ভয় কাজ করে। কারণ সে ভালো মতোই জানতো যে ফাতিমা এর আগেও এই শহরে বেশ কয়েকবার বড় বড় কয়েকটা কাহিনী করেছে। সে আর ওইখানে দাঁড়িয়ে থাকাটাকে সেফ মনে করে না। সে দ্রুত বয়েডের কাছে যায় এবং তাকে সবকিছু খুলে বলে। ঠিক তখনই আমরা চার্চের ভেতরে একটা সিন দেখতে পাই। সেখানে যখন সারা এক কোনায় মনমরা হয়ে বসেছিল ঠিক তখনই এলজিন গুটি গুটি পায়ে সেখানে চলে আসে। সারা এলজিনকে দেখা মাত্রই দ্রুত সেখান থেকে চলে যেতে চায়, কারণ সে অতীতে এলজিনকে খুবই টর্চার করেছিল বা অনেক বেশি হ্যারাস করেছিল। কিন্তু এলজিন তাকে মাঝপথেই আটকে দেয় এবং নরম গলায় বলে, আরে শোনো, থামো, তোমার আমাকে দেখে এভাবে পালিয়ে যাওয়ার কোনো দরকার নেই। সত্যি বলতে আমি মন থেকে তোমাকে পুরোপুরি মাফ করে দিয়েছি। এলজিন এত ভালো এটা দেখে সারা আর নিজের চোখের পানি ধরে রাখতে পারে না। সে মন হালকা করার জন্য এলজিনকে নিজের বড় একটা সিক্রেট খুলে বলে। সে বলে, জানো এলজিন, একটা আজব দৃশ্য বা আজব কণ্ঠস্বর আমাকে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে মারাত্মক ট্রমা দেয়। ওটা বারবার আমার কানের কাছে এসে ফিসফিস করে হুকুম দেয়, তুমি এক্ষুনি এক গ্লাস পানি খাও, আর সেই এটো পানিটুকু আবার জগ বা পাত্রের মধ্যে মিশিয়ে দাও। আর ওই ভয়েসটা আমাকে কড়া ওয়ার্নিং দিয়ে বলেছে যে আমি যদি ওইটার কথা না শুনি বা ওইটার হুকুম অমান্য করি তাহলে এই শহরে আমার চেনা বা ভালোবাসার যত মানুষ আছে সে তাদের সবাইকে নৃশংসভাবে মেরে ফেলবে। কিন্তু সারা আর এলজিন দুজনের মধ্যে কেউ আন্দাজও করতে পারেনি যে তাদের লাইফ নিয়ে ছিনিমিনি খেলা এই অদৃশ্য কণ্ঠস্বরের পেছনে আসলে আছে সেই ছদ্মবেশী ডাইনি সোফিয়ার হাত। অন্যদিকের সিনে দেখা যায় বয়েড তখন ড্যানের কথা শুনে পুরো সিরিয়াস মুডে ফাতিমার ঘরে এসে হাজির হয়। সে দরজার সামনে দাঁড়িয়ে গভীর গলায় ফাতিমাকে সরাসরি জিজ্ঞাসা করে, কি ব্যাপার ফাতিমা, তুমি এই কাদামাটি নিয়ে মেঝেতে বসে আসলে কি তৈরি করছো? ফাতিমা তখন অদ্ভুত মায়াবী চোখে ওইটার দিকে তাকিয়ে উত্তর দেয়, আমি আসলে এই কাদামাটি দিয়ে একটা জ্যান্ত মনস্টার বা দৈত্য তৈরি করছি। ফাতিমার মুখে এরকম সাইকো টাইপের কথা শুনে বয়েড পুরো শকড হয়ে যায়। সে নিজেকে সামলে নিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি এই যে এত বড় কাণ্ডটা করছো এটার ব্যাপারে তোমার স্বামী অ্যালিসকে কিছু জানে? ফাতিমা তখন অবহেলার সুরে বলে, না, ও এইসব কিচ্ছু জানে না, আর তাছাড়া ওকে জানানোর মতো এটা তেমন কোনো বড় ব্যাপারও না। আসলে ফাতেমা এখানে একটা অলৌকিক গোলেম বা মাটির তৈরি মনস্টার তৈরি করার চেষ্টা করছিল। তার বিশ্বাস ছিল যে এই চরম হতাশা আর অন্ধকারে ডুবে থাকা এই অভিশপ্ত শহরে এই গোলেমটাই তাদের সবাইকে বাঁচার একটা নতুন আশা দিবে। এই নতুন মাটির তৈরি মনস্টারটাই হয়তো তাদেরকে এই শহর থেকে বাইরে যেতে হেল্প করবে। আর সবচেয়ে বড় সুবিধার ব্যাপারটা হবে এই গোলেমটা শুধুমাত্র ফাতেমার নিজের হাতের পুতুল হয়ে থাকবে। সে ফাতেমার সব আদেশ অক্ষরে অক্ষরে পালন করবে। মানে এটা ফাতেমার বিশ্বাস ছিল আর কি। এই সবকিছু শুনে বয়েড ঘর থেকে বাইরে বেরিয়ে আসে এবং করিডোরে দাঁড়িয়ে থাকা ড্যানিকে সবকিছু খুলে বলে। সব শুনে ড্যানি খুবই চিন্তিত হয়ে বয়েডকে ওয়ার্নিং দিয়ে বলে, শোনো বয়েড, আমরা কিন্তু এই মুহূর্তে ফাতিমাকে একদমই ট্রাস্ট বা বিশ্বাস করতে পারি না, কারণ আমাদের সেই পুরানো ফাতিমা এখন আর বেঁচে নেই। সে এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। সে এখন এই শহরের বাকি সাধারণ মানুষদের নিরাপত্তার জন্য এখন একটা টাইম বোম বা থ্রেড হয়ে গেছে। তাই ড্যানি বয়েডকে এখন এই ব্যাপারে সবসময় একটু এক্সট্রা সাবধান বা অ্যালার্টে থাকার পরামর্শ দেয়। এদিকে ঘরের ভেতরে জুলি সেই স্টোরি ওয়াকিং এর বইয়ের পাতাগুলোকে মনোযোগ দিয়ে রিডিং করার চেষ্টা করছিল। সে তখন র্যান্ডেলকে ডেকে বলে, এই দেখো, এই বইয়ের এই প্যারাগ্রাফ অনুযায়ী আমাদের ফার্স্ট একটা বিশেষ বুকমার্ক বা চিহ্নের প্রয়োজন হবে, আর ওইটা খুঁজে পাওয়ার পরেই আমরা এই রহস্যের লাইনগুলোকে মিলিয়ে এগিয়ে যেতে পারবো। সত্যি বলতে র্যান্ডেলের মনে জুলির এই কথাগুলোকে জাস্ট বাচ্চামো মনে হচ্ছিল। তার মনে হচ্ছিল এগুলো দিয়ে কিছুই হবে না। নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও সে বাধ্য হয়ে এই কাজটা করছিল, কারণ কিছুক্ষণ আগেই জুলির মা টেবিথার কাছে সে হাত মিলিয়ে এই প্রতিজ্ঞাটা করেছে যে সে জুলির খেয়াল রাখবে, সে জুলির বিশ্বাস ভাঙবে না। তাই র্যান্ডেল নিজের বিরক্তি চেপে রেখে জুলিকে জিজ্ঞাসা করে, আচ্ছা ঠিক আছে বলো, আমাদের ঠিক কেমন ধরনের বুকমার্ক দরকার হবে আর সেটা কোথায় পাওয়া যাবে? জবাবে জুলি রহস্যময়ভাবে হেসে বলে, তুমি জাস্ট আমার সাথে এসো, তাহলেই দেখতে পাবে। এইটা বলে সে র্যান্ডেলকে নিয়ে একটা অজানা গুপ্ত জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। এরপরে আমরা ডোনা আর টেবিথাকে দেখতে পাই। তারা তখন খাবার খুঁজতে খুঁজতে জঙ্গলের একটা শান্ত রাস্তা দিয়ে পাশাপাশি হেঁটে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে ডোনা লক্ষ্য করে যে টেবিথা খুবই মনমরা আর চিন্তিত হয়ে আছে। তাই সে আলতো করে জিজ্ঞাসা করে, কি ব্যাপার টেবিথা, তোমাকে এত বেশি আপসেট লাগছে কেন? তুমি কি কোনো বিষয় নিয়ে ডিস্টার্ব? তখন টেবিথা নিজের মনে জমানো সব কষ্ট উগরে দিতে থাকে। সে বলে, জানো ডোনা, আমার মনের ভেতরে প্রত্যেকটা সেকেন্ড শুধুমাত্র একটা প্রশ্নই বারবার ঘুরপাক খায়। আমি সবসময় ভাবি যে আমি ফিউচারে বা ভবিষ্যতে একা একা কি করব। আমি আমার এই দুইটা বাচ্চাকে এই শহরের অভিশাপ থেকে কি বাঁচাতে পারবো? টেবিথার মনের এই আকুলতা দেখে ডোনা প্রথমে তাকে একটু বুঝায় এবং তাকে শান্ত করে। সে তাকে বলে, তুমি এই সমস্ত ফালতু চিন্তা করো
করো না। বাস্তবে সেই লেক অফ টিয়ার্স বা চোখের পানির লেকের আসলে কোনো অস্তিত্ব নাই, ওইটা জাস্ট একটা কল্পনা। আর শোনো, তুমি ফিউচার বা ভবিষ্যৎ নিয়ে একদমই ভয় পেও না। এরপর যদি এই শহরের কোনো ডার্ক পাওয়ার বা মনস্টার আমাদের উপরে অ্যাটাক করতে আসে, তবে আমরা তোমার বাচ্চার গায়ে একটা আঁচড়ও লাগতে দিব না। আমি নিজে বুক পেতে নিজের জীবন দিয়ে হলেও তোমার বাচ্চাদেরকে বাঁচাবো। আর আমি জানি এই বিপদের সময়ে তুমি তোমার বাচ্চাদেরকে কিভাবে আগলে রাখতে চাও, বা এই বাচ্চারা তোমাকে কত বেশি প্রয়োজনীয় মনে করে। ডোনার মুখে এরকম ভরসা জাগানোর কথা শুনে ট্যাবিথা মনে মনে অনেক বেশি খুশি হয়ে যায়। সে তখন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর তারা সবাই মিলে আবারও সামনের দিকে এগিয়ে যায়। অন্যদিকে ছদ্মবেশী ডাইনি সোফিয়া তখন জঙ্গলের একটা জায়গায় দাঁড়িয়ে সেই লোকটার লাশের দিকে এক নজরে তাকিয়েছিল, যে লোকটা আসলে বোতল গাছের ভেতর দিয়ে শর্টকাট নিতে গিয়ে সোজা দেয়ালে চিপকে মারা গিয়েছিল। সেই মুহূর্তে নার্স ক্রিস্টি আর ম্যারিয়ালের কাছে সোফিয়াকে ভীষণ শান্ত আর একলা চুপচাপ থাকা লক্ষ্মী একটা মেয়ে মনে হয়, যে কারো কোনো ক্ষতি করে না বা নিজেকে কোনো ধরনের ঝামেলায় জড়ায় না। ঠিক তখনই সারা অত্যন্ত চিন্তিত মুখে ডাইনারের ভেতরে এসে ঢুকে। তার মাথায় তখন একটা টেনশন ঘুরছিল, সে কি ওই অদৃশ্য আজব কণ্ঠস্বরের কথা শুনবে নাকি শুনবে না। শেষমেশ নিজের ভয় ভাঙার জন্য সে একটা গ্লাসে পানি ঢেলে পুরোটাই খেয়ে ফেলে, কিন্তু ওই কণ্ঠস্বরের হুকুম অমান্য করে সে নিজের এঁটো পানিটুকু আর জগের পানির সাথে মিশায় না, বরং ওই এঁটো পানিটুকু বাইরে ফেলে দেয়। সে পানিটা ফেলে বাইরে আসা মাত্রই হঠাৎ চারপাশ থেকে মানুষের চিৎকার আর চেঁচামেচির আওয়াজ আসতে থাকে, কারণ ওই লোকটার লাশের দিকে এমন করে তাকিয়ে থাকতে থাকতে সোফিয়া হঠাৎ করেই ব্যালেন্স হারিয়ে একটা গভীর গর্ত বা খাদের দিকে ধপাস হয়ে পড়ে গেছে। ক্রিস্টি তখন দৌড়ে গিয়ে উকি মেরে জিজ্ঞাসা করে, আরে সোফিয়া, তুমি ওখান থেকে নিচে কিভাবে পড়ে গেলে? তখন সোফিয়া খুবই কায়দা করে কান্নার ভান করে বলে, আমি জানি না, মনে হয় পেছন থেকে কেউ আমাকে ধাক্কা দিয়েছে। তার এই কথা শোনা মাত্রই সারা এক সেকেন্ডে বুঝে যায় যে ওই অদৃশ্য কণ্ঠস্বরটা তাকে কেন ওইরকম করা ওয়ার্নিং বা সতর্কবার্তা দিয়েছিল। সে আর এক মুহূর্ত ঝুঁকি না নিয়ে দৌড়ে গিয়ে ডাইনারের ভেতরে যায়। এক গ্লাস পানি খেয়ে দ্রুত নিজের এঁটো পানিটুকু জগের মেইন পানির সাথে মিশিয়ে দেয়, যাতে আর তার কোনো আপন মানুষের ক্ষতি না হয়। মানে ওই কণ্ঠস্বরের কথা না শুনলে তো তার চেনা যে কোনো একটা মানুষের ক্ষতি হচ্ছে, এই কারণে সে তার এঁটো পানিকে ওই মেইন জগের মধ্যে মিশিয়ে দিল। অন্যদিকে ঘরে জেড তখন বয়েডকে নিয়ে একটা জরুরি জিনিস বোঝানোর চেষ্টা করছিল। সে বলে, তোমার কিন্তু এই মুহূর্তে ফাতিমাকে গিয়ে কিছু কড়া প্রশ্ন করা উচিত, তবে হ্যাঁ, তুমি যেটা ভাবছো ওইটা না। কিন্তু বয়েড তখন মাথায় এত প্রেশার নিয়ে জেডের এই ঘুরিয়ে বলা গোলমেল কথাগুলোর কিছুই বুঝতে পারছিল না। পরিস্থিতি বুঝে জেড তাকে সোজা কথায় বুঝিয়ে বলে। সে বলে, তুমি ফাতেমার কাছে গিয়ে এটা জিজ্ঞাসা করো না যে সে মাটি দিয়ে মনস্টার কেন বানাচ্ছে, বরং তুমি তাকে গিয়ে এই প্রশ্নটা করো যে সে ঠিক কেন আর কোন মুহূর্তে এই গোলেম বা মাটির রাক্ষসটাকে বানানোর সিদ্ধান্ত নিল, এর পেছনের টাইমিং এর রহস্যটা কি। এদিকে র্যান্ডেল আর জুলি হাঁটতে হাঁটতে আবার সেই রহস্যময় পাথরগুলোর জায়গায় এসে পৌঁছায়। সেখানে এসে জুলি র্যান্ডেলের হাতে একটা বিশেষ কাগজের টুকরা দেয় এবং তাদের আগের প্ল্যানটাকে একটু মডিফাই করে বুঝায়। সে বলে, আমি এই কাগজের উপরে একটা বিশেষ প্রতীক বা সিম্বল এঁকে দিচ্ছি। এবার আমি এই পাথরগুলোর মাঝখান দিয়ে সোজা অতীতে বা পাস্টে চলে যাব এবং সেখানে গিয়ে আমাদের সাথে এই টাউনে আজ পর্যন্ত যা যা ঘটেছে সেই স্টোরি ওয়াকিং এর চ্যাপ্টার বা অধ্যায়গুলোকে নিজের হাতে লিখে আগে সামনে যাব। আর ঠিক যখনই অতীতে আমার বানানো এই সাইন বা চিহ্নগুলো আমাদের এই প্রেজেন্ট বা বর্তমানের চিহ্নের সাথে ম্যাচ করা যাবে বা মিলে যাবে, তুমি ঠিক ওই মুহূর্তেই এক ঝটকায় আমাকে টেনে বাস্তব দুনিয়াতে ফিরিয়ে নিয়ে আসবে। র্যান্ডেল এবার এই পুরো প্ল্যানটা বুঝতে পারে। সব রেডি হতেই জুলি পাথরগুলোর সীমানা পার হয় এবং চোখের পলকে অতীতের এক ভয়ঙ্কর দুনিয়ায় গিয়ে ল্যান্ড করে। সেখানে পা রাখা মাত্রই জুলি মারাত্মক পরিমাণে ভয় পেয়ে যায়। সে দেখে রাস্তার উপরে শত শত মানুষের লাশ রক্তে ভেসে মরে পড়ে আছে। কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর বিষয়টা ছিল একটু দূরেই সেই রহস্যময় হলুদ জ্যাকেট পরা লোকটা, অর্থাৎ ইয়েলো ম্যান, একলা বসে একটা মানুষের কাঁচা মাংস দাঁত দিয়ে খামচে খামচে খাচ্ছিল। হঠাৎ করেই ওই ইয়েলো ম্যানের নজর জুলির উপর গিয়ে পড়ে এবং সে সেখানে অনেক জোরে চিৎকার করতে থাকে। সে তখন জুলিকে মেরে ফেলার জন্য ঝড়ের গতিতে জুলির দিকে দৌড়ে আসতে শুরু করে। অবস্থা খারাপ বুঝে জুলি আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে দ্রুত নিজের হাতের পেপারের উপরে ওই বিশেষ সিম্বলটা এঁকে নিজেকে ওই মরণ ফাঁদ থেকে বের করে নিয়ে আসে। বাস্তব দুনিয়ায় আশ্রে পড়তেই র্যান্ডেল তাকে ধরে জিজ্ঞাসা করে, জুলি তুমি ঠিক আছো তো? কিন্তু জুলি যখন হাঁপাতে হাঁপাতে নিজের পকেট থেকে ওই কাগজটা বের করে দেখে, তখন তার পুরো হুশ উড়ে যায়, কারণ ওই কাগজটার টুকরো একদম ফাঁকা ছিল, মানে ওটা টোটালি ব্ল্যাঙ্ক ছিল। তার মানে অতীতে গিয়ে জিনিসপত্র বদলানোর এই আইডিয়া বা ফর্মুলাটা কোনো কাজেই আসে না, এটা টোটালি ফেল করেছে। পরের সিনে আমরা দেখতে পাই ভিক্টরকে। সে তার বাবা হেনরিকে নিজের হাতে আঁকা কিছু পুরানো আর অদ্ভুত পেইন্টিং দেখাচ্ছিল, যা সে আজ থেকে বহু বছর আগে নিজের হাতে এঁকেছিল। হেনরি ওই ছবিগুলোর দিকে তাকাতেই তার পুরো শরীর হিম হয়ে যায়, কারণ ভিক্টরের আঁকা সেই কয়েক দশক পুরনো পেইন্টিং গুলোর ভেতরে হুবহু ওই একই হলুদ জ্যাকেট পরা ভয়ঙ্কর লোকটার ছবি স্পষ্টভাবে ছিল, মানে ইয়েলো ম্যানের ছবি ছিল আর কি। তখন ভিক্টর তার দিকে তাকিয়ে কাঁপা গলায় বলে, বাবা, এই লোকটা অনেক বছর আগে একটা গাড়িতে চড়ে আমাদের এই শহরে এসেছিল, কিন্তু তখন আমাদের
আমাদের মধ্যে কেউই ওনার আসল রূপ চিনতে পারেনি। যেদিন এই মনস্টারটা আমার মাকে জীবিত চিবিয়ে খাচ্ছিল, আমি নিজের চোখে আড়াল থেকে ওই ভয়ঙ্কর দৃশ্যটা দেখেছিলাম। আর বর্তমানে এই রাক্ষসটা আবারও এই শহরে ফিরে এসেছে। ভিক্টরের মুখ থেকে অতীতের এই হাড়হিম করা সত্যিটা শোনার পর হেনরি অনেক বেশি ভয় পেয়ে যায়। সে লিটারালি এখানে ভয়ে কাঁপতে শুরু করে। এর পরের সিনে দেখা যায় জেডের আইডিয়া মাথায় নিয়ে বয়েড আর ড্যানি সরাসরি ফাতিমার ঘরের ভেতরে গিয়ে ঢোকে। বয়েড কড়া গলায় তাকে জিজ্ঞাসা করে, ফাতিমা, একদম পরিষ্কার করে আমাকে বলো, তুমি আসলে কি উদ্দেশ্যে এই গোলেম বা এই মাটির মনস্টারটাকে তৈরি করছো? তখন ফাতিমা এই মাটির মূর্তির গায়ে হাত বোলাতে বোলাতে অত্যন্ত ইমোশনাল হয়ে উত্তর দেয়, বয়েড, আমার এই গোলেমটা বানানোর পেছনে শুধুমাত্র একটাই কারণ আছে, আর সেটা হচ্ছে আমার ভেতরে জমে থাকা কষ্ট আর ইমোশন। সত্যি বলতে আমি আমার মনের আসল ফিলিংস বা কষ্টগুলোকে এই টাউনের কোনো মানুষের সাথেই শেয়ার করতে চাই না, কারণ এই শহরের কেউই আমাকে বোঝে না। তাই আমি চাই এমন একজন আমার পাশে থাকুক যে প্রত্যেকটা সেকেন্ড শুধু আমার কথাই শুনবে এবং যে আমার এই কষ্টগুলোকে ফিল করতে পারবে। আমার পুরো বিশ্বাস আছে আমার নিজের হাতে গড়া এই গোলেমটা আমার মনের সব কষ্ট বুঝতে পারবে, আর এই কারণেই তাকে আমি এত ভালোবেসে বানাচ্ছি। ফাতিমার চোখের এই অদ্ভুত উন্মাদনা দেখে, তার এই কথাগুলো শোনার পর বয়েডের মুখ থেকে আর কোনো কথা বের হয় না। সে আর কোনো তর্ক না করে ড্যানিকে নিয়ে চুপচাপ ওই ঘর থেকে বাইরে চলে আসে। করিডোরে এসে ড্যানি একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি ব্যাপার বয়েড, তুমি ওকে এভাবে ছেড়ে দিলে কেন? তুমি কেন তাকে কিছু বারণ করলে না? তখন বয়েড একটা দীর্ঘশ্বাস ফেলে এবং বলে, ও যা করছে ওকে নিজের মতো করতে দাও, ওকে ডিস্টার্ব করো না। তবে একটা জিনিস মাথায় রাখবে, আজকের পর থেকে এই টাউনের কোনো সাধারণ মানুষ যেন ভুলেও এই ঘরের ভেতরে পা না রাখে। ড্যানিও পরিস্থিতি বুঝে যায় এবং এই কথাটাকে ভালোভাবে নিজের মাথায় ঢুকিয়ে নেয়। পরের দৃশ্যে আমরা ছোট ইথানকে দেখতে পাই। সে জঙ্গলের এক কোনায় একটা পাখিকে মারাত্মক জখম বা আহত অবস্থায় ছটফট করতে দেখতে পায়। সে তখন এই পাখিটাকে উদ্ধার করে নিজের কাছে নিয়ে আসে। এরপর ট্যাবিথা এই পাখিটার চিকিৎসা করার জন্য তার গায়ে কয়েক ফোঁটা পানি ছেটাতে শুরু করে। এখন একদিকে ট্যাবিথা যখন এই পাখির গায়ে পানি দিচ্ছিল, ঠিক তখনই অন্যদিকে রজার মাটির নিচে কাজ করার সময় অদ্ভুত একটা মস্ত বড় দড়ির মতো জিনিস খুঁজে পায়, যে জিনিসটা একে বেঁকে সোজা মেইন লেকের দিকে চলে গেছে। আর তখনই অলৌকিক একটা ঘটনা ঘটে। ওই লেকের পানির ভেতর থেকে বিশাল বড় কোনো একটা অজানা মনস্টার বা শক্তি হঠাৎ ছিটকে বাইরের দিকে বেরিয়ে আসতে শুরু করে। আর এখানে আমরা জানতে পারি এই লেকটা কোনো সাধারণ লেক না, এটাই হচ্ছে এই অভিশপ্ত শহরের সেই লেকটা, মানে এটাই হচ্ছে সেই লেক অফ টিয়ার্স, যা এতদিন পর এই শহরে ফাইনালি জাগ্রত হয়েছে। আর এই টুইস্টের সাথেই এই 4 নম্বর এপিসোডটা শেষ হয়ে যায়। 5 নম্বর এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই ডোনা, ট্যাবিথা আর অ্যালিস লেকের পাড়ে দাঁড়িয়ে সেই অদ্ভুত জিনিসটার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ডোনার মাথায় কিছুতেই ঢুকছিল না যে পানির নিচে লুকিয়ে থাকা এই আজব জিনিসটা আসলে কি। তাই সে আর রিস্ক না নিয়ে সেখানে থাকা বাকি লোকদেরকে বলে, তোমরা সবাই মিলে দড়ি নিয়ে টেনে এই জিনিসটাকে তাড়াতাড়ি পানির বাইরে বের করো। কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা শহরের একজন লোক তাকে বাধা দিয়ে বলে, ডোনা, তোমার এটা করা একদমই উচিত হবে না, কারণ এই শহরটা অলরেডি হাজার হাজার বিপদ দিয়ে ঘেরা, আর এই জিনিসটা ঘাটলে হয়তো নতুন কোনো বিপদ আসতে পারে। কিন্তু ডোনা এখানে নিজের জেদ ধরে রাখে এবং সে এটা করতে বলে। সে বলে, যে কোনো ভাবে আমাদেরকে এই জিনিসটা বাইরে বের করতেই হবে, কারণ আজকের রাতটা আমাদের যে কোনো উপায়ে এই জঙ্গলের মধ্যেই থাকতে হবে, তাই আমরা কোনো অজানা বিপদ নিয়ে ঘুমাতে পারবো না। এরপর ওই জায়গাকার বেশ কয়েকজন মানুষ মিলে একটা দড়ির সাহায্যে বেঁধে এই জিনিসটাকে টেনে হিঁচড়ে পানির বাইরে বের করে নিয়ে আসে। কিন্তু এই জিনিসটা ডাঙায় আসার পরেই সবাই একদম শকড হয়ে যায়, কারণ এটা কোনো মানুষের লাশ বা পানির কোনো মনস্টার ছিল না, এটা ছিল এক লাইনে বেঁধে রাখা সারি সারি কাকতারুয়ার একটা ভয়ঙ্কর স্তূপ। অন্যদিকের সিনে দেখা যায় ছোট ইথান খুবই মন খারাপ করে এই পাখিটার বডিকে মাটিতে কবর দিয়ে দিচ্ছে। মানে এত চেষ্টা করার পরেও তারা এই পাখিটাকে বাঁচাতে পারেনি। ট্যাবিথা তখন তার পাশে এসে বসে এবং তার মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে বোঝায়, তুমি এভাবে মন খারাপ করো না, কারণ এই অভিশপ্ত শহরের নিয়মটা এরকম, এখানে কোনো মানুষ হোক বা কোনো পশু পাখি সবাইকেই যে কোনো সময় মরতে হতে পারে। এরপরে আমরা জেডকে দেখতে পাই। সে তখন ঘরের বাইরে গজিয়ে ওঠা একটা আজব মাশরুমের দিকে এমন ভাবে তাকিয়েছিল, দেখে মনে হচ্ছিল সে এই জিনিসটাকে ভালো মতোই চেনে। কিন্তু তখনই হঠাৎ করে অলৌকিক একটা জিনিস ঘটে। জেড হঠাৎ দেখতে পায় তার চারপাশের দেয়াল আর মেঝে ফেটে ঝাঁকে ঝাঁকে নোংরা পোকা বেরিয়ে আসছে। সে কিছু বুঝে ওঠার আগেই এই ভয়ঙ্কর বিষাক্ত পোকাগুলো কিলবিল করে একদম সোজা জেডের শরীরের উপরে চড়তে শুরু করে। জেড তখন ভয় পেয়ে চিৎকার করা শুরু করে। ঠিক তখনই বয়েড ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি এভাবে জোরে চিৎকার কেন করছো, আর তুমি এভাবে ছটফট কেন করছো? কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা হচ্ছে বয়েডের গলার আওয়াজ শোনার সাথে সাথেই এই রুমে থাকা শত শত পোকা 1 সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে যায়। অর্থাৎ চারপাশ ছিল আগের মতোই নর্মাল। চারপাশের অবস্থা নর্মাল দেখে জেড তখন অনেক দীর্ঘ একটা শ্বাস নেয়। সে কাপা কাপা গলায় বয়েডকে বলে, বয়েড, তুমি আমাকে বিশ্বাস করো, এখানে অনেক অদ্ভুত কিছু একটা হচ্ছে। সত্যি বলতে জেড নিজেও এই শহরে থাকতে থাকতে অনেক বেশি হাঁপিয়ে গিয়েছিল, আর সেও এখন বেঁচে থাকার আশাটা হারিয়ে ফেলেছিল। তখন বয়েড তার কাঁধ ধরে তাকে সান্ত্বনা দিয়ে বলে, দেখো, তুমি এভাবে ভেঙে পড়ো না, তুমি এই শহরের সাহসী মানুষগুলোর মধ্যে একজন, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমরা কিভাবে কি করব। তবে জেড এখানে তার তেমন কোনো কথাই
শুনছিল না। সে তখন বয়েডকে নিজের সাথে জঙ্গলের দিকে টেনে নিয়ে যেতে থাকে। এরপরে আমাদের হাসপাতালের ভেতরের সিন দেখানো হয়। সেখানে নার্স ক্রিস্টি আর ম্যারিয়াল মিলে সেই গর্তে পড়ে যাওয়া আহত সোফিয়া ট্রিটমেন্ট করছিল। আসলে গর্তে ওভাবে আশ্রে পড়ার কারণে বেচারা সোফিয়ার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল, তার হাড়ই বাঁকা হয়ে গিয়েছিল। ক্রিস্টি তখন সোফিয়ার দুটো চোখ আলতো করে চেপে ধরে এবং বলে, তুমি একদমই ভয় পেও না, তুমি অনেক লম্বা একটা শ্বাস নাও, আমি চোখের পলকের মধ্যে তোমার হাতটা ঠিক করে দিচ্ছি। এই সময় সোফিয়া ব্যথার কারণে অনেক বেশি পরিমাণে ভয় পাচ্ছিল, কিন্তু সে যখনই নিজের চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস নেয় তখনই এক ঝটকায় ক্রিস্টি তার হাত টেনে একদম সোজা করে দেয়। হাতের হাড় আবারও আগের জায়গায় বসতেই সোফিয়ার ব্যথার থেকে মুক্তি পায় এবং সে এখানে আগের চেয়ে অনেক বেটার ফিল করতে থাকে। সবকিছু ঠিকঠাক দেখে ক্রিস্টি পাশে দাঁড়িয়ে থাকা ম্যারিয়ালের দিকে তাকিয়ে বলে, তুমি দ্রুত অ্যাম্বুলেন্সের কাছে গিয়ে সেখানে থাকা জরুরি ওষুধগুলো নিয়ে আসো। মায়ের কথা শুনে ম্যারিয়াল আর একটুও সময় নষ্ট না করে সোজা বাইরে দাঁড়িয়ে থাকা ওই ভাঙা অ্যাম্বুলেন্সের ভেতরে গিয়ে ঢোকে। সে যখন অ্যাম্বুলেন্সের পেছনে হাত ঢুকিয়ে ফার্স্ট এইড বক্স আর ওষুধগুলো খুঁজছিল ঠিক তখনই একটা অলৌকিক ঘটনা ঘটে। কোনো এক অদৃশ্য শক্তি এক ঝটকায় লোহার দুটো ধারালো হাতকড়া এনে তার হাতে পরিয়ে দেয়। এই কারণে সে এই গাড়ির সাথে খুবই বাজেভাবে আটকে যায়। ম্যারিয়াল নিজের হাত সরাতে গিয়ে ছটফট করতে শুরু করে, কিন্তু সে কিছুতেই এই লোহার লক খুলতে পারছিল না। সে এখানে মারাত্মক পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল। আর হঠাৎ করেই অ্যাম্বুলেন্সের ড্যাশবোর্ডের স্পিকার থেকে নিজেই একটা মারাত্মক ভয়ঙ্কর অডিও বাজতে শুরু করে। আর এই অডিওটা শুনে সে আরো অনেক বেশি পরিমাণে ভয় পেয়ে যায়। সেই অদ্ভুত অডিও প্লে হওয়ার সাথে সাথেই এই শহরের সকল মনস্টার আর রাক্ষসদের শব্দ এই রেডিওর মাধ্যমে আসতে থাকে। অ্যাম্বুলেন্সের ভেতরে ম্যারিয়াল এটা দেখে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায় এবং সে এখানে কাঁপতে থাকে। অন্যদিকে জঙ্গলের মধ্যে ডোনা, অ্যালিস আর ওখানকার বাকি সব লোকজনেরা মিলে ওই পানি থেকে টেনে তোলা কাকতাড়ুয়াগুলোকে কাপড়ের ভেতরে ভারী ভারী পাথরের ভেতরে ঢুকাচ্ছিল, কারণ তারা আবারও এই জিনিসগুলোকে পুকুরের মাঝেই ফেলে দিতে চাইছিল। সাধারণত আমরা সবাই জানি যে চাষের জমিতে সাধারণত এরকম কাকতাড়ুয়া বসানো হয় যাতে কাক বা অন্যান্য পশু পাখি এসে ফসল নষ্ট না করে, কিন্তু এই রহস্যময় শহরের মানুষগুলো এই কাকতাড়ুয়াগুলোকে পানির ভেতরে চুবিয়ে রেখেছে। এর মানে অবশ্যই এর সাথে ভয়ঙ্কর কোনো একটা সত্যি লুকিয়ে আছে, আর হয়তোবা এই কাকতাড়ুয়াগুলোকে পানির মধ্যে না রাখলে তাদের উপরে অনেক বড় বিপদ আসতে পারে। এই কারণে তারা আর এক্সট্রা কোনো বিপদ মাথায় নিতে চায়নি। তারা আবারও যেরকম ভাবে এই কাকতাড়ুয়াগুলো পানির নিচে ছিল তারা আবারও এগুলোকে পানির নিচেই রেখে দিচ্ছে। তো তারা যখন এই সমস্ত বিষয় নিয়ে ব্যস্ত ছিল তখনই ডোনা লক্ষ্য করে যে পাশে দাঁড়িয়ে থাকা ট্যাবিথার মুখ পুরো ফ্যাকাশে হয়ে গেছে এবং তার মধ্যে অদ্ভুত কিছু একটা পরিবর্তন হচ্ছে। ডোনা আর দেরি না করে ট্যাবিথাকে একটু আড়ালে ডেকে নিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করে ট্যাবিথার কি হয়েছে, সে শকড হয়ে কি দেখছে। ট্যাবিথা তখন কাঁপা কাঁপা গলায় উত্তর দেয়, ডোনা, আমি এই অদ্ভুত পুতুলগুলো বা এই কাকতাড়ুয়াগুলোকে আজকেই প্রথম দেখছি না, এর আগেও আমি এদেরকে নিশ্চয়ই অন্য কোনো একটা জায়গায় দেখেছি, তবে আমি ঠিকমতো মনে করতে পারছি না যে আমি এগুলোকে আগে কোথায় দেখেছি। তবে এটা স্পষ্ট যে অতীতে সে এরকম ঘটনা আগেও দেখেছিল। ট্যাবিথার টেনশন দেখে ডোনা তখন তাকে কিছুটা শান্ত হতে বলে। সে বলে, আমরা খুবই তাড়াতাড়ি এই বিপদ থেকে উদ্ধার হয়ে যাব আর খুবই তাড়াতাড়ি সবকিছুই ঠিক হয়ে যাবে। অন্যদিকে জেড যখন বয়েডকে টেনে হিস্ট্রে জঙ্গলের একদম মাঝখানে নিয়ে আসে তখন সেখানে পা রাখা মাত্রই তাদের মাথায় হঠাৎ হ্যালুসিনেশন হতে থাকে। জেড তার চোখে অদ্ভুত কিছু একটা দেখতে পায় এবং তার মাথা সেখানে ঘুরতে থাকে। সে পাগলের মতো চিৎকার করে ওই জঙ্গলকে উদ্দেশ্য করে প্রশ্ন করতে থাকে, আমি কেন এই অভিশপ্ত জায়গায় ফেসে আছি? তুমি আমাকে এই অভিশপ্ত শহরের সত্যিটা বলো, আমার অতীতে কি হয়েছিল, আমি আসলে কে, আর এই জায়গাটার হিস্ট্রি বা কি? আমি আজকে সব আর সবকিছু জানতে চাই। ঠিক তখনই জেডের নজর জঙ্গলের ঠিক মাঝখানে বসে থাকা একটা ছোট বাচ্চার উপর পড়ে। এই বাচ্চাটা এখানে একা একা বসে একটা বেহালা বাজাচ্ছিল বা ভায়োলিন বাজাচ্ছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর টুইস্টের ব্যাপারটা হচ্ছে এই যে বাচ্চাটা ভায়োলিন বাজাচ্ছে এই বাচ্চাটা আসলে কেউ না, এই বাচ্চাটা হচ্ছে জেডের শৈশব, মানে ছোটবেলার জেড এখানে এসে এই ভায়োলিন বাজাচ্ছে। নিজের অতীতকে চোখের সামনে জীবন্ত দেখে জেড অনেক বেশি অবাক হয়ে যায়। সে তখন ইমোশনাল হয়ে বয়েডকে বলে, বয়েড, যখন আমার বয়স মাত্র 12 ছিল তখন আমার আদরের ঠাকুমা আমাদের ছেড়ে চিরতরে চলে যান, আর তার মৃত্যুর গভীর শোকে আমি দিনরাত এভাবেই ভায়োলিন বাজাতাম এবং তার মেমোরিগুলোকে মনে করতাম। কথা বলতে বলতে জেডের মাথায় প্রচন্ড পরিমাণে ব্যথা হচ্ছিল। আসলে এই জঙ্গলটা তাকে তার পুরনো স্মৃতিগুলো মনে করিয়ে দিচ্ছিল। কিন্তু ঠিক তখনই এই ভায়োলিন বাজানো বাচ্চাটা উঠে হঠাৎ করেই জেডের সামনে চলে আসে, আর তখনই হঠাৎ এই সিনটা চেঞ্জ হয়ে যায়। জেড দেখতে পায় সেখানে একটা ভয়ঙ্কর আর কুৎসিত চেহারার একটা তান্ত্রিকের মতো লোক দাঁড়িয়ে আছে, যার হাতে একটা বাটি আছে আর এই বাটির মধ্যে তাজা রক্ত। ওই লোকটা এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে কিছু স্পেল কাস্ট করছিল। সে তখন একটা অদ্ভুত কথা বলে, সেটা হচ্ছে আনখুই। এই আজব সিনটা দেখে পাশে দাঁড়িয়ে থাকা বয়েড তখন বলে, আরে তুমি এত ভেবো না, তুমি এই তান্ত্রিকের হাত থেকে এই বাটিটা নিয়ে এই রক্তটা খেয়ে ফেলো। হতেই পারে যে এটা আসলে রক্ত না, এটা হচ্ছে তোমার মনের ভুল বা হ্যালুসিনেশন। কিন্তু তার পাশে দাঁড়িয়ে থাকা তার ছোটবেলার রূপটা মাথা নেড়ে জেডকে এই রক্ত খেতে নিষেধ করে। এবার জেড অনেক বেশি কনফিউশনে পড়ে যায় যে তার আসলে কার কথা শোনা উচিত, আর এইখানে সমস্যাটা আসলে কার মধ্যে, এটা কি আসলে বয়েড নাকি বয়েডের ছদ্মবেশ ধরে অন্য কেউ আছে। শেষমেশ আর কোনো উপায় না দেখে সে এই বাটিটা কেড়ে নেয় এবং এক ঢোকে পুরো রক্ত
রক্ত গিলে ফেলে। তবে এই রক্ত খাওয়ার সাথে সাথেই তার অনেক সমস্যা হতে থাকে এবং সে সাথে সাথেই সেখানে রক্ত বমি করতে শুরু করে। সে হাঁপাতে হাঁপাতে যখন পেছনে ঘুরে তাকায় তখন সে দেখে সেখানে আর কেউ নেই, চারপাশ পুরো ফাঁকা। জেডের তখন মনে হয় যাক এটা জাস্ট একটা হ্যালুসিনেশন ছিল। তবে সে স্বস্তিতে বেশিক্ষণ সেখানে টিকতে পারে না, কারণ সে মাথা তুলতেই আবারও সেই ছোট বাচ্চাটাকে সেখানেই দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। এবার ওই বাচ্চাটা অত্যন্ত গভীর গলায় জেডকে বলে, তুমি আমার বারণ করা সত্ত্বেও অনেক বড় ভুল করে ফেললে। তোমার এই রক্তটা খাওয়া একদমই উচিত হয়নি। তুমি যে সকল মেমোরি ভুলে যেতে চেয়েছিলে, এই রক্তটা খাওয়ার পর তুমি আর কখনোই ওই সকল মেমোরিকে ভুলে যেতে পারবে না। ওই সমস্ত মেমোরি এখন সারা জীবন তোমার পিছু করে বেড়াবে। এই মারাত্মক ভয়ানক কথাটা বলে এই বাচ্চাটা চোখের পলকে জঙ্গলের মধ্যে গায়েব হয়ে যায়। জেড তখন পাগলের মতো তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু এই বাচ্চাটা অলরেডি জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছিল, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এদিকে কলোনি হাউসের ভেতরে ফাতিমা যখন একা একা বসে ওই কাদামাটির গোলেমটা বানাচ্ছিল, ঠিক তখনই তার ঘরে ড্যানি চলে আসে। ফাতিমা ড্যানিকে দেখে জিজ্ঞাসা করে, কি ব্যাপার ড্যানি, তুমি হুট করে আমার ঘরে কি করছো? ড্যানি তখন পরিস্থিতি সামাল দিয়ে নর্মাল গলায় বলে, আরে না তেমন কিছু না, আমি জাস্ট এমনিতেই দেখতে এসেছিলাম যে তোমার এই হাতের কাজটা শেষ হয়েছে কিনা, তুমি এই গোলেমটা বানাতে পেরেছো কিনা। কথা বলতে বলতে ড্যানি একটু ইমোশনাল হয়ে ফাতিমাকে জিজ্ঞাসা করে, আচ্ছা ফাতিমা, তুমি কি তোমার লাইফের পুরোনো দিনের কষ্টগুলো আর ওই ভয়ঙ্কর দুর্ঘটনার কথা মন থেকে ভুলে যেতে পেরেছো? ফাতিমা তখন একটু মন খারাপ করে হেসে উত্তর দেয়, না কখনোই না, কারণ ওটা আমার জীবনের এমন একটা অধ্যায় যেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। এদিকে হাসপাতালে তারা তখন লক্ষ্য করে যে ম্যারিয়াল ওষুধ আনতে গেছে অনেক সময় হয়ে গেছে, কিন্তু তারপরেও সে ফিরে আসেনি। স্বাভাবিকভাবেই ক্রিস্টির একটু চিন্তা হয়, তাই ম্যারিয়াল কোথায় আছে সেটা দেখার জন্য সে তাড়াতাড়ি করে বাইরের দিকে চলে যায়। সে দ্রুত তখন অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে যায়। ক্রিস্টি যখন অ্যাম্বুলেন্সের দরজা খুলে ভেতরের দিকে তাকায় তখন সে দেখতে পায় ম্যারিয়াল এক কোনায় বসে থরথর করে কাঁপছে। কিন্তু অবাক করার ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে তার হাত পুরো খোলা ছিল, সেখানে কোনো লোহার হাত করা ছিল না। ক্রিস্টি তখন ভয় পেয়ে তার পাশে বসে তাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে ম্যারিয়াল, তুমি এভাবে কাঁপছো কেন, সবকিছু ঠিক আছে কিনা? কিন্তু ম্যারিয়াল এতক্ষণ এখানে ঘটে যাওয়া একটা কথাও তাকে বলে না। সে তখন মাথা নাড়িয়ে তাকে জানিয়ে দেয়, না আমি ঠিক আছি, কোনো প্রবলেম নেই। কিন্তু ম্যারিয়ালের এই অদ্ভুত বডি ল্যাঙ্গুয়েজ আর তার ফ্যাকাশে মুখ দেখে ক্রিস্টির মনেও একটু খটকা লাগে। ক্রিস্টি বুঝতে পারে নিশ্চয়ই এখানে বড় কোনো একটা ঘটনা ঘটে গেছে। এরপরে সে ম্যারিয়ালকে নিয়ে রুমের মধ্যে চলে আসে। পরের সিনে আমরা জেডকে দেখতে পাই, সে জঙ্গলের মধ্যে ওই বাচ্চাটার ভায়োলিনের আওয়াজ ফলো করতে করতে একটা কলোনি হাউসের সামনে চলে আসে। সেখানে পৌঁছানো মাত্রই তার চোখের সামনে অদ্ভুত অদ্ভুত ধরনের দৃশ্য ভেসে ওঠে। সে দেখতে পায় এখানে এই ছোট বাচ্চাটা ছাড়াও আরো বেশ কয়েকটা মানুষ লাইন ধরে বাইরে দাঁড়িয়ে আছে আর এই ভায়োলিনের আওয়াজটা শুনছে। এই দৃশ্যটা দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায়। ঠিক তখনই কলোনি হাউসের ভেতর থেকে হঠাৎ কাঁচ ভাঙার আর জিনিসপত্র ওলটপালট করার অনেক বিকট শব্দ আসতে থাকে। আসলে এই কলোনি হাউসের ভেতরে হেনরি অতিরিক্ত মদ খেয়ে অনেক বেশি মাতলামি করছিল আর সবকিছু ধ্বংস করছিল। আসলে ভিক্টরের আঁকা সেই পুরনো পেইন্টিং দেখে তার মনে অনেক বেশি ক্ষত সৃষ্টি হয়েছিল, তার আগের স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল। সে তখন এখানে অনেক জোরে জোরে কান্না করতে শুরু করে। সে বারবার শুধু একটা জিনিসই ভাবছিল যে সেই ইয়েলো ম্যান কিভাবে তার স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করেছিল। ভিক্টর তখন তাকে কিছুটা শান্ত করে তাকে জড়িয়ে ধরে এবং তাকে বলে, বাবা একটু শান্ত হও, এইভাবে সবকিছু ভাঙচুর করো না। কিন্তু হেনরি এখানে ভিক্টরের কোনো কথাই শোনে না। সে এখানে একদম নেশায় বুঁদ হয়েছিল, সে এখানে কারো কথাই বুঝতে পারছিল না। তখন ড্যানিও এসে তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু হেনরি নিজের এই এত কষ্ট আর সামলাতে পারছিল না। সে তখন চেয়ার টেবিল বোতল সবকিছুই আশ্রে ফেলে সেগুলোকে ভেঙে চুরমার করে দিচ্ছিল। পরিস্থিতি পুরো হাতের বাইরে চলে যাচ্ছে এটা বুঝতে পেরে ড্যানি পেছন থেকে তার দুহাত শক্ত করে জাপটে ধরে এবং একটা জায়গায় তাকে লক করে দেয় যাতে সে আর অন্য কোনো কিছু ভাঙতে না পারে। এরপর আমরা আবারও জঙ্গলের সেই লেকটাকে দেখতে পাই। সেখানে রাত ঘনিয়ে আসায় ছোট ইথান একটু ভয় পেয়ে ডোনার একদম কাছাকাছি চলে আসে। সে তখন ডোনাকে জিজ্ঞাসা করে, ডোনা চারপাশ তো অন্ধকার হয়ে গেল, এখন আমরা কি করব? জবাবে ডোনা তার মাথায় হাত রেখে বলে, ভয় পেও না, সবকিছু ঠিক হয়ে যাবে, তবে আজকের রাতটা আমাদেরকে এখানেই কাটাতে হবে। ডোনা তখন তাকে আরো বলে যে আর কাল সকাল হতেই আমরা নিজেদের সকল জিনিসপত্র প্যাক করে দ্রুত শহরের উদ্দেশ্যে রওনা দিব। তার কথা শুনে ছোট ইথান একটু মিষ্টি করে বলে যে, জানো ডোনা, তুমি যখন আমাদের সাথে থাকো তখন আমরা অনেক বেশি সেফ ফিল করি। বাচ্চাটার মুখ থেকে এরকম কথা শুনে ডোনার অনেক বেশি ভালো লাগে। অন্যদিকের সিনে আমরা জুলি আর র্যান্ডেলকে দেখতে পাই, যারা ওই রহস্যময় পাথরগুলোর সীমানা পার করে আবারও বর্তমান সময়ে ফেরত চলে এসেছে। সেখানে পা রাখার সাথে সাথেই জুলি অনেক রেগে র্যান্ডেলের সাথে ঝগড়া শুরু করে দেয়, কারণ তার মনে হচ্ছিল র্যান্ডেল হচ্ছে একটা কাপুরুষ যে মাঝপথেই এই মিশনটাকে নষ্ট করে দিয়েছে। তবে র্যান্ডেলও তখন রেগে যায়। সে রেগে গিয়ে জুলিকে বলে, আরে তুমি কি পাগল হয়ে গেছো? আমি যদি ঠিক মতো তোমাকে টেনে হিস্ট্রে না নিয়ে আসতাম তাহলে তুমি এখন আমার সাথে তর্ক করার মতো অবস্থায় থাকতে না, তুমি বেঁচেই থাকতে না। আসলে জুলি তখনও তার বাবা জিমকে বাঁচানোর জন্য এতটাই মরিয়া হয়েছিল যে সে আর কোনো কথাই শুনতে চাইছিল না। চারপাশের পরিস্থিতি যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে এই ব্যাপারে তার কোনো ধারণাই ছিল না। সবচেয়ে রহস্যময় ব্যাপারটা হচ্ছে তারা দুইজন যখন কলোনি হাউসের বাইরে দাঁড়িয়ে এই সমস্ত বিষয় নিয়ে তর্ক করছিল, ঠিক তখনই অন্ধকারের একটা কোনায় দাঁড়িয়ে ছদ্মবেশী ডাইনি সোফিয়া চুপচাপ তাদের প্রত্যেকটা কথা খুবই মন দিয়ে শুনছিল। এদিকে ক্লিনিকের
রুমের ভেতরে ক্রিস্টি তার পার্টনার ম্যারিয়েলকে বারবার জিজ্ঞাসা করছে, আরে আমাকে বলো হঠাৎ তোমার কি হয়েছিল, তুমি ওভাবে কাঁপছিলে কেন? কিন্তু ম্যারিয়েল অনেক বেশি ভয় পেয়েছিল, সে কিছুই বলতে পারছিল না। অ্যাম্বুলেন্সের ভেতরে ঘটা ওই ঘটনাগুলোকে সে পুরোপুরি সিক্রেট রাখে। এরপর ম্যারিয়েল যখন নিজেকে কিছুটা সামলে ওখান থেকে যাওয়ার জন্য পা বাড়ায়, তখনই দরজার মুখে অসাবধানতা বশত সে সোজা গিয়ে সোফিয়ার গায়ের উপরে ধাক্কা খায়। আর ধাক্কা খাওয়ার সাথে সাথে সে ফ্ল্যাশব্যাক দেখতে পায়। তার চোখের সামনে সেই পুরাতন গুহার দৃশ্যটা ভেসে উঠে, যেখানে সে ঠিক একইভাবে একটা দেয়ালে জীবন্ত অবস্থায় আটকে ছিল। এই অদ্ভুত শহরে ম্যারিয়েল বর্তমানে শারীরিকভাবে উপস্থিত থাকলেও মানসিকভাবে সে আবারও সেই ট্রমার দুনিয়াতে হারিয়ে যায়। এরপর তার শরীর আবারও সেখানে অনেক মারাত্মকভাবে কাঁপতে শুরু করে। ম্যারিয়েলের এরকম অদ্ভুত আর আশঙ্কাজনক অবস্থা দেখে ক্রিস্টি অনেক বেশি অবাক হয়ে যায়। সে নিজেও এখানে কিছুটা ভয় পেয়ে যায়। অন্য রাস্তায় জেড তখন কলোনি হাউসের বাইরে দাঁড়িয়ে ভায়োলিন বাজাতে থাকা ওই সব আজব মানুষের চেহারাগুলো এক এক করে চেনার চেষ্টা করছিল, কিন্তু সে ভালো করে ফোকাস করতেই তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে অনেক বেশি অবাক হয়ে যায়। সে তখন দেখতে পায় এই বেহালা শুনতে থাকা প্রত্যেকটা মানুষ আসলে জেডেরই আলাদা আলাদা সব রূপ, মানে জেডেরই অনেকগুলো রূপ এখানে এসে এই বেহালা বাজানো শুনছে। আসল সত্যিটা হচ্ছে এই অভিশপ্ত শহরের টাইম লুপে জেড শুধুমাত্র আজকে নয়, সে বিগত বহু বছর ধরে বা শত শত বছর ধরে হাজারবার জন্ম নিয়েছে। আর প্রত্যেকটা জন্মে সে আলাদা আলাদা মানুষ হিসেবে ফিরে এসেছে। আর এই যে মানুষগুলো যারা বেহালা শুনছে, এগুলো হচ্ছে তারই আলাদা আলাদা জন্মের প্রতিচ্ছবি। তাদের এই অদ্ভুত রূপ দেখে জেড এক সেকেন্ডে বুঝে যায় যে তারা কেউই নিজের ইচ্ছায় মারা যায়নি, আর না এই শহরের মনস্টারগুলো তাদেরকে খুন করেছে। এদের সবাইকে আসলে এই শহরের সাধারণ মানুষরা মিলেই নৃশংসভাবে হত্যা করেছিল। জেড আর সহ্য করতে না পেরে নিজের শৈশবের ওই বাচ্চাটার দিকে এগিয়ে যায় এবং চিৎকার করে তাকে বলে, আমাকে বলো তোমাকে আসলে কে খুন করেছিল? জবাবে ওই বাচ্চাটা একটু হেয়ালি করে বলে, মিনোস ইন দ্য শার্ক নেট। এই কথাটার বাংলা অর্থ হচ্ছে হাঙরের জালে পুঁটি মাছ ফেসে আছে। কিন্তু এই অদ্ভুত কথাটা শুনে জেড কিছুই বুঝতে পারে না, পুরো কথাটাই তার মাথার উপর দিয়ে চলে যায়। সে তখন অবাক হয়ে বাচ্চাটার দিকে তাকিয়ে থাকলে ওই বাচ্চাটা তাকে কড়া ওয়ার্নিং দিয়ে বলে, শোনো জেড, এই টাউনের বাকি সকল সাধারণ মানুষরা যেদিন জানতে পারবে যে তুমি এই জায়গায় প্রতিবার নতুন নতুন করে জন্ম নাও আর এখান থেকে বের হয়ে যাওয়ার আসলে কোনো পথ খোলা নেই, আর সেই কারণেই অতীতে মারা যাওয়া বাচ্চারাও শুধুমাত্র তোমাকেই দেখতে পায়, সেদিন ওই মানুষগুলো নিজেরা বাঁচার স্বার্থে আবারও তোমাকে পিটিয়ে মেরে ফেলবে। মানে আসলে প্রত্যেকবার এরকম ঘটনাই ঘটেছে। প্রত্যেকবার শহরের মানুষরা যখন জেডের এই সত্যিটা জানতে পেরেছে, ততবার এই শহরের মানুষরা জেডকে পিটিয়ে মেরে ফেলেছে। আর তারপর জেড আবারও নতুন করে জন্ম নিয়েছে। আর এই কারণে এখানে জেডের এতগুলো রূপ দেখা যাচ্ছে। জেড তখন মরিয়া হয়ে তার হাত ধরে তাকে জিজ্ঞাসা করে, কিন্তু এই অনন্ত মৃত্যুর খেলা আমি কিভাবে থামাবো? আমাকে কি প্রত্যেকবারই এভাবে মরতে হবে? আমি কি কখনোই এই শহর থেকে বাইরে যেতে পারবো না? তার এরকম আকুল প্রশ্ন করার পরেও এই বাচ্চাটা কোনো কিছুই উত্তর দেয় না। সে চুপচাপ জঙ্গলের মধ্যে মিশে যায়। এদিকে এক পাশে দাঁড়িয়ে থাকা আসল বয়েডের মাথায় তখন কিছুই ঢুকছিল না যে আসলে এখানে কি হচ্ছে। আসলে বয়েড এখানে কোনো ছোট বাচ্চা বা এত সকল মানুষদেরকে দেখতে পাচ্ছিল না। বয়েড শুধু দেখতে পাচ্ছিল যে জেড এতক্ষণ ধরে একা একাই পাগলের মতো কথা বলছে, আশেপাশে কেউই নেই। এরপরে বয়েড আর রিস্ক না নিয়ে জেডকে ধরে আবারও সেই কলোনি হাউসের ভেতরে ফিরে আসে। অন্যদিকে রুমে ড্যানি আর ভিক্টর দুজন মিলে মাতাল হেনরিকে কোনো রকমের ধরাধরি করে উপরতলার ঘরে নিয়ে যায় এবং তাকে বিছানায় শুয়ে শান্ত করার চেষ্টা করে। ভিক্টর তখন ড্যানিকে বলে, ড্যানি তুমি চাইলে এখন নিশ্চিন্তে তোমার কাজে যেতে পারো, এখন থেকে আমি নিজেই আমার বাবার খেয়াল রাখতে পারবো। ড্যানি তখন আর কথা না বাড়িয়ে এখান থেকে বিদায় নিয়ে নিচে চলে আসে। এদিকে নিচতলায় তখন বয়েড আর জেড এক কোনায় বসে এই অদ্ভুত ঘটনাগুলো নিয়ে সিরিয়াসলি আলোচনা করছিল। ঠিক তখনই জেডের চোখে আরো একবার কলোনি হাউসের করিডোরে দাঁড়িয়ে থাকা ওই রহস্যময় বাচ্চাটা পড়ে যায়। জেড তখন একটু সময় নষ্ট না করে আবারও এই বাচ্চাটার পিছু যেতে থাকে। বয়েড তখন নিজেও অবাক হয়ে জেডের পেছনে পেছনে যেতে থাকে। খানিকটা দূরে গিয়ে ওই বাচ্চাটা একটু দেয়ালের সামনে থমকে যায় এবং জেডের দিকে ঘুরে গম্ভীর গলায় বলে, তুমি যদি এই শহরের আসল ট্রুথ বা সত্যিটাকে নিজের চোখে দেখতে চাও, তাহলে সবার আগে তোমার সামনের এই রাস্তাটা পুরো ক্লিয়ার করতে হবে। বাচ্চাটার কথা শোনার পর জেড যখন সামনের দিকে তাকায়, তখন সে দেখে সেখানে কলোনি হাউসের এক গাদা পুরানো ভাঙাচোরা আসবাবপত্র আর ময়লা আবর্জনার স্তূপ করে রাখা হয়েছে। জেড আর সময় নষ্ট না করে বয়েডকে নিয়ে দ্রুত এই রাস্তাটা পরিষ্কার করতে শুরু করে। আর এই আবর্জনার স্তূপ পরিষ্কার করার পরেই তারা সেখানে একটা রহস্যময় দরজা দেখতে পায়। আর এটা দেখে তারা দুজনেই অনেক বেশি শকড হয়ে যায়, কারণ এই দরজাটা ছিল অনেক বেশি গোপন। তার মানে হচ্ছে এতক্ষণ ধরে জেড যে বাচ্চাটাকে ইলিউশনে দেখছিল, সেটা আসলে কোনো ইলিউশন ছিল না, সেটা আসলে তাদেরকে গাইড করছিল। এরপর আমরা আবারও ক্লিনিকের সিন দেখতে পাই। সেখানে ক্রিস্টি তখন আবারও মন খারাপ করে ম্যারিয়েলের হাত দুটো নিজের হাতে শক্ত করে ধরেছিল। সে তখন ম্যারিয়েলকে বলে, ম্যারিয়েল আমার দিকে তাকাও, প্লিজ আমাকে বলো আসলে কি হয়েছে। এবার ম্যারিয়েল আর কিছুই চেপে রাখতে পারে না। সে তখন ক্রিস্টিকে সবকিছুই বলে দেয় যে তার সাথে অ্যাম্বুলেন্সে কি কি হয়েছিল। সে তাকে সবকিছুই খুলে বলে যে সে কিভাবে ওই শব্দগুলো শুনতে পেয়েছিল আর কিভাবে তার হাতে একটা হাতকড়া পরানো হয়েছিল। সবকিছু শুনে ক্রিস্টি তাকে শান্ত করে বুকে টেনে নেয় এবং তাকে একটু শান্ত করে বলে, তুমি প্যানিক হয়েও না, সবকিছু ঠিক হয়ে যাবে। এই শহরে আগেও এরকমটা হয়েছে আর এটা হবেই, সো এত বেশি চিন্তা করো না। ক্রিস্টি তাকে সান্ত্বনা দেওয়ার পরেও ম্যারিয়েল কিছুতেই শান্ত হতে
পারছিল না। সে অনেক বেশি টেনশনে ছিল। সে বুঝতে পারছিল যে সামনে তাদের জন্য অনেক বড় কোনো একটা বিপদ অপেক্ষা করছে। ম্যারিয়াল তখন ক্রিস্টিকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমি যদি হঠাৎ করে এখানে মারা যাই তাহলে কি আমি এই শহর থেকে মুক্তি হতে পারবো? যাই হোক, এর পরের সিনে আমরা ট্যাবিথা, ডোনা, অ্যালিস আর বাকি সব লোকদেরকে দেখতে পাই, যারা রাতের বেলায় সেই সকল মনস্টারদের হাত থেকে বাঁচতে একটা পুরনো কাঠের ঝুপড়ি ঘরের ভেতরে ঘুমানোর চেষ্টা করছিল। তারা যখন ঘুমানোর চেষ্টা করছিল, হঠাৎ করেই তারা বাইরে থেকে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। ট্যাবিথা এই শব্দ শোনার পরেই ধরভর করে বিছানা থেকে উঠে যায়, কারণ যে শব্দটা তারা এই মাত্র শুনেছে এই শব্দটা ট্যাবিথা আগেও অনেকবার শুনেছিল। ডোনা তখন ট্যাবিথাকে জিজ্ঞাসা করে, কি হলো ট্যাবিথা, তুমি হঠাৎ করে এরকম ভয় কেন পাচ্ছ? ট্যাবিথা তখন এখানে তার একটা ডার্ক সিক্রেট শেয়ার করে। আসলে ট্যাবিথা যখন ছোট ছিল তখন সে ছোটবেলায় এই ধরনের কাকতারুয়া নিয়ে খেলতো, তবে তার চেনা একজন লোক তাকে এটা নিয়ে খেলতে নিষেধ করে। সে তখন এই কাকতারুয়াগুলোকে নিয়ে পানির মধ্যে ছুঁড়ে ফেলে দেয় এবং বলে যারা এই কাকতারুয়াগুলো নিয়ে খেলে তারা রাতে অনেক বাজে বাজে স্বপ্ন দেখে। তবে অবাক করার ব্যাপারটা হচ্ছে এই কাকতারুয়াগুলোকে পানির মধ্যে ফেলার কিছুদিন পরেই সেই লোকটা মারা যায়। এরপরেই এখানে ভয়ঙ্কর একটা জিনিস ঘটে। তারা যে ঘরের মধ্যে ছিল সেই ঘরের মধ্যে হঠাৎ করেই একটা ভয়ঙ্কর কাকতারুয়া চলে আসে। এই দৃশ্যটা দেখে ট্যাবিথা আর বাকি সকলেই ভয়ে চিৎকার করতে থাকে এবং জঙ্গলের দিকে দৌড়ে পালিয়ে যায়। তবে এই ভিড়ের মধ্যে থাকা প্যাটি নামের একজন মহিলা বাকিদের থেকে আলাদা হয়ে জঙ্গলের একদম গভীরে ছুটে চলে যায়। এদিকে ঘরের মধ্যে ওই কাকতারুয়াটা একজন লোকের মুখের মধ্যে তার হাত ঢুকিয়ে তাকে অনেক নৃশংসভাবে হত্যা করে। এদিকে জঙ্গলের মধ্যে অন্য একটা কাকতারুয়া প্যাটিকে হঠাৎ করেই ধরে ফেলে এবং তাকে টেনে হিসড়ে জ্যান্ত আগুনে পুড়িয়ে মারতে যায়। তবে ঠিক তখনই সেখানে অ্যালিস চলে আসে। অ্যালিস এখানে এসে প্যাটিকে কোনো রকমে বাঁচায়। অন্যদিকে এক ঝোপের আড়ালে ডোনা আর ট্যাবিথাও নিজেদেরকে লুকিয়ে রাখার চেষ্টা করছিল, কিন্তু তাদের ভাগ্য খারাপ ছিল। পেছন থেকেই একটা কাকতারুয়া ডোনার উপরে অ্যাটাক করে এবং তার গলা টিপে তাকে উপরে তুলে নেয়। ডোনা তখন অক্সিজেনের অভাবে ব্যথায় ছটফট করতে থাকে এবং মৃত্যুর কোলে ঢলে পড়ছিল। নিজের চোখের সামনে নিজের বন্ধুকে এইভাবে মরতে দেখে ট্যাবিথার নিজের ভেতরের সকল ভয়কে ছেড়ে ফেলে এবং সে একটা মারাত্মক রূপ নিয়ে নেয়। সে এক সেকেন্ডও সময় নষ্ট না করে পেছন থেকে একটা কাঠের টুকরো নিয়ে সেটাকে এই কাকতারুয়ার পিঠের মধ্যে ঢুকিয়ে দেয়, আর এই কাকতারুয়াটা এখানেই মারা যায়। এই ফাইটটা আসলে অনেক বেশি ভয়ঙ্কর ছিল। তবে ফাইনালি তারা সবাই মিলে এই কাকতারুয়াগুলার হাত থেকে বাঁচতে পেরেছে। এই কাকতারুয়াগুলোকে মারার পর তারা তিনজনেই এখানে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস নেয়। এদিকে কলোনি হাউসের সেই গোপন দরজার ওই পারে বয়েড আর জেড যখন ওই আন্ডারগ্রাউন্ড বা মাটির নিচে রহস্যময় সুড়ঙ্গের ভিতরে পা রাখে তখন তারা দেখতে পায় সেখানে চারিদিকে শত শত লালটেন জ্বলছে, আর সেই লালটেনের হালকা লালচে আলোর মাঝখান দিয়ে একটা সরু রাস্তা ভেতরের দিকে চলে গেছে। হাঁটতে হাঁটতে হঠাৎ করেই জেডের নজর একটা বিশাল কুৎসিত মাকড়সার উপরে পড়ে। সে মারাত্মক ভয় পেয়ে চিৎকার করে বয়েডকে ডাকে। সে তাকে বলে, দেখো এখানে কি আছে। সে যখন পেছনে ঘুরে তাকায় তখন সে দেখতে পায় বয়েড সেখানে নেই। হঠাৎ করেই বয়েড সেখান থেকে গায়েব হয়ে গেছে। চারপাশে কেউ না থাকায় এখন এই জায়গায় জেড সম্পূর্ণ একা ছিল। এ কারণে সে ভালোই আতঙ্কের মধ্যে পড়ে যায়। সে তখন কিছুটা সাহস করে একা একাই এই সুড়ঙ্গের ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে জেড নিজেও জানতো না যে সে কোন ডেঞ্জারাস একটা জায়গার দিকে এগিয়ে যাচ্ছে। ঠিক তখনই হঠাৎ করেই তার পেছন থেকে আসল বয়েড সেখানে চলে আসে। বয়েড তার অবস্থা দেখে কিছুটা হেসে ফেলে এবং গম্ভীর গলায় বলে, চলো জেড, আমরা এবার একসাথে ব্যাক করব। আমাদের এখন ফিরে যাওয়া উচিত। আমি পুরোটা জায়গা ঘুরে দেখেছি, এখানে কাজের মতো কিছুই নেই, আর আমাদের এখন একা একা এটার শেষ প্রান্তে যাওয়া উচিত হবে না। বয়েডের কথা শুনে জেড আর কিছু না বলে তার পেছনে পেছনে হাঁটতে শুরু করে। কিন্তু তারা যখনই ফেরার জন্য অন্যদিকে ঘোরে তখনই তার সামনে আবারও সেই রহস্যময় বাচ্চাটা চলে আসে। বাচ্চাটা ইশারায় জেডকে নিয়ে অন্য একটা জায়গায় যেতে চাইছিল। জেড এখানে তখন অদ্ভুত আচরণ করতে থাকে। সে তখন বয়েডকে রেখেই একা একা বাচ্চাটার পেছনে পেছনে চলে যায়। এই বাচ্চাটা তাকে এই সুড়ঙ্গের একদম নির্জন একটা কোণায় নিয়ে আসে। এখানেই কিন্তু বহু বছর আগে সেই 7 জন রহস্যময় বাচ্চাকে একসাথে নৃশংসভাবে খুন করে ফেলে রাখা হয়েছিল। জেড এই জায়গাটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে তখন বাচ্চাটাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে? কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করেই এই শহরের মনস্টারগুলো চারপাশ থেকে তাকে ঘিরে ফেলে। জেড তখন প্রাণ ভয়ে চিৎকার করতে থাকে। তবে এই মনস্টারগুলো তখন জেডকে একটা কফিনের ভেতরে বন্ধ করে ফেলে এবং এই কফিনের ঢাকনাটাকে বন্ধ করে সেটাতে পেরেক মেরে দেয়। জেড এই ঘুটঘুটে অন্ধকার কফিনের মধ্যে থেকে নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে। তবে হঠাৎ করেই একটা কুৎসিত পচা গলা বাচ্চার মুখ তার নাকের সামনে এসে হাজির হয় এবং সে তাকে বারবার একটা কথাই বলছিল, আংখুই আংখুই আংখুই। এখানে জেড যেহেতু একটা কফিনের মধ্যে বন্দি ছিল এবং সে তার সামনে এরকম ভয়ঙ্কর একটা জিনিস দেখছে, তাই সে এখানে মারাত্মক লেভেলের ভয় পেয়ে যায় এবং সে এখানে চিৎকার করে বয়েডকে ডাকা শুরু করে। সে বারবার বয়েডকে বলছিল, বয়েড আমাকে বাঁচাও। ঠিক তখনই পাশে থাকা আসল বয়েড তার কাঁধ ধরে তাকে একটা ঝাঁকুনি দেয় আর তার ঘুম ভেঙে যায়। জেড যখনই চোখ খোলে তখনই সে অবাক হয়ে যায়। সে দেখতে পায় সে আসলে কফিনের ভেতরে নেই, সে আসলে কলোনি হাউসের ভেতরে জানালার পাশে একটা চেয়ারে বসে আছে। সে তখন অনেক বেশি ঘেমে যায় এবং ভয় পেয়ে যায়। সে তখন হাঁপাতে হাঁপাতে বয়েডকে জিজ্ঞাসা করে, আমি এখানে কিভাবে এলাম? আমি তো মাটির নিচের সুড়ঙ্গের মধ্যে ছিলাম। তখন বয়েড তার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে বলে, আরে ভাই, তুমি তো এখান থেকে যাওইনি, তুমি তো বিগত কয়েক ঘন্টা ধরে এখানেই চুপচাপ বসে আছো, তুমি তো ঘুমিয়ে গিয়েছিলে। বয়েডের কথা শোনা মাত্রই জেড অনেক বেশি অবাক হয়ে যায়। সে লিটারালি এখানে স্তব্ধ হয়ে যায়। সে এবার
স্পষ্ট বুঝে যায় যে এতক্ষণ সে যা যা দেখছিল এগুলো কোনো স্বপ্ন বা সাধারণ হ্যালুসিনেশন ছিল না। এই অভিশপ্ত জায়গাটা স্বপ্নের মাধ্যমে তার মাথায় একটা ক্লু দিতে চাইছিল। সে এখানে পরিষ্কারভাবে বুঝে গিয়েছিল যে তারা যদি কোনোভাবে ওই অতীতে মারা যাওয়া 7 জন বাচ্চার আসল রহস্য বা তাদের কবর খুঁজে বের করতে পারে, তাহলে তারা এই ভয়ঙ্কর জায়গাটা থেকে বেরিয়ে যাওয়ার আসল রাস্তা খুঁজে পেলেও পেতে পারে। আর এই মারাত্মক টুইস্টের সাথে 5 নম্বর এপিসোড শেষ হয়ে যায়। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমরা ফ্রম সিজন 4 এর 1 থেকে 5 এই কয়েকটা এপিসোডের কাহিনী সম্পর্কে জেনেছি। এই সিজন 4 এর কিন্তু আরো 5টা এপিসোড আসবে, মানে এই সিজন 4 এর মোট 10টা এপিসোড হবে। তো আগামী 5টা এপিসোড যখন আসবে তখন সেগুলো এক্সপ্লেন করে দিব। তোমরা যদি চাও আলাদা আলাদা ভাবেও এপিসোডগুলো এক্সপ্লেন করে দেওয়া সম্ভব। তো যাই হোক, এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই জানিয়ে দিও। আর ভাই, এক ভিডিওতে এতগুলো এপিসোড কভার করা আসলে অনেক বেশি কষ্টের, তো এইসব কষ্ট মূলত তোমাদের জন্যই করা। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগছে সেটা একটু জানিয়ে দিও। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।